জি, আসসালামু আলাইকুম। আমরা একটু শুরু করি। রমজান মাস। আহ, আজকে কার কোনো কথা আছে? তাহলে একটু কথা শুনি, তারপর শুরু করব। আচ্ছা, আজকে আমরা বেসিক্যালি সিটি স্ক্যান এমআরআই এটার উপর একটা লেকচার করার চেষ্টা করব। সিটি এমআরআই আজকে লেকচারটা করব হচ্ছে ফর অসপি, নট ফর মেকিং রিপোর্ট। চেম্বারে যে রিপোর্ট করতে পারবেন না, অসপি কারোর জন্য কমন পড়ে, সেটাই আমাদের টার্গেট হচ্ছে ওটাই। ঠিক আছে, শুরুর দিন একটা কথা বলছিলাম যে আমরা কোনটা কতটুকু পড়বো, কেন পড়বো। ভাইয়া প্লিজ মোবাইলটা একটু শেষ করতে হবে। কোনটা কতটুকু পড়বো, কেন পড়বো, ওটা আমাদেরকে ডিফাইন করতে হবে। ঠিক আছে, এখন সিটি স্ক্যান এমআরআই আমরা পোস্ট গ্রাজুয়েশনের জন্য একরকম পড়া, রিপোর্ট করার জন্য একরকম পড়া, কিন্তু আমাদের পড়াটা হবে কি জন্য? ফর অসপি পাসের জন্য, এতটুকুই। ঠিক আছে, এবং গত 4-5 বছরে এখানে যেগুলো দেখাবো এর বাইরে আসে নাই, ইনক্লুডিং লাস্ট ওয়ান। ঠিক আছে, গত পরীক্ষা সহ আহ আল্লাহর মতো এখন পর্যন্ত এর বাইরে যায়নি আর কি। ঠিক আছে, সো এই জিনিসগুলো একটু যদি প্র্যাকটিস করেন সেটাই। এখন সিটি এমআরআই এটার দুইটা পোর্শন, একটা হচ্ছে থিওরিটিক্যাল, একটা হচ্ছে আমার এখানে সিটি এমআরআই গুলো চিনা। থিওরি যদি আমি পড়তে যাই, আমি যদি ব্রেন টিউমার পড়াতে যাই, আমি যদি এখন মাল্টি এমএস পড়াতে যাই, চেস্টে পড়াতে যাই, তাহলে এখানে থিওরি পড়া শেষ করা যাবে না। সো থিওরিটা আপনাদেরকে আমি জাস্ট গাইডলাইনটা দিচ্ছি, পড়ে যাবেন। বাট আমি মেনলি চেষ্টা করবো সিটি স্ক্যানারকে আমরা চিনে যাব, যেন আমার চিনতে সমস্যা না হয়, ডায়াগনোস করতে না সময়, আর কোশ্চেন গুলো কিরকম থাকবে সেই জিনিসটা আইডিয়া দিব, যেন আপনারা পড়ে নিতে পারেন। এটা হচ্ছে আমাদের টার্গেট। ঠিক আছে, এটাই আমরা একটু ইয়ে করবো, চেষ্টা করবো। তাহলে আমরা ফার্স্টে শুরু করবো হচ্ছে আমরা সিটি স্ক্যান দিয়ে। তার আগে একটু আমাকে একটু বলেন তো দেখি, আহ প্রথম দিন একটা কথা বলছিলাম যে আপনারা কি পরিমাণ পরীক্ষার জন্য প্রিপেয়ার্ড সেটা বোঝা যায় কিছু জিনিস দিয়ে। লাস্ট টাইম পরীক্ষায় সিটিএমআরআই কি আসছিল? একজন বলেন দেখি, তাহলে বুঝবো যে আপনারা ফেজে পাশের জন্য কতটা মরিয়া, বা কতটা অ্যাডভান্সড, নিজেকে নিজেরা কতটা জাজ করতে পারছেন এখন পর্যন্ত। একজন। লাস্ট পরীক্ষায় সিটিএমআরআই কি আসছে? সিটি, সিপি, অ্যাবডোমেন তো মানে একটা বড় অংশ। সিটি অ্যাবডোমেনের কি আসছে? লিভার আসছে। লিভারে কি? মাল্টিপল অ্যাসওয়েল ইন লিভার একটা, আরেকটা সিপি অ্যাঙ্গেল টিউমার। ঠিক আছে, সো নিজেদেরকে বাকিরা জাজ করবেন যে আমি কেন পিছায় আছি। এটা কিন্তু আপনার জানা উচিত ছিল যে অসপি গুলো কালেক্ট করা, কারণ দুদিন পর তো যারা পরীক্ষা পাশ করে গেছে তারা ভুলে যাবে। সো আপনার কিন্তু কাজ হচ্ছে অসপি গুলো কালেক্ট করে ফেলা, আমার অসপিতে কি কি আসছে, একটা জাস্ট একটা পেজে নাম লিখে ফেলা। একটা ফোনই কিন্তু যথেষ্ট। আমি কিন্তু জাস্ট এটা জানছি কোত্থেকে, যে পাশ করছে এবার তাকে একজন ফোন দিচ্ছে, তোমার কি আসে ভাই, এটা আসে, শেষ। তো একটা ফোনই যথেষ্ট। তো চেষ্টা করবেন যখন অবসর বসে থাকেন, ফোন করে জিনিসগুলো কালেক্ট করবেন, যে আমার ম্যাটেরিয়ালস গুলো কি কি দরকার। ঠিক আছে, আমরা দেখবো জিনিসগুলো। তার আগে দেখেন, আহ, গত জানুয়ারি 23-এ কোনো সিটিএমআরআই ছিল না এবার আগের পরীক্ষায়। এই জন্য গতবার কিন্তু আমি বলছিলাম যে এবার ডাবল থাকবে। এবারের আগের বার পরীক্ষায় কোনো সিটিএমআরআই পরীক্ষা ছিল না অস্পিতে, এই জন্য গতবার কিন্তু আমি ডিক্লেয়ার দিয়েছিলাম যে আপনাদের কিন্তু ডাবল থাকবে। এবং একটা অ্যাবডোমেন সবসময় সারা পছন্দ করে দেয়ার, আর একটা হচ্ছে হিট চেরি থেকে। এই গত ছিল। তার আগের বছর ছিল 2022-এ ছিল ইক্সল। তার জানুয়ারি 22-এ ছিল মাল্টিপল রিং এনহান্সমেন্ট লিশন ছিল। এর আগে যেগুলো ছিল সাবআরকিউট হেমোরেজ, মিলিয়ারি টিবি, ইনফ্রাকশন, স্প্লিনিক অ্যাবসেস, এডিপিপিডি, এগুলি গত এই 3-4 বছর ধরে এই জিনিসগুলো আসছে আর কি। ঠিক আছে, এক একটা। আর এবার একটা একটু উঠাই নেবেন। ঠিক আছে, এবারটা আমার উঠানো হয়নি। এবার সিপি অ্যাঙ্গেল টিউমার ছিল একটা, আর এইচসিসি ছিল একটা। ঠিক আছে, মাল্টিপল এইচসিসি। ওকে, আমরা আজকে যে জিনিসগুলো পড়ার চেষ্টা করবো, একটা সিটি স্ক্যান অফ হেড, এমআরআই অফ ব্রেইন, সিটি স্ক্যান অ্যাবডোমেন, সিটি স্পাইন, সিটি চেস্ট। কোভিড-19 আমাদের এখন আর লাগবে না, যেহেতু এখন আমার খুব বেশি নেই। আর ডেভিসনে যতগুলো সিটি এমআরআই আছে সবগুলো ছবি আমরা একটু দেখার চেষ্টা করবো। সবগুলো একই সাথে আমি নিয়ে আসার চেষ্টা করছি। ডেভিসনের সব সিটি এমআরআই গুলো আমরা একটু দেখার চেষ্টা করবো। ঠিক আছে, আমরা একটু একটু করে যাওয়ার চেষ্টা করি। ফার্স্টে আমরা যেটা পড়বো সিটি স্ক্যান অফ হেড দিয়ে। ফান্ডোস্কোপির ক্ষেত্রে আমরা একটা কথা বলি যে ফান্ডোস্কোপি সবচেয়ে ভালো কারা মানে ডায়াগনোস করতে পারে, জানেন জানেন? মানে ফান্ডোস্কোপি এক্সামিনেশন করে সবচেয়ে ভালো ডায়াগনোস কি করতে পারে? যে নর্মালটা ভালো চিনে। নর্মাল ফান্ডাস যে ভালো চিনে, ফান্ডোস্কোপি এক্সামিনেশনে তার জন্য অ্যাবনর্মালটা চোখের মুহূর্তে সে ডায়াগনোস করে ফেলতে পারে। আর যে নর্মালটা চিনে না, ফান্ডোস্কোপি এক্সামিনেশন তার জন্য খুব কঠিন। সিটি স্ক্যান এমআরআই ক্ষেত্রে হচ্ছে একই জিনিস। আপনি যদি নর্মালটা ভালো চিনেন, অ্যাবনর্মালটা আপনি ডায়াগনোস করতে পারবেন। কিন্তু আপনি যদি নর্মালটা না চিনেন, সিটি অ্যাবডোমেন, আপনি যদি নর্মালটা লিভারের চেহারাটা কেমন থাকা দরকার, স্প্রিন কেমন থাকা দরকার, আপনি যদি নর্মাল এপিয়ারেন্সটা না জানেন, আপনি অ্যাবনর্মালটা ধরতে পারবেন না। সো আমরা আগে নর্মালটা একটু জানার চেষ্টা করবো। ঠিক আছে, আমি একদম বেসিক এবিসি থেকে যাওয়ার চেষ্টা করবো।
এটা থিওরিটিক্যাল আমি কোনো কথা বলবো না, জাস্ট জাস্ট ফার্স্ট স্লাইড হিসেবে রাখলাম যে সিটি স্ক্যানের ক্ষেত্রে আমরা সবাই জানি এটা একটা কুইক প্রসিডিউর, 1 থেকে 2 মিনিট লাগে, এটা অ্যাভেলেবেল, এটা চিপার দেন এমআরআই, এবং ভেরি স্পেসিফিক ফর বনি অ্যাবনর্মালিটি অ্যান্ড একিউট হ্যামোরেজ। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা রেডিয়েশন আছে, প্রেগনেন্সিতে করা যায় না, পোস্টিরিয়র ফসা যেমন সিপি অ্যাঙ্গেল টিউমার এগুলো এখানে ভালো আসবে না, রেজলিউশন হচ্ছে পুয়ার দেন এমআরআই, আর ওল্ড হ্যামোরেজটা ডিটেক্ট করতে পারে না, ঠিক আছে, আনএবল টু ডিটেক্ট ওল্ড হ্যামোরেজ। ওকে, এটা হচ্ছে থিওরিটিক্যাল, এর আমার পরীক্ষার কোনো দরকার নেই, জাস্ট শুরু করলাম এটা দিয়ে। এটা এখান থেকে আমার শুরু, যে আমরা সিটি স্ক্যান এক্সপ্রেশন করি কি দিয়ে, ডেনসিটি দিয়ে, আর এমআরআই হচ্ছে ইন্টেন্সিটি। পরীক্ষার হলে এটা নিয়েও ঝামেলা লাগে, তাহলে মনে রাখার একদম সহজ উপায় হচ্ছে এমআরআই এর লাস্ট শব্দটা কি, আই ফর ইন্টেন্সিটি, শেষ, আর ভুল করার কোনো সুযোগ নেই। আর তাহলে সিটি স্ক্যান কি হবে, ডেনসিটি। কারণ অনেক সময় কিন্তু আপনাকে বলে যে ফাইন্ডিংসটা আপনি লিখেন, তখন আপনাকে লিখতে হবে তো যে আইসোডেন্স, হাইপোডেন্স, হাইপারডেন্স লিখতে হবে। তো ডেনসিটি যদি আপনার যদি ইন্টেন্সিটি হয়ে যায়, এমআরআই তে যদি ডেনসিটি লিখে বসেন, 0.5 মার্কটা কাটা যাবে। তাহলে এমআরআই আই ফর ইন্টেন্সিটি, আর সিটি স্ক্যান হচ্ছে ডেনসিটি, শেষ। তাহলে এখন কোনটা কি বলবো, যেটা ব্রেইন টিস্যু যেটা, ঠিক আছে, আমরা একটু দেখার চেষ্টা করব। ওকে, এই ব্রেইন টিস্যু যেটা সেটা হচ্ছে আইসোডেন্স। ব্রেন টিস্যু মানে হচ্ছে আইসোডেন্স, ব্রেন টিস্যু থেকে যদি ব্ল্যাক হয় সেটা হচ্ছে হাইপোটেন্স, তাহলে এটা হচ্ছে হাইপোটেন্স। আর ব্রেন টিস্যু থেকে যদি হোয়াইট হয় তাহলে হচ্ছে হাইপারটেন্স, শেষ। তাহলে হাইপারটেন্স হচ্ছে হোয়াইট লিশন, আর হাইপোটেন্স হচ্ছে ব্ল্যাক লিশন। ভুল যেন না হয়, পরীক্ষায় কিন্তু অস্পিতে এই ছোটখাটো জিনিস অনেকে ভুল করেন, আপনারা রাইট লেফটে ভুল করেন, এই আইসোডেন্স, এই আপনার হাইপোটেন্স হাইপারটেন্সে ভুল করেন, একদম সিলি জিনিসে কিন্তু মার্ক কাটা যায়, একটু খেয়াল রাখতে হবে জিনিসটা, ঠিক আছে। দেখেন একই জিনিস, তাহলে ব্ল্যাক মানে হচ্ছে কি, হাইপোটেন্স, আর হোয়াইট মানে হচ্ছে হাইপারটেন্স। খুব লাইট একটা ক্লাস, খুব মানে খুব টাইট ভাবে ইয়ে করবেন না, মাথা ব্যথা হয়ে যাবে, রোজার মধ্যে এমনি গ্লুকোজ কম, ঠিক আছে, একদম লাইট, তারপরে গালে হাত দিয়ে করেন না আবার, ঠিক আছে, গালে হাত দিলে তো ডিপ্রেশনের ফিচার। ওকে, তাহলে আমরা এখন জানবো যে নর্মালি সিটি স্ক্যানে আমার কি কি হোয়াইট লিশন পাওয়া যায়, কি কি ব্ল্যাক লিশন পাওয়া যায়। নর্মালি সিটি স্ক্যানে 4টা হোয়াইট লিশন আমরা খুঁজে পাবো, একটা হচ্ছে বোনস, একটা হচ্ছে কোনো ক্যালসিফিকেশন, একটা হচ্ছে হ্যামোরেজ, একটা হচ্ছে কন্ট্রাস্ট মেটেরিয়াল। তাহলে যদি সিটি স্ক্যানে কোনো হোয়াইট লিশন আমরা পাই, আমরা 4টা জিনিস চিন্তা করবো, হয় এটা কোনো বোনস হবে, না হয় কোনো ক্যালসিফিকেশন হবে, না হয় কোনো হ্যামোরেজ হবে, না হয় হচ্ছে কন্ট্রাস্ট মেটেরিয়াল হবে, এই 4টা যে কোনো একটা। আর যদি কোনো ব্ল্যাক লিশন পাই, এটা হয় ইয়ার হবে, সিএনএফ সাইনাসের যে ইয়ার গুলো থাকে, হয়তো সিএসএফ ফ্লুইড হবে, অথবা কোনো ইনফ্রাকশন হবে, অথবা কোনো স্পেস অকুপাইং লিশন হবে, অথবা ওল্ড হ্যামোরেজ, যেটা মোর দেন 2 উইকস বয়স, এরকম কোনো ওল্ড হ্যামোরেজ হবে। এই হচ্ছে আমার নর্মাল জিনিস। আমরা যখন হোয়াইট লিশন পাবো বা ব্ল্যাক লিশন পাবো, আমি এইখান থেকে বের করার চেষ্টা করবো যে এটা জিনিসটা কি। ক্লিয়ার, একদম বেসিকটা ক্লিয়ার করেন, এরপরে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তাহলে এখন সিটি স্ক্যানের মধ্যে প্লেট হচ্ছে দুইটা, একটা হচ্ছে টিস্যু উইন্ডো, একটা হচ্ছে বুনি উইন্ডো। টিস্যু উইন্ডো হচ্ছে, বুনি উইন্ডোটা মেনলি করা হচ্ছে কোনো ফ্র্যাকচার দেখার জন্য, যেটা আমাদের আসলে লাগবে না মেডিসিনে। আমরা যেটা করি টিস্যু উইন্ডো, টিস্যু উইন্ডোর মধ্যে আরেকটা পার্ট হচ্ছে উইথ কন্ট্রাস্ট, উইথাউট কন্ট্রাস্ট, শেষ। একদম বেসিক, এগুলো কোনো খুব পরীক্ষা লাগবে না, কিন্তু বেসিকটা ক্লিয়ার রাখবেন। প্লেন হচ্ছে তিনটা, একটা এক্সিয়াল, একটা স্যাজাইটাল, আর একটা হচ্ছে করোনাল। আমরা যে কমনলি যেটা আমাদের পরীক্ষা দেওয়া থাকে সেটা হচ্ছে এক্সিয়াল, ঠিক আছে, আর এটা হচ্ছে স্যাজাইটাল। স্যাজাইটাল ভিউ দেওয়া থাকলে মানেই চিন্তা করবেন কি, পসিবলি এখানে কোনো ম্যাক্রোডিউমা, আপনার পিটিউটারি ম্যাক্রোডিউমা, মাইক্রোডিউমা আছে, মানে এই স্যাজিটাল ভি যদি কোনো পরীক্ষা থাকে, এখানে ধরে নেবে যে এখানে সম্ভবত কোনো পিটিউটারি ম্যাক্রোডিউমা, এছাড়া অন্য কোনো কারণে এটা খুব একটা দেয়া থাকে না। তাহলে এই স্যাজিটাল সেকশন থাকা মানে আপনার চোখটা যেতে হবে, এটা কি অ্যাক্রোমেগালি কিনা, এটা আমার পিটিউটারি কোনো এডিনোমা কিনা, ম্যাক্রোডিউমা কিনা, অথবা এটা প্রোলেক্টিনোমা, হাইপার প্রোলেক্টিনোমার কোনো ফিচার দেয়া আছে কিনা, এই জিনিসগুলো সাথে সাথে মাথায় রাখতে হবে। আর করোনালটা ইজিলি পরীক্ষা খুব বেশি একটা থাকে না। ওকে, কিভাবে রিড করা হয়, ঠিক আছে, কেউ যদি এমসিবিএস পরীক্ষা দেন, এমসিবিএস পরীক্ষায় কিন্তু এই ধরনের সিটি স্ক্যান এমআরআই দেওয়া হয় এবং রিড করতে বলা হয়, ঠিক আছে। তাহলে যদি আপনারা রাখেন কি কি জিনিস আমাদের চিনতে হবে, দেখেন একটা সিটি স্ক্যান চিনতে হলে আমাকে দেখতে হবে সিটি স্ক্যান অফ হেড নট ব্রেইন, ফার্স্ট কথা হচ্ছে এটা, সিটি স্ক্যান অফ কি, হেড নট ব্রেইন, নন কন্ট্রাস্ট, মাল্টিপল কোন প্লেন, এক্সিয়াল প্লেন, কত বছরের একটা উপরে কোনায় বয়সটা লেখা থাকে, মেল ফিমেল লেখা থাকে, কি থাকে, হাইপোটেন্স না হাইপারটেন্স লিশন। তাহলে আমার এখান থেকে পরীক্ষা শুরু, আমাকে যদি অস্পিতে লিখতে বলে, তাহলে আমাকে ফার্স্টে চিন্তা হবে কি, হাইপোটেন্স লিশন না হাইপারটেন্স লিশন। নাম্বার 2, কোনো সারাউন্ডিং কোনো আমার ইডিমা আছে কিনা। তারপর দেখেন লেফট রাইট, তাহলে আমাকে লেফট রাইট চিনতে হবে। তারপর হচ্ছে রিজনটা, ফ্রন্টো প্যারাইটাল রিজন, তাহলে আমাকে রিজন চিনতে হবে। তারপর হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকেলকে কম্প্রেশন করা আছে, তাহলে ল্যাটারাল ভেন্ট্রিকেল গুলো আমাকে চিনতে হবে। তারপর হচ্ছে আমাকে ডায়াগনোস করতে হবে। তাহলে আমি এই সবগুলো জিনিস যখন আমি চিনতে পারবো, আমার ডায়াগনোসটা করা কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আমরা এই জিনিসগুলো চেনার চেষ্টা করব। আর যদি ডায়াগনোসিস লিখতে বলে, সবসময় আমি অস্পির জন্য একটা কথা বলি,
এই ক্ষেত্রে না, সবগুলোর ক্ষেত্রে। অস্পিতে কোনো নেগেটিভ মার্কিং আছে? নাই। অস্পিতে মার্ক ডিস্ট্রিবিউশন গুলো থাকে এরকম, মনে করেন যে এটা যদি বলা হয় যে এই একটা সাপোজ কোন একটা দিয়ে আপনাকে একটা বলো রাইট ডাউন দ্য ডায়াগনোসিস, আপনি ডায়াগনোসিস লিখে আসলেন কি একুট সেরিব্রাল হ্যামোরেজ, আপনি পাবেন হচ্ছে 0.25। আপনি লিখলেন লেফট একুট সেরিব্রাল হ্যামোরেজ, আপনি পাবেন এই লেফটের জন্য 0.25, একুটের জন্য 0.25, সেরিব্রাল হ্যামোরেজের জন্য 0.25, ফ্রন্টোপ্যারাটাল রিজনের জন্য 0.25, পুরোটা মিলে এক, অথবা 0.5 করে 2 থাকবে। মার্ক ডিস্ট্রিবিউশনটা এভাবে থাকে। তাহলে অস্পিতে যেটা করতে হবে, বিশেষণ মানে তো বুঝেন, বিশেষণ মানে কি? অ্যাডজেক্টিভ। বিশেষণ মানে অ্যাডজেক্টিভ, ঠিক আছে, যাই বুঝেন, রমজান মাস সব মাপ, অসুবিধা নেই, বুঝলেই হবে। বিশেষণ যোগ করতে ভুল করবেন না, এইটা সব ক্ষেত্রে। তার মানে হচ্ছে কি, স্মল রাজ, একিউট ক্রনিক, ঠিক আছে, রাইট লেফট, তারপর হচ্ছে এই ধরনের যতগুলো বিশেষণ যোগ করা যায়, কোনো বিশেষণ যোগ করতে কখনো ভুল করবেন না, এগুলোতে কিন্তু মার্ক আলাদা করে দেওয়া থাকে, ঠিক আছে। সো যেহেতু নেগেটিভ মার্কিং নিয়ে আপনি লিখবেন, এটার জন্য মনে থাকে। সো আমরা একটা সিটি স্ক্যান রিড করার জন্য কি কি লাগবে সেগুলো আমরা একটু চেনার চেষ্টা করব। নর্মালি আমরা যেগুলো দেখবো সিটি স্ক্যানে কি কি দেখা যায়, বোনস, ভেন্ট্রিকল, সালকাস এবং ব্রেন টিস্যু। আমার নর্মালটা চিনার চেষ্টা করতেছি, ঠিক আছে। এইগুলো চিনলে আমার বাকিগুলো ডায়াগনোস করতে সুবিধা হবে। বোনস আমাদের এখানে লাগবে না, যেহেতু আমরা নিউরোসার্জারি বা অর্থোপেডিক্সে লাগবে। আমরা শুরু করবো হচ্ছে ভেন্ট্রিকলস দিয়ে। কি কি ভেন্ট্রিকলস আছে ব্রেনে? ল্যাটারাল ভেন্ট্রিকল, থার্ড ভেন্ট্রিকল, ফোর্থ ভেন্ট্রিকল। আমরা একটু ভেন্ট্রিকল গুলো চেনার চেষ্টা করি, ঠিক আছে, এক এক করে। এটা হচ্ছে ভল্ট অফ দ্য স্কাল, এখান থেকে স্লাইস গুলো নিয়ে একদম উপরে, যেহেতু উপরে দেখেন এটা হচ্ছে হোয়াইট, তার মানে দিস ইজ বোনস, ঠিক আছে। এটা হচ্ছে বোনস, এটা বোনস। আস্তে আস্তে ব্রেন টিস্যু আইসোডেন্স দিশে আসা শুরু করলো, মানে আমার ব্রেন টিস্যু আসতেছে আস্তে আস্তে, ঠিক আছে। উপর থেকে কিন্তু যাচ্ছি, আমরা নামতেছি, ব্রেন টিস্যু আসতেছে। যেখানে ফার্স্ট এই ব্ল্যাক লিশনটা এপিয়ার করবে, দ্যাট ইজ বডি অফ দ্য ল্যাটারাল ভেন্ট্রিকল, বডি অফ দ্য ল্যাটারাল ভেন্ট্রিকল। তাহলে কখন উপর থেকে যাওয়ার পর ফার্স্ট যে ইমপ্রেশনটা আসবে, দ্যাট ইজ বডি অফ দ্য ল্যাটারাল ভেন্ট্রিকল। তারপরে দেখেন দিস ইজ বডি অফ দ্য ল্যাটারাল ভেন্ট্রিকল, এটা হচ্ছে ফার্স্ট। তারপরে যখন আপনি আরেকটু আগাবেন, তখন হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকলের দুইটা পার্ট, একটা বডি, একটা হচ্ছে হর্ন। হর্ন হচ্ছে দুইটা, একটা অ্যান্টেরিয়র হর্ন, একটা পোস্টেরিয়র হর্ন। তাহলে বডি যেখানে ডিসএপিয়ার করবে সেখানে হর্ন এপিয়ার করবে। তাহলে দেখেন এখানে মাঝখানে কোনো বডি থাকবে না, এটা ভালো করে দেখেন, এখানে কোনো বডি দেখা যাবে না। দিস আর দ্য অ্যান্টেরিয়র হর্ন আর দিস আর দ্য পোস্টেরিয়র হর্ন। এখানে যদি আসেন দিস আর দ্য অ্যান্টেরিয়র হর্ন, দিস আর দ্য পোস্টেরিয়র হর্ন। তাহলে বডি অফ দ্য ল্যাটারাল ভেন্ট্রিকল, বডি ডিসএপিয়ার করবে, হর্ন এপিয়ার করবে, অ্যান্টেরিয়র হর্ন এবং পোস্টেরিয়র হর্ন। এখানে ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা কি? ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা হচ্ছে যে আমার দুই পাশের ভেন্ট্রিকল যেগুলো দেখা থাকবে, আবার দুই পাশে যে বডি বা হর্ন থাকবে, দ্যাট শুড বি মিরর ইমেজড, মানে বাইলেটারালি সিমেট্রিক্যাল থাকতে হবে। যদি এসিমেট্রিক্যাল থাকে তাহলে বুঝতে হবে আমার কোনো একটা প্যাথোলজি আছে। তাহলে অলওয়েজ ভেন্ট্রিকল শুড বি বাইলেটারালি কি হবে, সিমেট্রিক্যাল, জাস্ট লাইক মিরর ইমেজের মতো হবে। তাহলে এগুলো দেখতে হবে দুই পাশে আমার সিমেট্রিক্যাল কি না, ঠিক আছে, এই জিনিসটা আমি শুধু খেয়াল করবো। তারপর আসেন থার্ড ভেন্ট্রিকল। থার্ড ভেন্ট্রিকলটা হচ্ছে দেখেন এখানে একটা পিনিয়াল গ্ল্যান্ড থাকে, এই পিনিয়াল গ্ল্যান্ডের এখানে এই মাঝখানে দিস ইজ থার্ড ভেন্ট্রিকল। এখানে যদি আসেন দিস ইজ থার্ড ভেন্ট্রিকল, এখানে যদি আসেন থার্ড ভেন্ট্রিকল, ঠিক আছে। এখানে যদি আসেন এই একদম জাস্ট স্লিট লাইক যে স্ট্রাকচার দেখা যায়, দিস ইজ থার্ড ভেন্ট্রিকল, দিস ইজ থার্ড ভেন্ট্রিকল। ওকে, তাহলে এখান থেকে আসলে এই থার্ড ভেন্ট্রিকল, এই ছোট্ট ইমপ্রেশনটা থার্ড ভেন্ট্রিকল, এখানে এই ছোট্ট ইমপ্রেশনটা থার্ড ভেন্ট্রিকল, যেখানে কাটছাটটা দেয়া আছে, এখানে এটা, আর এখানে হচ্ছে স্লিট লাইক স্ট্রাকচারটা, এখানে স্লিট লাইক স্ট্রাকচার, দিস ইজ থার্ড ভেন্ট্রিকল। ফোর্থ ভেন্ট্রিকলটা দেখা যাবে বেস অফ দ্য স্কালের দিকে, তাহলে আমাকে এটা চলে যেতে হবে বেস অফ দ্য স্কাল, দিস ইজ ফোর্থ ভেন্ট্রিকল, দিস ইজ ফোর্থ ভেন্ট্রিকল। ক্লিয়ার? তাহলে আমি ভেন্ট্রিকল গুলো চিনলাম। থার্ড ফোর্থ ভেন্ট্রিকলে খুব বেশি ইম্পর্টেন্স নেই আমার, আমার মেইনলি ল্যাটারাল ভেন্ট্রিকলটা, আমাদের যে স্লাইস গুলো দেওয়া থাকে ল্যাটারাল ভেন্ট্রিকলটা মেইনলি আমাকে একটু ইন্টারেস্টটা করতে হয়। তাহলে ভেন্ট্রিকল চেনা যাবে। ক্লিয়ার না হলে বলবেন, বেসিকটা অনেকে বেসিক জানেন, তারপর আমি একদম, অনেকে যেহেতু বেসিক ক্লিয়ার না সেখানে আমি জিরো থেকে শুরু করতে যাচ্ছি। তাহলে এটা কোন ভেন্ট্রিকল? কমপ্লিট শব্দ বলবো এখন থেকে আমরা, বডি অফ দ্য ল্যাটারাল ভেন্ট্রিকল। বাইলেটারালি কি সিমেট্রিক্যাল দেখা যাচ্ছে? এসিমেট্রিক্যাল। তার মানে দেখেন এখানে একটা প্যাথোলজি কিছু না কিছু আছে, কি প্যাথোলজি আমরা পরে শিখবো, ঠিক আছে। তার মানে কোন একটা প্যাথোলজি থাকলে এটা এসিমেট্রিক্যাল হয়ে যাবে। আর এখানে দেখেন এগুলি বাইলেটারালি কি হবে, জাস্ট সিমেট্রিক্যাল হবে। ক্লিয়ার? তাহলে বাইলেটারাল সিমেট্রিক্যাল কিনা এটা কিন্তু আমার ডেসক্রিপশনে লিখতে হবে, ভেন্ট্রিকলস কম্প্রেশন অথবা ভেন্ট্রিকুলার, যেটা আমাকে অবশ্যই লিখতে হবে, এই কথাটা ফাইন্ডিংসের মধ্যে আমার আনতে হবে। তারপর যেটা দেখবো সেটা হচ্ছে সালকাস গুলো। আমরা অ্যানাটমিতে পড়ে আসি, আমাদের মেইন সালকাসের মধ্যে কি থাকে, সিএসএফ ফ্লুইড থাকে। এই জন্য সালকাস গুলো দেখলে কি হবে, সিএসএফ ফ্লুইড কেমন আসবে, হোয়াইট না ব্ল্যাক? ব্ল্যাক। তাহলে সালকাস গুলো কেমন দেখা যাবে, ব্ল্যাক। দুইটা সালকাস আমাকে চিনতে হবে, একটা সেন্ট্রাল সালকাস আর একটা হচ্ছে ল্যাটারাল সালকাস। সেন্ট্রাল সালকাসের আরেক নাম কি, সিলভিয়ান টিস্যু। সেন্ট্রাল সালকাস আমার ব্রেনকে ফ্রন্টাল এবং প্যারাটাল লোবে ভাগ করে, আর ল্যাটারাল সালকাসটা মেইনলি টেম্পোরাল এবং প্যারাটাল লোবকে ভাগ করে, ঠিক আছে।
এই দুইটা সালকাস আমরা চিন্তা করব। সালকাসের মধ্যে থাকবে হচ্ছে ব্ল্যাক সিএসএফ। যদি এটা ব্ল্যাকের জায়গায় হোয়াইট হয় তাহলে কি হতে পারে? দুইটা জিনিস কি কি হতে পারে? একটা হচ্ছে সাবারক্রন হেমোরেজ, আরেকটা কন্ট্রাস্ট মেটেরিয়াল হতে পারে। ঠিক আছে, তো যদি এই সিএসএফ যদি সালকাস গুলো সব হোয়াইট হয়ে যায় তাহলে বুঝতে হবে হয় এখানে সিএসএফ হোয়াইট হয়ে গেলে আমার হবে সাবারক্রন হেমোরেজ অথবা কন্ট্রাস্ট মেটেরিয়াল, সেগুলো আমরা পরে দেখবো। আমরা এখন সালকাস গুলো একটু চেনার চেষ্টা করবো। দেখেন একদম অ্যানাটমির কথা পড়া চিন্তা করে, আমরা যে ফার্স্ট ইয়ার অ্যানাটমি পড়ে আসছিলাম, একদম ব্রেইনের উপর থেকে যদি আমরা আসি, এই দেখেন 37 মার্ক যেটা, দিস ইজ সেন্ট্রাল সালকাস। এটা হচ্ছে সেন্ট্রাল সালকাস, একদম ব্রেইনের ভল্টের উপরের দিকে যাই, দিস ইজ সেন্ট্রাল সালকাস। এই পাশে আসে দিস ইজ সেন্ট্রাল সালকাস। সেন্ট্রাল সালকাসের সামনের দিকে দিস ইজ ফ্রন্টাল লোব, আর পিছনে হবে প্যারাইটাল লোব, একদম উপরের দিকে। ঠিক আছে, ফ্রন্টাল প্যারাইটাল। তাহলে এখানে যদি আসে ফ্রন্টাল প্যারাইটাল, তাহলে আমার যে লিশনটা থাকবে, আমার এই লিশনটা যদি এখানে থাকে তাহলে আমি কি বলবো? লিশন ইন দা ফ্রন্টাল লোব। এখানে থাকলে কি বলবো? আর এই মাঝামাঝি থাকলে ফ্রন্টোপ্যারাইটাল লোব। এই আমার রিজন গুলো কিন্তু এই জন্য ইম্পর্টেন্ট। যদি কথা কোনো কনফিউশন মনে হয় যে এখানে দেওয়া আছে এটা ফ্রন্টাল না প্যারাইটাল, মনে শিওর না, মোস্টলি ইন দা ফ্রন্টাল এন্ড পার্টলি ইন দা প্যারাইটাল লোব। যদি আপনার কনফিউশন থাকে যে না ফ্রন্টালের পর প্যারাইটাল মনে হচ্ছে নাও হচ্ছে, মোস্টলি ইন দা ফ্রন্টাল লোব এন্ড পার্টলি ইন দা প্যারাইটাল লোব, আপনি উভয় বলেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এই তাহলে দুইটা লোব আমরা চিনলাম, দিস ইজ সেন্ট্রাল সালকাস। ওকে, এখানে দেখেন সেন্ট্রাল সালকাস কোনটা? দিস ইজ সেন্ট্রাল সালকাস। তাহলে সামনে হচ্ছে কি? ফ্রন্টাল, পিছনে হচ্ছে প্যারাইটাল। আর একটু সামনের দিকে যদি আসি, এটা কোন হর্ন? অ্যান্টেরিয়র হর্ন অফ দ্য ল্যাটারাল ভেন্ট্রিকল, এটা পোস্টেরিয়র হর্ন। যেখানে হর্ন গুলো এপিয়ার করে ওখানে এই ল্যাটারাল সালকাস অথবা সিলভিয়ান ফিশারটা ভালো পাবেন। তাহলে দিস ইজ সিলভিয়ান ফিশার অর ল্যাটারাল সালকাস, এটা যেটা দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই সিলভিয়ান ফিশারের সামনে কি লোব? প্যারাইটাল, পিছনে হচ্ছে টেম্পোরাল। ঠিক আছে, আর সামনে কি লোব রয়ে গেছে অলরেডি? ফ্রন্টাল। তাহলে দিস ইজ ফ্রন্টাল, দিস ইজ প্যারাইটাল, দিস ইজ টেম্পোরাল এন্ড দিস ইজ অক্সিপিটাল। তাহলে এখানে যদি আমি একটা কোনো লিশন পাই, দিস ইজ ফ্রন্টাল, এই জায়গায় পেলে ফ্রন্টো প্যারাইটাল, এই জায়গায় পেলে হচ্ছে প্যারাইটাল, এই জায়গায় পেলে কি বলবো? প্যারাইটো টেম্পোরাল। আর এখানে হচ্ছে টেম্পোরাল, আর এখানে হলে অক্সিপিটাল। তাহলে আমার এই রিজন গুলো চিনতে হবে। এই তাহলে আমার ল্যাটারাল সালকাসটা কোথায় সবচেয়ে ভালো দেখা যাবে? আমার হর্ন গুলো যেখানে এপিয়ার করে। ক্লিয়ার? আরো ছবি দেখি আমরা, এই ছবিটা একটু দেখেন তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এইখান থেকে আমরা প্রথম যে স্লাইস নিছিলাম আমরা এখান থেকে নিছিলাম, তাহলে এখানে যখন নিছিলাম দিস ইজ সেন্ট্রাল সার্কাস। তাহলে সেন্ট্রাল সার্কাসের সামনে কি ছিল? পিছনে ছিল প্যারাইটাল লোব। পরেরটা নিছিলাম হচ্ছে আমরা এই বরাবর, তাহলে এই বরাবর এটা হচ্ছে ল্যাটারাল ফিশার। তাহলে এই বরাবর যখন আমরা নিছি তখন সামনে ছিল ফ্রন্টাল, তারপর ছিল প্যারাইটাল, এটা হচ্ছে ল্যাটারাল ফিশার, তারপরে ছিল টেম্পোরাল, তারপরে অক্সিপিটাল। এখন যদি আমি এই বরাবর একটা স্লাইস নেই, বেস অফ দ্য স্কাল বরাবর একদম নিচে, তাহলে এই বেস অফ দ্য স্কাল বরাবর যদি এখানে একটা স্লাইস নেই, তাহলে সামনে কি থাকবে? পিছনে কি থাকবে? টেম্পোরাল। এখানে কোনো প্যারাইটাল থাকবে? থাকবে না। এই জিনিসটা খেয়াল করবেন। ঠিক আছে, এই ল্যাটারাল সার্কাসের যখন উপরের দিকে নিলাম তখন কিন্তু এখানে প্যারাইটাল ছিল, আর যখন বেস অফ দ্য স্কাল বরাবর নিব তখন এখানে কোনো প্যারাইটাল লোব থাকবে না। আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে যদি আবার আসি, দেখেন এটা হচ্ছে আমার ভেন্ট্রিকল গুলো এপিয়ার করে গেছে, তাহলে ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, এটা ইগনোর করেন। আর যখন আমার ভেন্ট্রিকল থাকবে না, বডি থাকবে, তখন সামনে ফ্রন্টাল, প্যারাইটাল, পিছনে অক্সিপিটালের সমন্বয় একটু পার্ট থাকবে। ঠিক আছে, আরো যদি যাই, দেখেন এটা তো কি বেস অফ দ্য স্কালের এখানে চলে আসলাম আমি, ফোর্থ ভেন্ট্রিকল দেখা যাচ্ছে। তাহলে ফোর্থ ভেন্ট্রিকল যখন দেখা যাবে বা বেস অফ দ্য স্কালে, তখন সামনে কি হচ্ছে? তারপরে কি থাকবে? টেম্পোরাল। এখানে কোনো প্যারাইটাল লোব থাকবে না। এতটুকু পর্যন্ত মেসেজ ক্লিয়ার কিনা? আমার লোব গুলো কিন্তু চিনতে হবে। লোব চিনলে আপনি বলতে পারবেন যে কোন জায়গায় কোনটা। না না বুঝতে বলবেন, আমি আবার দেখাবো, কিন্তু এক্ষেত্রে ক্লিয়ার করে যাবেন প্লিজ, একদম ক্লিয়ার করে যাবেন। এবং বাসায় চেষ্টা করবেন একটা সিটি স্ক্যান এমআরআই প্লেট নিয়ে যেতে হসপিটাল থেকে। হসপিটালের সিস্টারদের কাছে থাকে, অনেক রোগী ফেলে চলে যায়। একটা প্লেট যদি আপনি বাসায় নিয়ে নিজে নিজে জায়গাগুলোকে দাগায় দাগায় পড়েন, আপনি জীবনে সিটি এমআরআই ভুলবেন না। একটা নিজে নিজে পড়তে হবে, মানে কম্পিউটারে দেখেন, মোবাইলে দেখেন, ওইটা দেখাচ্ছে, যদি বাস্তবে একটা বাসায় নিয়ে আপনি নিজে নিজে দেখেন, পেন্সিল দিয়ে দাগায় দাগায় পড়েন, বিলিভ মি আপনি জীবনে ভুলবেন না। এগুলো কখনো ভুলা হবে না আপনার। তাহলে এখানে যদি আমরা একটু চেষ্টা করি চিনার, এজ এ হোল একটু বলে যান, এটা এটা অক্সিপিটাল তো এখানে আসবে না উপরের দিকে। ঠিক আছে, প্যারাইটাল। এখানে যদি আসি ফ্রন্টাল, প্যারাইটাল। আর এখানে যদি আসি এটা ফ্রন্টাল, এটা প্যারাইটাল, এটা এটা অক্সিপিটাল। আর এখানে হচ্ছে দিস ইজ ফ্রন্টাল, এটা টেম্পোরাল, এটা অক্সিপিটাল। বাস, আমার লোবগুলো চিনা হয়ে গেছে। তাহলে আমাকে কিন্তু এখান থেকে যে কোনো স্লাইড পরীক্ষা থাকবে, তাহলে যেটাই থাকুক আমি অ্যাটলিস্ট কোন রিজনে আমার লিশনটা অবস্থিত আমি সেটা আইডেন্টিফাই করতে পারলাম। তার মানে এখন পর্যন্ত 0.25 মার্ক কনফার্ম হলো।
ডেন্সিটি দিয়ে 0.25 আর এখান দিয়ে 0.25, রাইট লেফট দিয়ে 0.25। রাইট লেফট মানে কি? এটা কোন পাশ বলেন তো দেখি? মানে আপনার রাইট সাইড হচ্ছে ওখানকার লেফট। এটা কিন্তু পরীক্ষায় ভুল হয়, মানে পরীক্ষায় বসে আমরা এতটা পাজল হয়ে যাই, রাইট লেফট ভুল করে ফেলি আমরা, এবং মার্ক কাটা যায়। বিলিভ মি, এগুলো মার্ক কাটা যায়। তাহলে 0.25, 0.25, 0.25, এখন পর্যন্ত 0.75 মার্ক আমাদের কনফার্ম হয়ে গেল কিন্তু। তাহলে এরকম করে আপনি স্লাইস গুলো নিয়ে নিজে নিজে প্র্যাকটিস করবেন, মানে এটা প্র্যাকটিস করতে হবে। আপনি যতই মনে যে না দেখে তো মনে হচ্ছে পারি, পরীক্ষা হলে কিন্তু ঝামেলা হয়ে যায় রিজন গুলো, ঠিক আছে? এগুলো প্র্যাকটিস করেন, প্র্যাকটিস জন্য অনেকগুলো ছবি এখানে কিন্তু দেওয়া আছে, এগুলো প্র্যাকটিস করবেন, সবগুলো নিজেদের প্র্যাকটিসের জন্য দেয়া। ওকে, এইবার দেখবো আমরা ব্রেন টিস্যু গুলো চিনবো, ঠিক আছে? ব্রেন টিস্যুটা হচ্ছে আমরা দুই ভাগে ভাগ করি, একটা লজিটাল ফিচার দিয়ে, রাইট এবং লেফট। আর এটার আউটার গ্রে ম্যাটার, ইনার হোয়াইট ম্যাটার, আমি থিওরি দিয়ে দরকার নেই। আর এখানের মধ্যে আমার যেটা আছে, আমার চিনতে হবে ইন্টারনাল ক্যাপসুল, করেট নিউক্লিয়াস, লেন্টিফর্ম নিউক্লিয়াস, থ্যালামাস, মিডব্রেন, পন্স, মেডুলা, সেরিবেলাম। এই টিস্যুগুলো আমাকে চিনতে হবে কোথায় কোনটা। আমরা এখন এই জিনিসগুলো চেনার চেষ্টা করব, ঠিক আছে? ফার্স্টে এখানে আসেন, দেখেন এইখানে কোন কোন ভেন্ট্রিকেল এটা? অ্যান্টেরিয়র হর্ন এবং পোস্টেরিয়র অফ দ্য ল্যাটারাল ভেন্ট্রিকেল। ভেন্ট্রিকেল গুলো যেখানে দেখা যায় স্ট্রাকচার গুলো সবচেয়ে ভালো ওখানে দেয়া থাকে, এবং পরীক্ষা কিন্তু এই ধরনের লিশন গুলো বেশিরভাগ দেখা যায়, ঠিক আছে? এখানে একটু যে জিনিসটা আমাকে চিনতে হবে, দেখেন এই পাশ থেকে বললে দিস ইজ লেজার দেন চিহ্ন, আমরা যদি চিন্তা করি, আর এই পাশে একটা কালো ইমপ্রেশন দেখা যায় কিনা দেখেন, গ্রেটার দেন চিহ্নের মতো। আমরা গ্রেটার দেন চিহ্ন লিখি না? তাহলে এই গ্রেটার দেন চিহ্ন আর এই পাশ থেকে দেখালে হচ্ছে লেজার দেন চিহ্ন, এই কালো ইমপ্রেশনটা আমাকে চিনে বের করতে হবে। ফার্স্ট কাজ হচ্ছে এটা। আমাকে যখন এই কালো ইমপ্রেশনটা আমি চিনে বের করতে পারবো, আমার কাজ এখানে শেষ, বাকি হলো অটো চিনা হয়ে যাবে। তাহলে এখানে যে লেজার দেন চিহ্ন বা এই পাশ থেকে গ্রেটার দেন চিহ্ন, দিস ইজ ইন্টারনাল ক্যাপসুল। আমার ফার্স্ট কাজ হচ্ছে ইন্টারনাল ক্যাপসুলটা চিনে ফেলা, এটাই আমাকে খুঁজে বের করবো। ইন্টারনাল ক্যাপসুলের উপরে দিস ইজ করেট নিউক্লিয়াস, ইন্টারনাল ক্যাপসুলের এই মাঝখানে দিস ইজ লেন্টিফর্ম নিউক্লিয়াস, এবং মিড লাইন বা থার্ড ভেন্ট্রিকেল আর ইন্টারনাল ক্যাপসুলের মাঝখানে এই জায়গাটা হচ্ছে থ্যালামাস। আমার কাজ শেষ, আর কিছু লাগবে না। তাহলে আবারও বলি, ফার্স্ট হচ্ছে ইন্টারনাল ক্যাপসুল, ইন্টারনাল ক্যাপসুলের উপরে দিস ইজ করেট নিউক্লিয়াস, দিস ইজ লেন্টিফর্ম নিউক্লিয়াস, দিস ইজ থ্যালামাস। আর এই সবগুলোকে মিলে একত্রে কি বলা হয়? বেজাল গ্যাংলিয়া বলা হয়। সবগুলোকে একত্রে বলা হয় বেজাল গ্যাংলিয়া। যদি এখন আপনি এখানে একটা লিশন পান, তাহলে কি বলবেন? লিশন ইন দা লেন্টিফর্ম নিউক্লিয়াস। এখানে পেলে কি বলবেন? করেট নিউক্লিয়াস। এখানে পেলে কি বলবেন? থ্যালামিক লিশন। আর যদি দেখেন যে কনফিউজ, কোন জায়গায় আপনি বুঝতে পারতেছেন না, তাহলে কি বলবেন? লিশন ইন দা বেজাল গ্যাংলিয়া। শেষ, আমার এতটুকু কাজ শেষ। আর আমি তো এখানে রিজন গুলো আগে চিনে আসছি, উপরের রিজন গুলো তো আমার চিনে আছে, আর এখানে আমার এই জিনিসগুলো আমি চিনলাম। তাহলে আমার কাজ হচ্ছে ফার্স্টে কি বের করতে হবে? ইন্টারনাল ক্যাপসুলটা খুঁজে বের করতে হবে, এটা হচ্ছে আমার মেইন কাজ। আমরা যদি এখানে একটু দেখার চেষ্টা করি, দেখেন এই ইমপ্রেশনটা দেখা যায় কিনা, দেখেন জাস্ট এই ইমপ্রেশনটা, এই পাশ থেকে গেটার দেন আর এই পাশ থেকে এটা হচ্ছে লেজার দেন। তাহলে কর্ডেট নিউক্লিয়াস, লেন্টিফর্ম নিউক্লিয়াস, থ্যালামাস, এই যেগুলো চিনতে হবে, এগুলো নিজে নিজে মার্কিং করবেন, নিজে নিজে দেখবেন, তাহলে এগুলো কখনো কিন্তু ভুল হওয়ার কোনো সুযোগ নেই। আর অনেকে সিটি স্ক্যানের সাথে এমআরআই ঝামেলা করে ফেলেন, জাস্ট একটু বলে দেই, সিটি স্ক্যানের বাইরে এটা কি? বোনস। বোনস হচ্ছে কি হবে? হোয়াইট হবে, একদম হোয়াইট, ঠিক আছে? সো এই হোয়াইটটা খেয়াল রাখবেন। কখনো যদি সিটি স্ক্যান এমআরআই যেন কখনো পরীক্ষার জন্য কনফিউজ না হয়। জাস্ট আর এমআরআই এর বাইরে কি থাকে? ওখানে বোনস দেখা যাবে না, ওখানে দেখা যাবে ফাইব্রো ফেটি টিস্যু, ঠিক আছে? সো এরকম হোয়াইট কোনো লিশন কিন্তু ওখানে আপনি পাবেন না, এত হোয়াইট কোনো হোয়াইট লিশন পাবেন না। আমরা এমআরআই পড়ার সময় দেখবো, জাস্ট ইমপ্রেশনটা মনে রাখেন, তখন যেন এটা কাজে লাগে, যে সিটি স্ক্যান কিন্তু দেখে চিনতে হবে আপনাকে, দিস ইজ সিটি স্ক্যান। আচ্ছা, এরপর এটা এটা দেখেন, এটা কিন্তু সিটি স্ক্যান, এটা কিন্তু এমআরআই প্লেট নিয়ে আসছি, যেহেতু আমার সিটি স্ক্যানে জিনিসগুলো ভালো দেখা যায় না, ঠিক আছে? যে মিড ব্রেন, পন্স, মেডুলা অবলঙ্কা, দিস ইজ মিড ব্রেন, এরপর পন্স, এরপর মেডুলা অবলঙ্কা, ঠিক আছে? এগুলো খুব বেশি আমার ইম্পর্টেন্ট, পরীক্ষা লাগবে না। এরকম একটা ছবি ডেভিসনের কোন চ্যাপ্টারে আছে বলেন? এই ছবিটা ডেভিসনের কোন চ্যাপ্টারে আছে? হ্যাঁ, এই যে আবার জাজমেন্ট চলে আসলো, আবার কিন্তু জাজমেন্ট চলে হ্যাঁ, এন্ডোকাইনে কোথায়, কিসের মধ্যে? গ্রেভস ডিজিজের মধ্যে, ঠিক আছে? সো গ্রেভস ডিজিজে এই ছবিটা কিন্তু আমার এখানে আছে। ওখানে কেন? গ্রেভস ডিজিজে যেহেতু প্রপটোসিস হয় এবং আমার অপটিক নার্ভে কম্প্রেশন হয়, এখানে কিন্তু দেখেন এই জিনিসটা দেখানোর জন্য নিয়ে আসছি। জাস্ট এটা আমরা পরে আবার দেখবো ডেভিসনের ছবিটা, দিস ইজ অপটিক নার্ভ, দেখেন। আর এগুলো হচ্ছে ফাইব্রোফিটি টিস্যু দুই পাশে। ওইটা হচ্ছে কি, যে যেহেতু গ্রেভস ডিজিজে ওগুলো প্রলিফারেশন হয়, এই অপটিক নার্ভ কম্প্রেশন হয় এবং প্রপটোসিস হয়, ঠিক আছে? এই জিনিসটা দেখেন, দিস ইজ অপটিক নার্ভ, এটা চিনে রাখেন। ডেভিসনের ছবিটা যখন দেখবো তখন আমরা আবার এটা মিলাবো, ওকে? যেহেতু ডেভিসনের কোনো ছবি আমরা বাদ দিব না, সেজন্য এই ছবিটা আমি একটু দেখা রাখলাম আপনাকে। এইবার আমরা একটু ফিজিওলজিক্যাল কিছু লিশন চিনবো। আমরা কিন্তু ব্রেন টিস্যু, ভেন্ট্রিকেল পড়া শেষ, ব্রেন টিস্যু পড়া শেষ, দুটো জিনিস আমরা দেখে ফেললাম, আমরা লোব গুলো চিনে ফেললাম। আমার এখন কাজ হচ্ছে কিছু নর্মাল হাইপারডেন্স লিশন, অর্থাৎ কিছু ব্ল্যাক লিশন দেখবো যেগুলো নর্মালি ফিজিওলজিক্যাল ক্লাসিফিকেশন।
এটা আমাকে চিনতে হবে, তাহলে আমি প্যাথোলজিটা চিনতে পারবো। তাহলে আমার ফিজিওলজিক্যাল ক্যালসিফিকেশন 4টা জায়গায় থাকে। কোন কোন জায়গায়? একটা হচ্ছে ফক্স সেরিব্রিতে, একটা পিনিয়াল গ্ল্যান্ডে, একটা করয়েড প্লেক্সাসে, একটা বেসাল গ্যাংলিয়াতে। এই 4টা জায়গায় নরমালি আমার এই ক্যালসিফিকেশন থাকতে পারে। এবং ক্যালসিফিকেশনটা দেখা যাবে কিরকম? ক্যালসিফিকেশন দেখা যাবে জাস্ট লাইক বোনসের মতো। মানে আমার এই যে সিটি স্ক্যানে যে বাইরে যে বোনসের রিমটা দেখা গেছে, আমি এইরকম লিশন খুঁজবো, এই যে বোনসের মতো এরকম হোয়াইট লিশন, তাহলে ক্যালসিফিকেশন হবে জাস্ট লাইক কি বোনস। ওকে, তাহলে 4টা জিনিস কি বললাম? ফক্সেরিপি। ফক্সেরিপিটা কোথায় খুঁজবো? লঞ্জিটিউনাল ফিশারে, ব্রেইনের মাঝখান বরাবর যে ফিশারটা থাকে, দুই পাশে রাইট লেফট ভাগ করে, ওখানে হচ্ছে ফক্সেরিপি থাকে। পিনিয়াল গ্ল্যান্ডটা কোথায় খুঁজবো আমরা? থার্ড ভেন্ট্রিকলে। করয়েড প্লেক্সাসটা কোথায় খুঁজবো? পোস্টেরিয়র অফ দ্য ল্যাটারাল ভেন্ট্রিকলে। বেসাল গ্যাংলিয়া কোথায় খুঁজবো? স্পেশালি ইন লেন্টিফর্ম নিউক্লিয়াস। এই সবগুলো স্ট্রাকচার কিন্তু আমরা অলরেডি চিনি, চিনি কিনা? আমরা লঞ্জিটিউনাল ফিশার চিনি, থার্ড ভেন্ট্রিকল চিনি, পোস্টেরিয়র হর্ন চিনি, লেন্টিফর্ম নিউক্লিয়াস চিনি। তাহলে আমি যখন একটা সিটি স্ক্যান প্লেট দিবে, আমাকে নরমালি ওই জায়গাগুলোতে দেখবো কোনো ফিজিওলজিক্যাল ক্যালসিফিকেশন আছে কি না, আমাকে ওইটা ফার্স্টে খুঁজে বের করতে হবে। আমরা একটু দেখার চেষ্টা করি। শুরুতে আসেন, এই যে এটা হচ্ছে লঞ্জিটিউনাল ফিশার, ঠিক আছে, এই বরাবর। তাহলে এখানে দেখেন একটু হোয়াইট লিশন দেখা যাচ্ছে, তাহলে দিস ইজ কি ফক্সেরিপি ক্যালসিফিকেশন, দিস ইজ নরমাল ফিজিওলজিক্যাল ক্যালসিফিকেশন। ওকে, এখানে দেখেন এই লঞ্জিটিউনাল ফিশারে ফক্সেরিপিতে একটু ক্যালসিফিকেশন থাকতে পারে, নাম্বার 1। থার্ড ভেন্ট্রিকল কোথায় থাকে আমার? থার্ড ভেন্ট্রিকল হচ্ছে দিস ইজ থার্ড ভেন্ট্রিকল। থার্ড ভেন্ট্রিকলের মাঝখানে পিনিয়াল গ্ল্যান্ড থাকে, তাহলে এই পিনিয়াল গ্ল্যান্ডটা ক্যালসিফিকেশন থাকতে পারে, তাহলে এখানে একটু হোয়াইট স্পট থাকতে পারে। ক্লিয়ার? এটাকে আমি ভেন্ট্রিকুলার হ্যামোরেজ বলে কিন্তু ভুল করবো না, খেয়াল রাখতে হবে। 3 নাম্বার কোথায় বলছি আমরা? করড প্লেক্সাস কোথায় থাকে? posterior horn of the lateral ventricle, তাহলে দিস ইজ posterior horn, দিস ইজ posterior horn, তাহলে দেখেন posterior horn of the lateral ventricle ক্যালসিফিকেশন আছে। 4 নাম্বার কোথায় বলছিলাম? লেন্টিফর্ম নিউক্লিয়াসে, বেসাল গ্যাংলিয়ার, তাহলে দিস ইজ দেখেন, এই যে দেখেন লেজার দেন ইমপ্রেশন, ইমপ্রেশনের এই পাশে লেন্টিফর্ম নিউক্লিয়াসের এখানে ক্যালসিফিকেশন, এই পাশে দেখেন এখানে ক্যালসিফিকেশন। তাহলে নরমালি এই 4টা জায়গাতে ক্যালসিফিকেশন থাকতে পারে, এটাকে হ্যামোরেজ বলে ভুল করা যাবে না। আর হ্যামোরেজ আর ক্যালসিফিকেশনের পার্থক্য কিভাবে করবে? দুইটাই তো হোয়াইট লিশন, দেখবেন যে কোনটা বোনসের মতো যেটা হোয়াইট, দ্যাট ইজ ক্যালসিফিকেশন। বোনসের মতো হোয়াইট হলে ক্যালসিফিকেশন, আর এর চেয়ে একটু কম সাদা হলে বা একটু গোলা গোলা হলে সেটা হচ্ছে হ্যামোরেজ। ঠিক আছে, এটা দেখি আপনি চিনবেন, ইনশাআল্লাহ অসুবিধা হবে না। তাহলে 4টা ফিজিওলজিক্যাল ক্যালসিফিকেশন চিনা যাবে তো, এই 4টা হ্যামোরেজ বলে ভুল করা যাবে না, এটা ভুল করেন পরীক্ষায়। এখানে একটা এরকম সাদা দেখলে দৌড়ায় লিখে দিয়ে আসেন, কি লিখে দিয়ে আসেন? বেসাল গ্যাংলিয়া হ্যামোরেজ লিখে চলে আসি আমরা। তাহলে এটা ভুল করা যাবে না। এবং সবসময় দেখবেন এটা বাইলেটারালি সিমেট্রিক্যাল থাকে, ক্যালসিফিকেশন যখন থাকে বাইলেটারালি থাকে, ঠিক আছে, ইউজুয়ালি বাইলেটারালি থাকে। তাহলে এটা হচ্ছে কি বললাম? পিনিয়াল গ্ল্যান্ড, এটা হচ্ছে ফক্সেরিপি, এটা হচ্ছে পোস্টেরিয়র অফ দ্য ল্যাটারাল ভেন্ট্রিকলে করয়েড প্লেক্সাস ক্যালসিফিকেশন, আর এটা হচ্ছে লেন্টিফর্ম নিউক্লিয়াস ক্যালসিফিকেশন অথবা বেসাল গ্যাংলিয়া ক্যালসিফিকেশন। এই 4টা হচ্ছে নরমাল অথবা ফিজিওলজিক্যাল ক্যালসিফিকেশন, এগুলোকে প্যাথোলজিক্যাল বললে চলবে না। ক্লিয়ার? আরো যদি দেখি, এটা কোন ক্যালসিফিকেশন? করয়েড প্লেক্সাস, ঠিক আছে, আর এটা পিনিয়াল ক্যালসিফিকেশন। আরো যদি দেখি, দেখেন পরীক্ষা থাকলে এরকম সাদা থাকবে, এই ক্যালসিফিকেশন জাস্ট এরকম সাদা দেখা যাবে যদি ভালো পিকচার থাকে। তাহলে এটা কি? করয়েড প্লেক্সাস ক্যালসিফিকেশন, এটা পিনিয়াল ক্যালসিফিকেশন। চমৎকার, ঠিক আছে। সো এইগুলো যেন আমি কখনো হ্যামোরেজ বলে ভুল না করি, ঠিক আছে। ওকে, এইবার আমরা একটু প্যাথোলজি দিকে চলে গেলাম। আমাদের এবার মেইন পরীক্ষা পড়া শুরু, আমরা একুট সেরিব্রাল হ্যামোরেজ দিয়ে শুরু করবো, ঠিক আছে। সেরিব্রাল হ্যামোরেজ, কি কি হ্যামোরেজ পরীক্ষা আসে? আমার পরীক্ষা আসে হচ্ছে ইন্টারসেরিব্রাল হ্যামোরেজ আসে, সাবআরাকনয়েড হ্যামোরেজ আসে, সাবডুরাল, এক্সট্রাডুরাল, আরেকটা প্রাইমারি ইন্টারভেন্ট্রিকুলার হ্যামোরেজ শুধু ভেন্ট্রিকুলার ভিতরে, আরেকটা হচ্ছে পন্টাইন হ্যামোরেজ। পন্টাইন হ্যামোরেজের মধ্যে 4টা পি দিয়ে মনে রাখি আমরা, জানেন তো কি কি থাকে? সুইচেল, পিন পয়েন্ট পিভিল থাকে, পাইরেক্সিয়া থাকে, তারপর হচ্ছে প্যারালাইসিস থাকে, প্লান্টার এক্সটেনসর থাকে, ঠিক আছে। 4টা পি মনে রাখবেন পন্টাইন হ্যামোরেজের ক্ষেত্রে। তাহলে আমরা এই হ্যামোরেজ গুলো চিনলে আমার হ্যামোরেজ পড়া শেষ, আমরা এই হ্যামোরেজ গুলো চেনার চেষ্টা করবো, ঠিক আছে। ওকে, ফার্স্টে আছে ইন্টারসেরিব্রাল হ্যামোরেজ। ইন্টারসেরিব্রাল হ্যামোরেজ আমার যেটা হচ্ছে, আমরা এখন রিজন গুলো চিনি। এখন একটু আগে ক্যালসিফিকেশন দেখে আসি, ক্যালসিফিকেশনের সাদা এটার সাথে কি একরকম? কখনোই না, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমার কি, এটা কোন জায়গাতে দেখেন তো, এটা কি ছিল? ইন্টারনাল ক্যাপসুলের এই পাশে, তাহলে এটা অনেকটা লেন্টিফর্ম নিউক্লিয়াসে। লেন্টিফর্ম না বলে তারপর এটা বেসাল গ্যাংলিয়া ক্যালসিফিকেশন বলে ফেলাটা ভালো, ঠিক আছে। ওই যে অনেক সময় এটাই স্যাররা প্রেফার করে, বেসাল গ্যাংলিয়া হ্যামোরেজ বলবেন, একসাথে এটাই বেটার ইয়ে করে আপনার, ঠিক আছে, এটা মনে রাখবেন। ওকে, আর এটা হচ্ছে কোন জায়গায় হ্যামোরেজ? কোন রিজন বলেন? ফ্রন্টো প্যারাইটাল রিজনে হ্যামোরেজ, ঠিক আছে। এটা কি হ্যামোরেজ দেখেন? ফ্রন্টো প্যারাইটাল, আর সাথে ভেন্ট্রিকুলের মধ্যে কি হয়ে গেছে? এক্সটেনশন হয়ে গেছে। তাহলে ফ্রন্টো প্যারাইটাল হ্যামোরেজ, এক্সটেনশন টু দা ভেন্ট্রিকল। ক্লিয়ার? তাহলে আমার এই জিনিসগুলো যেন চিনতে সমস্যা না হয়। ক্লিয়ার তো?
ওকে, এখানে যদি আসেন দেখেন এটা কোন জায়গায় হ্যামোরেজ, রিজন বলেন, রিজন বলেন। প্যারাইটাল রিজনে, মেইনলি হচ্ছে প্যারাইটাল। এটা যদি আমার এই যে হয়, আমার দেখেন যেহেতু হর্ন এপিয়ার করে গেছে, দিস ইজ সিলভিয়ান ফিশার, সিলভিয়ান ফিশারের নিচে, তার মানে এটা অবশ্যই ডেফিনেটলি প্যারাইটাল লোবের দিকে, আমার সরি প্যারাইটাল বলতেছি, টেম্পোরাল লোবের দিকে, ঠিক আছে, টেম্পোরাল লোবের দিকে চলে আসে। আর এটা কি হ্যামোরেজ? ইন্টাভেন্টিকুলার হ্যামোরেজ, শুধু ভেন্টিকুলের ভিতরে হ্যামোরেজ, দেখেন শুধু ভেন্টিকুলের ভিতরে। এখানে একটা জিনিস খেয়াল করেন, মজার জিনিস খেয়াল করেন, এই সাদার ভিতরে একটা সাদা দেখা যায়, তাহলে এটা কি? ক্যালসিফিকেশন। দেখছেন দুইটা সাদার ডিফারেন্সটা কিন্তু এখান থেকে আপনি বের করতে পারবেন। হ্যামোরেজের সাদা দেখেন, দিস ইজ ক্যালসিফিকেশন, এখানে দেখেন একটা ক্যালসিফিকেশন আছে, ঠিক আছে, আর এটা হচ্ছে হ্যামোরেজ। তাহলে দিস ইজ ইন্টারভেন্টিকুলার হ্যামোরেজ, আর এটা হচ্ছে আমার কর্টিক্যাল হ্যামোরেজ, অথবা আমি যদি আরো স্পেসিফিকলি বলতে চাই, আমার টেম্পোরাল লোবে হ্যামোরেজ। ক্লিয়ার এতটুকু পর্যন্ত? হ্যামোরেজ ভুল হবে না তো? এইবার হ্যামোরেজের কারণটা রয়েছে, এগুলো আপনার পরে আসতেছি, একটু পরে আসি আমরা সেটা। এখানে যদি আসেন দেখেন এটা কোন রিজনে? ভেজাল গ্যাংলিয়া, ঠিক আছে, ভেজাল গ্যাংলিয়া হ্যামোরেজ। এটা কি এক্সটেনশন আছে ভেন্ট্রিকুলার? এটা কি তাহলে? ক্যালসিফিকেশন। পরীক্ষায় কিন্তু এটাই সবাই ভুল করে, পরীক্ষায় এটা সবাই লিখে দিয়ে আসে কি, যে ভেজাল গ্যাংলিয়া হ্যামোরেজ উইথ ভেন্ট্রিকুলার এক্সটেনশন। তাহলে এটা কিন্তু দেখেন কি, ক্যালসিফিকেশন। ভুল যেন না হয় প্লিজ, অনেকগুলো ছবি দেখাচ্ছি, ভুল যেন না হয়, ঠিক আছে। আপনি রিজনটা যদি চিনেন, বেসিকটা যদি চিনেন, ডায়াগনোস আপনি আপনি এমনি করতে পারবেন। ডায়াগনোস করা কঠিন কখনো কিছু না। এখানে দেখেন এটাও একই জিনিস, আমার ইন্টারসেরিব্রাল হ্যামোরেজ, ঠিক আছে, মেইনলি কোন রিজনে? ফ্রন্টাল এবং প্যারাইটাল লোবের দিকে। এখানে দেখেন ফ্রন্টাল প্যারাইটাল ভেন্ট্রিকুলার এক্সটেনশন, আর এটা দেখেন জাস্ট ইন্টারভেন্ট্রিকুলার হ্যামোরেজ, জাস্ট ভেন্ট্রিকুলার ভিতরে হ্যামোরেজ। এটা ভালো ছবি পাইনি, এটাই শুধু পাইছি ছবিটা আমি, ঠিক আছে। তাহলে দিস ইন্টারভেন্ট্রিকুলার হ্যামোরেজ, ইন্টারভেন্ট্রিকুলার হ্যামোরেজের ম্যানেজমেন্ট হচ্ছে জাস্ট লাইক সাব অ্যারাকনোয়েড হ্যামোরেজ, এটা মনে রাখবেন। যদি শুধু ভেন্ট্রিকুলারের মধ্যে হ্যামোরেজ থাকে, এটা সব ম্যানেজমেন্ট সবকিছু লিখবেন কিসের মতো? সাব অ্যারাকনোয়েড হ্যামোরেজের মতো, ঠিক আছে। এইবার থিওরি, থিওরির দিকে আমার যাওয়ার সুযোগ নেই, আমি এদিকে যাব না। এখন স্ট্রোকের কারণ কি, আপনার কি কারণে হয়, হ্যামোরেজ কেন হয়, রিস্ক ফ্যাক্টর কি, কমপ্লিকেশন কি, ট্রিটমেন্ট কি, এগুলো আপনার নিজেতে পড়ে নিতে হবে। যখন আপনার ওই চ্যাপ্টারটা পড়বে নিউরোলজি, তখন আপনাকে মনে রাখতে হবে এখান থেকে আমার এই সিটি স্ক্যানটা এগুলো আসে, তাহলে আপনাকে ওই জায়গাগুলো চিন্তা করে পড়ে ফেলতে হবে। খুব সহজ নাকি? সহজ না কঠিন? সহজ বলছেন না? বলেন এবার। কমপ্লিকেশন অফ স্ট্রোক বলেন দেখি, পাঁচটা। অস্পিতে পরীক্ষায় কোশ্চেন আসলো, ফাইভ, নেইম ফাইভ কমপ্লিকেশন অফ স্ট্রোক, এক এক করে বলেন। এক নম্বর, হ্যাঁ হ্যাঁ, কনভালশন, ওকে, সিজার ডিসঅর্ডার, ডিলিরিয়াম, আচ্ছা ঠিক আছে, তারপর অ্যাসপিরেশন নিউমোনিয়া, হ্যাঁ, ইপিআই, মানে অনেক দিয়ে ওই কক্সবাজার দিয়ে ঘুরে ঢাকায় ঢুকবেন আর কি। তারপর আর ব্যাটসর হতে পারে, ফ্রোজেন শোল্ডার হতে পারে, ডিভিডি হতে পারে, আরেকটা ইউটিআর পিছনে এরকম লাগলেন কেন আমাকে দেখে, যে নেফ্রোজি ভাইকে পাইছি। আর এরকুইমব্রেস কোনটা? সিয়াট হতে পারে, সিয়ারটা একটু রাখবেন, ঠিক আছে। এই তো চান্দা তুলিতে ওখানে বলেন, ওখানে তো চান্দা তোলার সুযোগ নাই, তাই না, নিজে নিজে লিখতে হবে। খুব সিম্পল জিনিস। অস্পির ক্ষেত্রে একটা জিনিস আমি বলি, একটু মনে রাখবেন। অস্পিতে আপনারা পড়েন কোনটা? বকর ভাই বা জলিল স্যারের বইটাই পড়েন। ওটাকে ভাগ করা আছে না দুই ভাগে? একটা এক পার্টে কোশ্চেন, এক পার্টে আনসার, ভাগ করা আছে তো? কিভাবে পড়েন? আপনি বইটা খুললেন, এটা খুললেন, যখন দেখলেন যে স্ট্রোক, ও এটা তো চিনি, পারি, ও এটা আনসার, এটা তো পারি, আচ্ছা পারি, কজ সোজা, কমপ্লিকেশন এটা 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 আছে, এটা পারবো। এইটা হচ্ছে আমাদের ভুল। অস্পি যারা এরকম মনে মনে পড়েন বা মুখে মুখে পড়েন অথবা চোখে চোখে পড়েন, এরা ভুল করবে। অস্পি পড়তে হবে কি, চোখে দেখতে হবে, হাতে লিখতে হবে। আমরা এই লিখি না। যখনই অস্পি পড়বেন আজকে থেকে প্লিজ রিকোয়েস্ট, একটা খাতা পাশে রাখবেন। যখনই দেখবেন ফার্স্ট কমপ্লিকেশন লিখছে, আপনি মনে মনে লিখার চেষ্টা করেন, তারপর আপনি মিলাবেন। আপনি একটা ছবি দেখলেন, ছবি দেখে লিখবেন, লিখে তারপর আনসারের সাথে মিলাবেন। আগে আনসার শিটটা দেখবেন না। আমরা কি করি, আনসার শিটটা দেখলে আপনার মনে করবে যে এটা তো সোজা, এটা পারবো না, মানে এটা তো একদম ইজি। কিন্তু লিখতে গেলে দেখেন আপনার ছুটে যাবে। অস্পিতে মার্ক ছুটে যায় কিন্তু এই কারণে। অস্পিতে সহজ জিনিস, খুব সহজ জিনিস আপনি পারেন, কিন্তু 10-এ 10 আপনি পাবেন না, আপনার 10-এ 8 পাবেন। এই যে 2 থেকে 3 যে ছুটে গেল, এইটা হচ্ছে আপনার ফেল করার জন্য যথেষ্ট। একটা অস্পিতে পাস করার জন্য কি আপনার 10টার মধ্যে কি 10টাই কারেক্ট করতে হয়? কয়টা কারেক্ট করে পাস করা যায় বলেন তো? 60টা কারেক্ট করে পাস করছে এরকম রেকর্ড আছে। কারণ পাস মার্ক কততে আপনার? 60-এ। আপনি 60টা কারেক্ট করে কিন্তু পাস করছে এরকম রেকর্ডও আছে। 8টা করতে পারলে তো অবশ্যই, 2টা ভুল করে পাস করছে ভুরি ভুরি উদাহরণ আছে। তাহলে 2টা ভুল করে পাস করতে হলে বাকিগুলোতে আপনাকে কত মার্ক উঠাতে হবে?
10-10 বা 10-9 উঠাতে হবে। এখন আপনি স্ট্রোকের একটা আসলো, সাবআরবান হ্যামোরেজ আসলো, এখানে যদি আপনি 10-10 না উঠাতে পারেন, এটা আপনার ব্যর্থতা। এবং এটা ব্যর্থতাও কি কারণে? কারণ আপনি পড়ার সময় মুখে মুখে, চোখে মুখে, নাকে মুখে পড়ছেন, আপনি হাতে মুখে পড়েন নাই, হাতে চোখে পড়েন নাই। আমরা লিখি না, এটা হচ্ছে বড় একটা ফল্ট আমাদের। প্লিজ খাতাটা রাখবেন, লিখবেন, লিখতে গেলে দেখবেন যে আপনার ছুটে যাচ্ছে, 5টা কারণ আসতেছে না, আপনার 3টা কারণ বলে আপনি বসে আছেন, কারণ তখন তো তাৎক্ষণিক রিটেনে পারবেন আর লিখতে যেছেন। অনেকে বলেন যে না আমার তো রিটেন লেখার সময় মনে আছে না, রিটেন আর অস্পি এক জিনিস না, দুটাকে মিলাবেন না। রিটেন লেখার সময় যে আমার মাইন্ড সেট আপ থাকে, অস্পির কিন্তু এই মাইন্ড সেট আপ রাখা যাবে না। বাংলাদেশ টেস্ট ক্রিকেট টিমের মতো টি-20 ওয়ানডে আর টেস্ট এক না। এখন ওরা টি-20 আর ওয়ানডের মেজাজে যখন টেস্ট খেলতে যায় অবস্থা এরকমই হবে। সো আপনি রিটেনের মেজাজে যখন টি-20 এই অস্পি পরীক্ষা দিয়ে যাবেন, অস্পিতে ফেলের সংখ্যা দেখতেছেন তো, এই অবস্থায় হবে। তাহলে অস্পি আমার রিকোয়েস্ট হচ্ছে আপনারা লিখবেন। 2 নাম্বার যে জিনিসটা, পার্টনার খুঁজতে বলছিলাম, পাইছেন পার্টনার? রিডিং পার্টনার, লাইফ পার্টনার না। লাইফ পার্টনার পরে তো আলহামদুলিল্লাহ অসুবিধা নেই। পাইছেন কেউ রিডিং পার্টনার নাকি আছে? তো ভুল করবেন না, একা পড়বেন না, আমি রিকোয়েস্ট করতেছি। একা পড়ে পেজে পাস করাটা খুব কঠিন, খুব কঠিন। পার্টনার জোগাড় করেন। পার্টনারের একটা সুবিধা হচ্ছে কি, যখন একটা অস্পি পড়বেন, অস্পিটা যখন একটা করবেন, আপনি একটা চ্যাপ্টার পড়ে আসলেন, এখান থেকে একটা অস্পি বানায় আপনি আপনার পার্টনারকে বলেন না, দেখি এটা বলেন, দেখি এটা অস্পি কি হবে বলো দেখি, একটা সিনারিওকে ধরেন, কোশ্চেন ধরেন, আবার ও আপনাকে একটু ধরলো, তাহলে জিনিসটা কি হলো, আপনার ভাজা ভাজা হয়ে গেল পড়াটা। জলি স্যারের বই থেকে বা বকর ভাইয়ের বই থেকে যদি একটু ডেভিয়েশন করে দেয়, তাহলে আপনার পড়তে কি হবে না, অসুবিধা হবে না। এটা হচ্ছে পার্টনারশিপ করে পড়া। সো বেটার বেটার লিখবেন, নিজে নিজে অস্পি বানাবেন, অস্পি ধরবেন, উনি আপনাকে ধরবে, এইভাবে জিনিসটাকে ক্লিয়ার করবেন, তাহলে কমপ্লিট প্রিপারেশন একটা হয়ে যাবে। ওকে, তাহলে এই জিনিসগুলো আপনারা পড়বেন, আমি এগুলো যাচ্ছি না, যে রিস্ক ফ্যাক্টর কি আছে, প্রেজেন্টেশন কি, কমপ্লিকেশন কি, ঠিক আছে, আর্লি লেট, হাইড্রোকেফালাস কিন্তু কেউ বলেননি আপনারা, ইনভেস্টিগেশন কি, এগুলো পড়ে নেবেন, এগুলোতে আমি যাচ্ছি না, ঠিক আছে, অত থিওরি যাওয়া হবে না। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সাবডুরাল, আর এটা হচ্ছে ইপিডুরাল। ঠিক আছে, সাবডুরাল মানে হচ্ছে কি, ডুরামেটারের নিচে, আর ইপিডুরাল মানে হচ্ছে কি, ডুরামেটারের বাইরে। এক্সট্রাডুরাল কোনটা আবার? তাহলে ইপিডুরাল আরেক নাম হচ্ছে এক্সট্রাডুরাল। পরীক্ষায় কি করেন, সাবডুরালের আরেক নাম এক্সট্রাডুরাল লিখে চলে আসেন। মনে রাখা সহজ উপায় কি, দুইটা হচ্ছে ই, ই ফর ই। তাহলে ইপিডুরাল এক্সট্রাডুরাল দুইটা কি হবে, সেম জিনিস, ভুল যেন না হয়। ইপিডুরাল এক্সট্রাডুরাল ই দিয়ে যেটা শুরু, দুইটা হচ্ছে একই জিনিস, ঠিক আছে। তাহলে আমরা এই দুটো জিনিস একটু চেনার চেষ্টা করব। এটা বেসিক কিছু কথাবার্তা, খুব বেশি দরকার নেই। বলা হচ্ছে যে ইপিডুরাল হচ্ছে বিনুইন স্কাল, এটা আমরা বললামই। ব্রিজিং ভেন গুলো যখন আমার ইয়ে হয়, রাপচার হয়, সেটা হচ্ছে সাবডুরাল হয়। আর আমার বিভিন্ন ভেসেল গুলো যখন হয়, এটাকে বলা হচ্ছে ইপিডুরালটা। সিন্ড্রোম, এটাতে আপনার এগুলো পড়বেন, এগুলো আমার যেতে ইচ্ছে করতেছে না, আপনারা এগুলো পড়ে নেবেন, ঠিক আছে। আমরা যেটা দরকার সেটা হচ্ছে সিটি ফাইন্ডিং, যে কি পাবো আমরা। বলা হচ্ছে সাবডুরাল হবে যে কনকেভ ইনওয়ার্ডস থাকে, ইনওয়ার্ডে আমার কনকেভিটি থাকবে, ঠিক আছে। আর 3 প্রকার হতে পারে, একটা একিউট, একটা সাব একিউট, একটা ক্রনিক। কজের মধ্যে হেড ইনজুরি, ব্লিডিং ডিজঅর্ডার থাকে, ক্লিনিক্যাল ফিশিয়ার, নৌসিয়া, ভমিটিং, হেডেক, লস অফ কনসিয়াসনেস, সিজার থাকতে পারে। আর ট্রিটমেন্ট হচ্ছে একিউট হলে ক্রেনিওটমি, বারহোল, আর ক্রনিক হলে ম্যানেজমেন্ট অফ রেস্ট আইসিপি। এগুলো থিওরি আপনারা পড়বেন, আমি চেনার চেষ্টা করবো আগে। যেটা বললাম এটা হচ্ছে কনকেভিটি ইনওয়ার্ডস, এটা হচ্ছে ডুরামেটারের ভিতরে। তাহলে এটা হচ্ছে কনকেভিটি, এই যে ডুরামেটার, ডুরামেটারের ভিতরে, দিস ইজ কনকেভিটি ইনওয়ার্ডস, ঠিক আছে, কনকেভিটি ইনওয়ার্ডস। তাহলে এটা যদি থাকে, যেহেতু এটা হ্যামোরেজ, হোয়াইট লিশন থাকবে। আর এই হ্যামোরেজের যদি পুরোটাই হোয়াইট হয়, সেটা বলবো একিউট সাবডুরাল হ্যামোরেজ। আর দেখেন, অর্ধেক সাদা অর্ধেক কালো, যদি এটা থাকে তাহলে হচ্ছে সাব একিউট। আর যদি পুরোটা কালো হয়ে থাকে, তাহলে বুঝতে হবে এটা 2 সপ্তাহের উপরে হয়ে গেছে। বেশিরভাগ ক্ষেত্রে এরকম কিন্তু আমরা প্রচুর ওয়ার্ডে পাই, দিস ইজ ক্রনিক সাবডুরাল হ্যামোরেজ। পেশেন্ট হয়তো কোনো ক্রমে মাথায় ব্যথা পাইছে, আঘাত পাইছে, খেয়াল করেনি, অনেকদিন পর হেডেক হেডেক, হঠাৎ করে সিটি স্ক্যান করে দেখা গেল এটা ক্রনিক সাবডুরাল হ্যামোরেজ। তাহলে সাবডুরাল হচ্ছে 3 প্রকার, একিউট, সাব একিউট, ক্রনিক, পরীক্ষা আসে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। পরীক্ষার জন্য ভরকায় না যান, এরকম 3টা ছবি একসাথে আপনাকে দেওয়া থাকবে, একিউট, সাব একিউট, ক্রনিক, যেন ভুল না হয়, ঠিক আছে। এবং এটা কি হবে বললাম, কনকেভিটি ইনওয়ার্ডস, এটাও দেখেন কনকেভিটি ইনওয়ার্ডস। সাবডুরাল ক্লিয়ার। এবার আসেন ইপিডিউরাল অর এক্সট্রাডুরাল, এইটাও দেখেন, এটা হচ্ছে বাইকনভেক্স থাকবে। এটা হচ্ছে মেইনলি হেড ইনজুরিতে হয়। আর এখানে ক্লিনিক্যাল ফিচার থাকে লস অফ কনসিয়াসনেস, রেস ইন্টারকেনের প্রেসার, নিউরোলজিক্যাল ডিফিসিট থাকে, সেরিব্রাল হার্নিয়েশন হতে পারে, এটার আর্জেন্ট ব্রেন সার্জারি দরকার হয়ে থাকে, ঠিক আছে। এটা ইউজুয়ালি ফ্র্যাকচার বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট আমরা বেশি পেয়ে থাকি। এটা চেহারা কেমন হবে, বাইকনভেক্স। দেখেন, যেহেতু এটা ডুরামেটারের বাইরে, ডুরামেটারকে কম্প্রেস করতেছে ভিতরের দিকে, এটা ডুরামেটারকে কম্প্রেস করলো, এটা হচ্ছে বাইকনভেক্স, দিস ইজ বাইকনভেক্স। এটাও দেখেন বাইকনভেক্স, এটা হচ্ছে কি, বাইকনভেক্স। তাহলে বাইকনভেক্স হচ্ছে এক্সট্রাডুরাল, আর কনকেভিটি ইনওয়ার্ডস হলে হবে কি, সাবডুরাল। চেনা যাবে তো। বাকি ক্লিনিক্যাল ফিচার হ্যামোরেজের মতো আপনি সব লিখে দেন, বাকিগুলো তো বললেন, এগুলো পারবেন, ঠিক আছে। চিনতে যেন ভুল না হয়। তারপরেও চিনতে ভুল হলে, রমজান মাস ফল ফ্রুট দেখাচ্ছি, তারপরে দিস ইজ কি, অরেঞ্জ,
যদি অরেঞ্জের মতো দেখতে হয় তাহলে এটা অরেঞ্জটা কি বাই কনভেক্স, তাহলে অরেঞ্জের মতো দেখলে হলে কি হবে ইপিডিউরাল আর এক্সট্রাডিউরাল। আর যদি ব্যানানা লাইক হয় এরকম সাবডিউরাল। শেষ। এরপরে ভুল করলে এটা আপনাদের দায়িত্ব, আর কিছু করার নেই, ঠিক আছে। এরপর আসে সাবআরেকনয়েড হেমোরেজ। আমরা বলছিলাম কি যে সালকাসের মধ্যে কি থাকে, সিএসএফ থাকে, সেজন্য এটা কি হয় ব্ল্যাক আকারে দেখা যাবে। যদি সিএসএফ এর জায়গায় সালকাস যদি হোয়াইট হয়ে যায় তাহলে এটা কন্ট্রাস্ট মেটেরিয়াল অথবা এটা সাবআরেকনয়েড হেমোরেজ। তাহলে এখন এই দুইটা ডিফারেন্স করবো কি হবে, এটাকে কন্ট্রাস্ট নাকি সাবআরেকনয়েড হেমোরেজ। ইউজুয়ালি কন্ট্রাস্ট আপনার পরীক্ষা ভাবে থাকবে না, আর কন্ট্রাস্ট থাকলে এটা বড় করে সি লেখা থাকে, সবসময় খেয়াল রাখবেন। আর কন্ট্রাস্ট থাকলে এটা ক্লিনিক্যাল কোনো ফিচার থাকার কোনো কথা নেই। যদি বলে সাডেন সিভিয়ার হেডেক তাহলে বুঝবেন যে কন্ট্রাস্ট হওয়ার কোনো সুযোগই নেই, এটা সাবআরেকনয়েড হেমোরেজ। ওকে, তাহলে আপনাকে সাবআরেকনয়েড দুইটা, একটা হচ্ছে ফোকাল, একটা হচ্ছে ডিফিউজ। যদি একটা জায়গায় রিজনে থাকে দ্যাট ইজ ফোকাল, আর যদি পুরো ব্রেন জুড়ে থাকে সেটা হচ্ছে ডিফিউজ সাবআরেকনয়েড হেমোরেজ। এবং পরীক্ষা কিন্তু থাকে, আমার মনে হচ্ছে এই পরীক্ষা আপনাদের এটা আসার চান্স খুব বেশি। কিন্তু গত কয়েকবার ধরে সাবআরেকনয়েড হেমোরেজ আসে নাই, এবারে কিন্তু এটা আসার চান্স খুব বেশি আপনাদের। সাবআরেকনয়েড ভালো করে রেডি করবেন, ঠিক আছে। তাহলে দেখেন এই একটা জায়গায় শুধু দেখেন আমার হেমোরেজ চলে আসে, তাহলে দিস ইজ ফোকাল সাবআরেকনয়েড হেমোরেজ। এটাও ফোকাল সাবআরেকনয়েড হেমোরেজ, শুধু একটা জায়গায় দেখেন, একটা কিছু ভেন্টিকেলে আসছে। আর যখন এরকম পুরা ভেন্টিকল জুড়ে দেখেন এখানে কোনো সালকাসের কোনো ইয়ে নেই, পুরা ভেন্টিকল জুড়ে চলে আসবে, তখন এটা হচ্ছে ডিফিউজ সাবআরেকনয়েড হেমোরেজ। সাথে কি আছে বলেন তো দেখি, হাইড্রোকেফালাস। আর এটা ভিতরে কি ক্যালসিফিকেশন। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে ডিফিউজ সাবআরেকনয়েড হেমোরেজ। ডিফিউজ সাবআরেকনয়েড হেমোরেজ, সাবআরেকনয়েড হেমোরেজ দিয়ে পরীক্ষায় আপনাকে এরকম একটা সিটি স্ক্যান দিয়ে বলা হলো যে এই লোকটার রিকারেন্ট ইউটিআই হয়, ডায়াগনোসিস কি? আপনাদের ইউটিআই দিয়ে ঢুকলাম, আপনাদের ইউটিআই করতেছেন তো বেশি, হ্যাঁ এডিপি। তাহলে এইডিপিকিডি পেশেন্ট আমরা পড়ে আসছি, মনে আছে তো, অ্যাডাল্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ পেশেন্টের স্টোন হয়, রিকারেন্ট ইউটিআই হয়। এখন আপনাকে কিছুই দিল না, আপনাকে দিল যে এই পেশেন্ট প্রেজেন্ট উইথ রিকারেন্ট ইউটিআই, দিস ইজ দ্য সিটি স্ক্যান অফ দিস পেশেন্ট, ডায়াগনোসিস কি? তাহলে এইডিপিকিডি থেকে বেরিয়ারিজম, রাপচার বেরিয়ারিজম, ওখান থেকে সাবরেগুলার হেমোরেজ, এইভাবে কিন্তু পরীক্ষা যাবে। অথবা বলে যে বায়োলেটারাল লো এন্ড পেন, এই পেশেন্টটা বায়োলেটারাল লো এন্ড পেন আছে, এখান দিয়ে আপনাকে ঢুকে যাবে। তাহলে সাবরেগুলার হেমোরেজ হচ্ছে অল টাইম মাথায় রাখতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে কি এডিপিকিডি। ঠিক আছে, এটার জন্য ভুল না হয়, পরীক্ষা কিন্তু দুইটা কম্বিনেশন করে পরীক্ষা কোশ্চেন থাকে, ঠিক আছে, ভুল যেন না হয়। আমরা ফিজিওলজিক্যাল ক্যালসিফিকেশন পড়ে আসছি, আমরা এবার একটু প্যাথোলজিক্যাল ক্যালসিফিকেশন পড়বো, ঠিক আছে। প্যাথোলজিক্যাল ক্যালসিফিকেশন গুলো, ক্যালসিফিকেশন মানে যেটা শুরুতে বলছি যে বোনসের মতো ব্রাইট হবে, স্ক্যাটার্ড মার্জিন থাকবে, কোনো ভেন্ট্রিকল কম্প্রেশন। হ্যামোরেজের ক্ষেত্রে কি দেখবেন, হ্যামোরেজ কিন্তু ভেন্ট্রিকল কম্প্রেশন করে আমার, যেখানে আপনি হ্যামোরেজ দেখবেন, হ্যামোরেজ গুলো দেখবেন যে ভেন্ট্রিকল গুলোকে একটু কম্প্রেস করার চেষ্টা করে, ঠিক আছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখেন এখানে যদি দেখেন এই যে হ্যামোরেজটার জন্য দেখেন কি এই ভেন্ট্রিকলটা কি কম্প্রেস, এটার জন্য দেখেন এই ভেন্ট্রিকলটা কম্প্রেস, এটার জন্য দেখেন এই ভেন্ট্রিকলটা মিডল্যান্ড শিফট হয়ে গেছে। যদি সেটা হ্যামোরেজ হয় ভেন্ট্রিকল কম্প্রেশন থাকবে, কিন্তু যদি ক্যালসিফিকেশন হয় সেটা কখনো ভেন্ট্রিকলে কি করবে না, কম্প্রেশন করবে না, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আর এখানে অনেকগুলো প্যাথোলজি ক্যালসিফিকেশন অনেকগুলো কারণ আছে, এর মধ্যে হাইপোপ্যারাথাইরয়েডিজম এবং টিউবারাস স্ক্লেরোসিস, এই দুইটা একটু পরীক্ষার জন্য আলাদা করে মনে রাখতে হবে, পরীক্ষা এই দুইটাই বেশি আসে পরীক্ষার ক্ষেত্রে, ঠিক আছে। আর একটা হচ্ছে সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম, এই তিনটা জিনিস, যে হাইপোপ্যারাথাইরয়েডিজম, টিউবারাস স্ক্লেরোসিস আর সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম, এই তিনটা পরীক্ষার জন্য একটু আলাদা করে রেডি করবেন। এটা হচ্ছে কজেস অফ ইন্ট্রাকেনিয়াল ক্যালসিফিকেশন। এটা ক্যালসিফিকেশন যদি পরীক্ষার ছবি থাকে, যদি আপনাকে 5টা হিস্ট্রি, এক্সামিনেশন, ইনভেস্টিগেশন লিখতে বলে, এটা হচ্ছে পুরো চার্ট, ঠিক আছে, কি কি কারণে ইন্ট্রাকেনিয়াল ক্যালসিফিকেশন হতে পারে। ইনফেকশন আছে, মেটাবলিক কারণ আছে, ইনসাল্ট আছে, কিছু ভাস্কুলার ম্যালফরমেশন আছে, রেডিয়েশনের জন্য হতে পারে। এটা থিওরিটিক্যাল, আপনারা এটা নিজেরা পড়বেন। এটা কিন্তু অনেক সময় কিন্তু রিটেনও আসে, যে হাউ উইল অ্যাপ্রোচ এ পেশেন্ট উইথ ইন্ট্রাকেনিয়াল ক্যালসিফিকেশন, রিটেনও কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে, ঠিক আছে। সো এটা থিওরি রেডি করবেন, ওকে। অস্পির ক্ষেত্রে আরেকটা ঝামেলা হয়, আমি একটু বলি, অস্পির ক্ষেত্রে আরেকটা ঝামেলা হয় কি, মনে করেন যে এই বক্সটা আপনাকে দিলাম, আমি বলে গেলাম যে এটি হচ্ছে মুখস্থ করবেন, আপনি এটা মুখস্থ করে ফেলেন, ঠোঁটস তো আপনাদের। এবার আপনাকে বললাম যে রাইট 5 হিস্ট্রি ইউ উইল টেক ফ্রম দিস পেশেন্ট রিগার্ডিং ইন্টারকেনাল ক্যালসিফিকেশন, এখান থেকে 5টা হিস্ট্রি আপনাকে বানাইতে হবে। এখানে যে আমরা আটকাই যাই, কারণ আমি তো কজ মুখস্থ করে আসি, কিভাবে হিস্ট্রি বের করবো সেটা আমি প্র্যাকটিস করি নাই। আপনাকে বললাম 5 জেনারেল এক্সামিনেশন ফান্ডিস ফর দিস পেশেন্ট, তাহলে কি কি জেনারেল ফান্ডিস হবে, এখানে যে ডিজিজ গুলো থেকে আপনাকে বের করতে হবে। বললাম 5 ইনভেস্টিগেশন, এই ডিজিজ ইনভেস্টিগেশন গুলো করতে হবে। তাহলে আমরা ডেভিসনে যখন বক্স গুলো পড়বো, এই বক্স গুলো থেকে 5টা হিস্ট্রি কিভাবে বের করবো, 5টা এক্সামিনেশন কিভাবে বের করবো, 5টা ইনভেস্টিগেশন কিভাবে বের করবো, এই জিনিসটা আমাকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এটা আমরা করি না, আমরা বক্স মুখস্থ করে যাই, যে কারণে অস্পিতে কিন্তু ফেল বাড়তেছে, বারবার সতর্ক করতেছি। এবার অস্পি কোশ্চেন যে খুব কঠিন হয়েছে তা কিন্তু না, কিন্তু ফেল বেশি হয়েছে। পরীক্ষা দিয়ে বের হয়ে সবাই কিন্তু বলছে যে, পরীক্ষা দিয়ে কিন্তু সবাই বলছে যে না কোশ্চেন খুব কঠিন হয়নি, কিন্তু ফেলের মাত্রা কিন্তু অনেক বেশি ছিল।
তাহলে আমাকে কি করতে হবে, অসপি বক্স গুলোকে নিজে নিজে ভেঙে পড়তে হবে, তাহলে কিন্তু ভুল হওয়ার অনেক চান্স কম থাকবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা দুইটা ক্যালসিফিকেশন দেখি। এই ক্যালসিফিকেশন গুলো দেখেন, দিস আর দ্য স্ক্যাটার্ড ক্যালসিফিকেশন লাইক বোনস। নরমালি কি ফিজিওলজিক্যাল এখানে কোনো ক্যালসিফিকেশন থাকার কথা ছিল এই রিজন গুলোতে? এই কোনোটাতে থাকার কথা ছিল? ছিল না। তাহলে দিস আর দ্য প্যাথোলজিক্যাল ক্যালসিফিকেশন। আমার ফিজিওলজিক্যাল ক্যালসিফিকেশন গুলো যেহেতু আমরা জানি, এর বাইরে যে ক্যালসিফিকেশন পাবো দ্যাট আর প্যাথোলজিক্যাল ক্যালসিফিকেশন। ঠিক আছে, এখন প্যাথোলজিক্যাল ক্যালসিফিকেশন আন্ডারলাইং কারণ কি, আপনাকে ডেফিনেটলি ওখানে কোশ্চেনের মধ্যে একটা ক্লু দেওয়া থাকবে। সেটা হয় টিউবারাস স্ক্লেরোসিসের ক্লু, অথবা হাইপোপ্যাথোলজিমের ক্লু, অথবা সিডো হাইপোপ্যাথোলজিমের ক্লু। ওই ক্লিনিক্যাল ফিচার ওখান থেকে দেখবে। তাহলে এই তিনটা ডিজিজের একটা ক্লিনিক্যাল ফিচার আপনাকে মাথায় রাখতে হবে যে কি নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। সিডো হাইপোপ্যাথোলজিমে কিছু ডিস্টিংক্টিভ ক্লিনিক্যাল ফিচার আছে, টিউবারাস স্ক্লেরোসিস আছে, হাইপোপ্যাথোলজিমের আছে। সো এগুলো আপনাকে কিন্তু করে ফেলতে হবে। ক্লিয়ার? আর এখানে দেখেন, এটা কোন ভেন্ট্রিকেল? ল্যাটারাল ভেন্ট্রিকেলের বডি। এই বডি অফ দ্য ল্যাটারাল ভেন্ট্রিকেলের উপর দেখেন মাল্টিপল ক্যালসিফিকেশন, দেখেন জাস্ট বরাবর। এটাকে বলা হয় যে আপনি যদি কোনো লেকের পাশে এরকম মোমবাতিগুলো প্রদীপ জ্বালায় রাখেন, এটাকে বলে ক্যান্ডেল গাটারিং সাইন। মানে এই মোমবাতির প্রদীপের আলোটা যখন পানিতে পড়বে এরকম একটা প্রতিবিম্ব তৈরি হয়, এটাকে বলে ক্যান্ডেল গাটারিং সাইন। এইটাকে বলা হচ্ছে, এটার সাথে তুলনা করা হয় যখন ভেন্ট্রিকেলের উপর এরকম একটা একটা করে ক্যালসিফিকেশন থাকে, এটাকে বলে ক্যান্ডেল গাটারিং সাইন। এবং এটা হচ্ছে ডায়াগনস্টিক ফর টিউবারাস স্ক্লেরোসিস। ঠিক আছে, ক্যান্ডেল গাটারিং সাইন। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা হোয়াইট লিশন গুলো পড়া শেষ, আমরা এখন হচ্ছে ব্ল্যাক লিশনে যাব, মানে হাইপোডেন্স লিশনে যাব। ঠিক আছে, তাহলে হাইপোডেন্স লিশন হচ্ছে মেনলি কি হচ্ছে আমার সেরিব্রাল ইনফ্রাক্ট। ঠান্ডা কি বেশি হয়ে গেছে না আমারই ঠান্ডা লাগতেছে? রিমোট কি আছে আমাদের এখানে? একটু কমাই দিবেন। ঠিক আছে, বেশি থাক। তাহলে সেরিব্রাল ইনফ্রাক্ট আমরা একটু এখন ব্ল্যাক লিশনে যাওয়ার চেষ্টা করবো। এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? গত 3-4 বছরে এর বাইরে পরীক্ষা যায়নি, বিলিভ মি, এবং কেউ ভুল করে না। সুতরাং আপনি ভুল করলে এটা কিন্তু আপনারই ইয়ে। ঠিক আছে, এর বাইরে ভুল যেন না হয়। তাহলে ইনফ্রাক্ট চেনার জন্য আমার যেটা আছে ভাস্কুলার টেরিটরি চিনতে হবে, একদম খুব সোজা। ইনফ্রাক্ট হচ্ছে দুনিয়ার সবচেয়ে সহজ ডায়াগনোস করার জন্য, সবচেয়ে ইজি। আমাকে যেটা চিনতে হবে যে ভাস্কুলার টেরিটরি গুলো চিনতে হবে। ঠিক আছে, তাহলে ইনফ্রাক্ট যেটা করবে কি, ভাস্কুলার টেরিটরি মেনটেন করবে। যেখানে ব্লাড সাপ্লাই যদি ইনফ্রাক্ট হয় ওই জায়গাটা আমার ইনফেকশন থাকবে, ব্ল্যাক লিশন পাবো আমরা। তাহলে কি কি ব্লাড সাপ্লাই আছে আমাদের? আমরা জানি হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি সাপ্লাই দেওয়া হচ্ছে হোল হেমিস্ফিয়ারকে। তারপর মিডেসের কি হলো, এটা বন্ধ করে আবার ছাড়ে। আচ্ছা, একটু গরম হই আমরা। ঠিক আছে, ওকে। মিডল সেরিব্রাল আর্টারি, অ্যান্টেরো সেরিব্রাল আর্টারি, পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি। আর হচ্ছে আর যেটা চিনবো আপনার মাল্টিপল ইনফ্রাক্ট চিনবো, হ্যামোরেজ ইন হ্যামোরেজিক ট্রান্সফরমেশন ইন লার্জ ইনফ্রাক্ট। আমরা এই কয়টা জিনিস একটু চিনার চেষ্টা করবো, তিনটা জিনিস। দেখেন একদম সোজা, কিছুই না এটা। আমাকে যেটা বললাম ফার্স্টে ভাস্কুলার টেরিটরিটা চিন্তা হবে। আমরা যেটা বললাম এই পুরা হেমিস্ফিয়ারকে সাপ্লাই দিয়ে কে? ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। এর মধ্যে এই সামনের এটা এই ব্লু কালারটাকে সাপ্লাই দিচ্ছে কে? অ্যান্টেরো আর্টারি। এটা কি কালার? রেড। আচ্ছা ধরে নিলাম রেড, রেড কালার এটা। এটাকে সাপ্লাই দিচ্ছে মিডল সেরিব্রাল আর্টারি। আর এটা কি কালার? এটা গ্রিন, পেস্ট। আপুরা কি বলবে, কি কালার এটা? হ্যাঁ, মিন্ট। আমার হতাশ করতেছেন আপনারা। পেস্ট, এই যে আপনার পাঞ্জাবি কালার তো এটা, পেস্ট কালার। বই কেন, এই যে এখানে দেখেন না, এখানে দেখা যাচ্ছে না? এটা সি গ্রিন কালার। ওকে, যাই হোক। তাহলে এটা হচ্ছে পোস্টিরিয়র সেরিব্রাল আর্টারি, এই জায়গাটাকে সাপ্লাই দিচ্ছে কে? পোস্টিরিয়র সেরিব্রাল আর্টারি। তাহলে আমার এটা হচ্ছে অ্যান্টেরো সেরিব্রাল আর্টারি, মিডল সেরিব্রাল আর্টারি, পোস্টিরিয়র সেরিব্রাল আর্টারি। আর পুরো রিজনটাকে সাপ্লাই দিচ্ছে কে? ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। ওকে, এখন আমরা একটু দেখার চেষ্টা করি। দেখেন এটা হচ্ছে ইনফ্রাক্ট, ব্ল্যাক লিশন বুঝে যাচ্ছে। ভাস্কুলার টেরিটরি মেইনটেইন করলে ইনফ্রাক্ট, মেইনটেইন না করলে সেটা কিন্তু ইক্সো। তাহলে দেখেন এটা কোন রিজন? অ্যান্টেরো সেরিব্রাল আর্টারি। এটা দেখেন কোন রিজন? এটা, 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 আর এটা ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। পুরো রিজনটা চলে গেছে। পরীক্ষা এরপরে ভুল হলে আর কোনো কিছু দায় দায়িত্ব আপনাদের। তাহলে এটা পুরোটা হচ্ছে ইন্টার ক্যারোটিড, যেহেতু আমার ফ্রন্ট এই সবগুলোকে অ্যান্টেরিয়র গেল, মিডল গেল, পোস্টেরিয়র গেল, শুধু পোস্টেরিয়র পোলটা একটু বাকি থাকবে। ঠিক আছে, বাকি পুরোটাই যাবে। ওকে, তাহলে অ্যান্টেরো সেরিব্রাল আর্টারি, মিডল সেরিব্রাল আর্টারি, পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি, আর পুরোটা হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। এরপরে ভুল হলে কিন্তু আপনাদের দায়িত্ব।
এটা জাস্ট ভাস্কুলার টেরিটরি মেনটেন করবে। ইনফ্রাক্ট মানে হচ্ছে ভাস্কুলার টেরিটরি মেনটেন করবে। আপনি ভাস্কুলার টেরিটরি যদি জানেন আপনার ডায়াগনোস করা একদম সোজা, ঠিক আছে। এরপর আসেন রিসেন্ট না ইনফ্রাক্টটা কি রিসেন্ট না ওল্ড, যদি পরীক্ষা খুব বেশি লাগে না তারপর আমরা একটু জেনে রাখি যে যদি দেখেন যে যদি এটা লাইটার হয় আর এটা দেখেন অনেক ডিপ ব্ল্যাক, যদি এরকম লাইটার হয়, ভেন্ট্রিকল যদি আমার কম্প্রেশন থাকে তাহলে এটা বুঝতে হবে দিস ইজ রিসেন্ট ইনফ্রাক্ট। আর যদি এরকম একদম ডিপ হয় এবং ভেন্ট্রিকল কম্প্রেশন না বরং ভেন্ট্রিকল মেগালি থাকে, ডাইলেটেড থাকে, তাহলে এটা হচ্ছে বলা হয় ওল্ড ইনফ্রাক্ট। রিসেন্ট আর ওল্ড একটু ডিফারেন্সিয়েট করা যায় ভাবে। তাহলে পরীক্ষা যদি থাকে আপনি যদি রিসেন্ট বা একিউট ইনফ্রাক্ট লিখেন তাহলে হচ্ছে আপনার মার্কটা 0.25 কিন্তু আরো বেড়ে গেল। আর এরকম থাকলে অনুপ্রেরণা আপনি বেড়ে গেল। তাহলে রিসেন্ট এবং ওল্ড আমি একটু ডিফারেন্সিয়েট করার চেষ্টা করব, ঠিক আছে। লেকুনার ইনফ্রাক্ট পরীক্ষার জন্য খুব বেশি লাগবে না, তারপর কিন্তু ওয়ার্ডে আমরা প্রায় সময় পাই। দেখেন সিটি স্ক্যান করে আসলে রুগী আমি বললাম যে নর্মাল কিছুই নাই, কিন্তু দেখবেন যে মাঝে মাঝে এরকম ছোট ছোট ইনফ্রাক্ট দেখা যায়, ঠিক আছে। যেমন এখানে আরো দেখেন ছোট একটা ইনফ্রাক্ট, এখানে ছোট একটা ইনফ্রাক্ট, এখানে ছোট একটা ইনফ্রাক্ট, এরকম লেকুনার ইনফ্রাক্ট বলে। পরীক্ষা লাগবে না আপনাদের, জাস্ট দেখে রাখেন জিনিসটা। পরীক্ষার জন্য এই ধরনের ছোটখাটো জিনিস পরীক্ষা আসবে না, জাস্ট জেনে রাখলেন যে পরীক্ষা ওয়ার্ডে যদি কখনো থাকে লেকুনার ইনফ্রাক্ট আমরা চেনার চেষ্টা করব। এইবার আসেন হ্যামোরেজিক ট্রান্সফরমেশন ইন লার্জ ইনফ্রাক্ট। একটা বড় ইনফ্রাক্টের মধ্যে হ্যামোরেজিক ট্রান্সফরমেশন, ঠিক আছে। দেখেন এটা কোন আর্টারি গেল, মিডল সিলভার আর্টারি, এর মধ্যে দেখেন একটা হোয়াইট লিশন, তার মানে একটা বড় ইনফ্রাক্টের মধ্যে হ্যামোরেজ, এটাকে বলে হ্যামোরেজিক ট্রান্সফরমেশন ইন দ্য লার্জ ইনফ্রাক্ট, ঠিক আছে। ওকে, এখানে দেখেন এটা কোন আর্টারি গেল, মিডল সিলভার আর্টারি, মাঝখানে দেখেন একটু হ্যামোরেজ, তাহলে হ্যামোরেজিক ট্রান্সফরমেশন ইন দ্য লার্জ ইনফ্রাক্ট, ঠিক আছে। এটা হ্যামোরেজিক ট্রান্সফার লার্জ ইনফ্রাক্ট। এটা এখানেও দেখেন একই জিনিস, এটা একটা বড় হ্যামোরেজ, ছবিটা ক্লিয়ার না, মাঝখানে হচ্ছে এখানে হ্যামোরেজ চলে আসছে, ঠিক আছে। এটা তাহলে এই ধরনের যদি ইনফ্রাক্টের মধ্যে হ্যামোরেজ চলে আসে, দেখেন এখানে একটা বড় হ্যামোরেজ ইনফ্রাক্ট, এর মধ্যে দেখেন আমার হ্যামোরেজ হয়ে গেছে। এরকম যদি পাই তাহলে আমরা এই যে কারণগুলো চিন্তা করব, সেটা কোনো অ্যাম্বুলিক কিনা, লার্জ ইনফ্রাক্ট কিনা, ভেনাস ইনফ্রাক্ট কিনা, থ্রম্বোলাইসিস থেরাপি দেওয়া হয়েছে কিনা, অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ পাই কিনা, হ্যামোরেজিক ডায়াস্থেসিস কোনো ব্লিডিং ডিসঅর্ডার আছে কিনা, আনকন্ট্রোল হাইপারটেনশন আছে কিনা। তাহলে এরকম একটা ছবি দেওয়া থাকলে আমাকে এই কারণগুলোকে আমি উদ্ঘাটন করতে হবে। পেরিলিশনাল ইডিমা কোনটা? না, পেরিলিশনাল কখনো হোয়াইট হবে না। পাশেরটা থাকতে পারে, এখানে পেরিলিশনটা অবশ্যই আছে, অবশ্যই আছে। পেরিলিশন ইডিমা যেমন সবসময় কিছু না কিছু থাকবে, যেমন এটাতে দেখেন, এই দেখেন একটা রিম আছে, বাইরে যে রিমটা, এখানে পেরিলিশনাল ইডিমা আছে, ডেফিনেটলি থাকবে, ওটা সমস্যা না আমার, ঠিক আছে। আমি ইনফ্রাক্টের মধ্যে হ্যামোরেজ থাকবে। আর যদি বলতে চান যে এটাকে হ্যামোরেজ আর এটাকে পেরিলিশনাল ইডিমা, হ্যামোরেজের আশপাশে এত বড় পেরিলিশনাল ইডিমা কখনো হবে না, ঠিক আছে। এটা জাস্ট একটা রিম লাইক একটা এখানে দেখবেন সারাউন্ডিং থাকে, এরকম এরকম কখনো চারপাশে ঘিরে এরকম কখনো এত বড় থাকবে না, ঠিক আছে। এই তাহলে আমাকে যদি এই ধরনের হ্যামোরেজিক ট্রান্সফরমেশন থাকে ইনফ্রাক্টের মধ্যে, আমি কি হিস্ট্রি নিব? আমি থিওরি জানি, আমি তো এখন থিওরি বলে, আমি বলে যে আপনাকে 5টা হিস্ট্রি নিতে বলবো। কি হিস্ট্রি নিব? 1 নম্বর বলেন। হ্যাঁ, ড্রাগ হিস্ট্রি মানে অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ পাচ্ছে কিনা, থ্রম্বোলাইসিস থেরাপি পাইছে কিনা। আর কি হিস্ট্রি নিব? প্রিভিয়াস হাইপারটেনশন আছে কিনা। আর কি হিস্ট্রি নিব? ভালভুলার হার্ট ডিজিজ আছে কিনা এই যে ইনফ্রাক্টের জন্য, ঠিক আছে। বাস এই কয়েকটা জিনিস নিলে কিন্তু আমার হয়ে যাচ্ছে। তাহলে আমাকে এই কজ থেকে হিস্ট্রিতে যাইতে হবে, কজ থেকে ইনভেস্টিগেশন যাইতে হবে, কজ থেকে সিমটমে যাইতে হবে। ক্লিয়ার? এটা অলরেডি দেখানো গেছে, আমি যাচ্ছি না। এবার আসেন ইক্সল। ইক্সলে যেটা হচ্ছে মার্জিনটা ক্লিয়ার থাকবে, এটা কোনো ভাস্কুলার টেরিটরি মেনটেন করবে না, পেরিলিশনাল ইডিমা থাকবে, এবং যদি এখানে আপনি কন্ট্রাস্ট দেন তাহলে এখানে হচ্ছে আমার ফিঙ্গার লাইক পজিশন দেখা যাবে। এটা হচ্ছে আমার ইক্সলের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। ওকে, তাহলে আমরা কয়েকটা ইক্সল দেখি একটু। ইক্সলের মধ্যে আবার দুইটা জিনিস, ইক্সলে যদি আপনি কন্ট্রাস্ট মেটেরিয়াল দেন, আমরা তো ইক্সল হলে কনফারেন্সের কন্ট্রাস্ট দিই, কন্ট্রাস্ট যদি সারাউন্ডিং তার সারাউন্ডিং কন্ট্রাস্ট নেয় ওটাকে বলবো রিং এনহান্সমেন্ট। আর যদি আমার ওই টিউমারটাই বা ওই টিস্যুটা পুরোটা কন্ট্রাস্ট মেটেরিয়ালটাকে এনগালফ করে, ওটাকে বলবো কি টিস্যু এনহান্সমেন্ট। তাহলে আমার সারা পেরিফেরিতে এনহান্স হলে রিং এনহান্সমেন্ট, আর সেন্ট্রাল হলে বলবো টিস্যু এনহান্সমেন্ট। টিস্যু এনহান্সমেন্ট মানে ইউজুয়ালি মেনিনজিওমাটা পরীক্ষা আপনাদের বেশি থাকে। এখন রিং এনহান্সমেন্ট পাওয়া গেল, একটা শুধু রিং এনহান্সমেন্ট শ্যাডো, তাহলে ডিফারেন্সিয়াল আমরা কি বলবো? 1 নম্বর বলবো ব্রেন অ্যাবসেস, তারপর হচ্ছে প্রাইমারি গ্লায়োমা, তারপর সিঙ্গেল টিউবারকুলোমা, তারপর সিঙ্গেল সেকেন্ডারি, এইভাবে সিকোয়েন্স গুলো বলবো যদি সিঙ্গেল রিং এনহান্সমেন্ট শ্যাডো থাকে। আর যদি মাল্টিপল রিং এনহান্সমেন্ট শ্যাডো থাকে, 1 নম্বর বলবো টিউবারকুলোমা, মাল্টিপল সেকেন্ডারি, মাল্টিপল ব্রেন অ্যাবসেস, মাল্টিপল গ্লায়োমা। আর জাস্ট উল্টায় যাবে জিনিসটা, ঠিক আছে। তাহলে এই রিং এনহান্সমেন্ট শ্যাডো কিন্তু পরীক্ষা আসছে, গত বছরের 2 কি 3টার আগে একবার আসছে পরীক্ষায়, ঠিক আছে, মাথায় রাখতে হবে জিনিসটা। আমরা যদি দেখার চেষ্টা করি একটু, তাহলে এটা দেখেন, এটা কোনো এই যে গোল যে লিশনটা দেখা যাচ্ছে হাইপোটেন্স লিশন, ঠিক আছে, এটার বাইরে দেখেন এই যে এটা হচ্ছে পেরিলিশনাল ইডিমা বাইরে। তাহলে এখানে দেখেন এইখানে কোনো এটাকে কোনো ভাস্কুলার টেরিটরি মেনটেন করলো? করলো না। কন্টালো না, আবার মিডল সিলভার আর্টারি না। কন্ট্রাস্ট দেওয়ার পর দেখেন এটা কন্ট্রাস্টটা পুরোটা নিয়ে নিল, তাহলে এটা হচ্ছে আমার একটা। আর এখানে দেখেন
আমার কন্ট্রাস্টটা কোথায় নিল, পেরিফেরিতে। কন্ট্রাস্টটা কোথায় নিল, পেরিফেরিতে। এখানে কন্ট্রাস্ট কোথায় নিল, পেরিফেরিতে। তাহলে রিং এনহান্সমেন্ট শ্যাডো। এই রিং এনহান্সমেন্ট শ্যাডোটা সিঙ্গেল হলে আমরা যেভাবে বলছি আমরা ওইভাবে আমরা ডিফারেন্সগুলো সেট করব। ঠিক আছে, আমরা একটা আরো উদাহরণ দেখার চেষ্টা করি। এখানে দেখেন দিস ইজ মেনিনজিওমা। এটা কন্ট্রাস্ট দেওয়ার পর দেখেন পুরো টিস্যুটা কন্ট্রাস্ট নিয়ে নিছে। এটা কিন্তু ডেভিসনের ছবি। ছবিটা দেখেন যে সিটি স্ক্যান অফ আইভি কন্ট্রাস্ট এনহান্সমেন্ট যে টিউমার মাস ইন দ্য ফ্রন্টাল ফ্রন্টাল রিজন অফ দ্য ব্রেন। তারপরে রিজনটা কোথায় বলে দিল, আর পুরো টিস্যুটা কিন্তু কন্ট্রাস্ট মেটেরিয়াল নিয়ে নিল আমার এখানে। ঠিক আছে, এবং দেখেন মিডল্যান্ড কি শিফটেড, মিডল্যান্ড কিন্তু শিফটমেন্ট হয়ে গেছে। এখানে যদি দেখেন এটা হচ্ছে আফটার কন্ট্রাস্ট, এগুলো কিন্তু ডেভিসনের ছবি, ডেভিসন ছবিগুলো দেখাচ্ছি। আফটার কন্ট্রাস্ট টিস্যু এনহান্সমেন্ট, আবার এখানে দেখেন একটা সেকেন্ডারি মেটাস্টাসিস দেখা যাচ্ছে আরেকটা। ঠিক আছে, ব্রেইন অ্যাবসেস দেখেন আমার এখানে একটা হচ্ছে, এই দেখেন পেরিলিশিয়াল ইডিমা দেখা যাচ্ছে। এটা এনহান্সমেন্ট দেখুন কি হলো, রিং এনহান্সমেন্ট। তাহলে এই রিং এনহান্সমেন্ট দেওয়ার পর যদি আপনাকে বলা হয় যে পেশেন্টের হাই গেট সুইং টেম্পারেচার আছে উইথ চিলস এন্ড রাইগর ফর লাস্ট 5 days উইথ হেডেক ভিজুয়াল ডিস্টারবেন্স, ডায়াগনোস কি বলবেন, ব্রেইন অ্যাবসেস। যদি শর্ট ডিউরেশন হয়, হাই গেট টেম্পারেচার, চিলস এন্ড রাইগর। আর যদি বেলা পেশেন্টের ফিভার ফর লাস্ট 2 to 3 months, ইভিনিং রাইজ টেম্পারেচার, ওয়েট লস, অ্যানোরেক্সিয়া, নোসিয়া, তাহলে কি বলবেন, ফিভার ফ্লো। ঠিক আছে, তাহলে ক্লিনিক্যাল হিস্ট্রির উপর ডিপেন্ড করে। আর যদি কোনো জি জি, হ্যাঁ এই যে এখানে এই যে দেখেন এই যে ব্ল্যাক লিশনটা দেখা যাচ্ছে না, এটা এই যে ব্ল্যাক, এখানে 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 দেখেন এটা ব্ল্যাক, এটা পেরিলিশিয়াল ইডিমা, এটা হচ্ছে আমার অরিজিনাল লিশনটা। ঠিক আছে, আর কন্ট্রাস্ট দেওয়ার পর দেখেন পুরোটা আমার রিং এনহান্সমেন্ট হয়ে গেল। তাহলে ইক্সল ভার্সেস ইয়ে দেখেন, তাহলে আমার যদি পরীক্ষার জন্য ভুল না হয়, দেখেন এটা কোন, এটা কি মিডল সেরিব্রাল আর্টারি ইনফ্রাক্ট, মিডল সেরিব্রাল ইনফ্রাক্ট। আর এটা দেখেন ডিফারেন্স কি, এটা কিন্তু আমার ইক্সল পেরিলিশিয়াল ইডিমা। সো এই ভাস্কুলার টেরিটরি কিন্তু আমাকে দেখতে হবে। আর এগুলো দেখেন ফিঙ্গার লাইক পজিশন থাকে, দেখেন ফিঙ্গার লাইক পজিশনে একটা ইয়ে দেখা যায়, কিন্তু এখানে কিন্তু এই ধরনের কিছু থাকবে না। ক্লিয়ার? এরপর আসেন মেনিনজিওমা। মেনিনজিওমাতে কি হবে, টিস্যু এনহান্সমেন্ট নিবে। ঠিক আছে, এবং এটা যেটা হবে কি, যদি ফক্স সেরিবির সাথে, ফক্স সেরিবি কোনটা মাঝখানে যেটা আসে, ফক্স সেরিবির সাথে যদি অ্যাটাচমেন্ট কোনো লিশন পান, দ্যাট ইজ মেনিনজিওমা। একবারে চোখ বন্ধ করে একটা ডায়াগনোসিস মেনিনজিওমা। ফক্স সেরিবির সাথে অ্যাটাচমেন্ট কিছু থাকলে দ্যাট ইজ মেনিনজিওমা। ঠিক আছে, হাইড্রোকেফালাস ইউজুয়ালি পরীক্ষায় আসে না, তারপরেও রিটেনে মাঝে মাঝে আপনার নর্মাল প্রেশার হাইড্রোকেফালাস আছে। ঠিক আছে, একটু পড়ে নিন যদি কখনো লাগে আর কি। ঠিক আছে, ইউজুয়ালি পরীক্ষা এগুলো থাকে না। এইটাও পরীক্ষা থাকবে না, ডিফিউজ সেরিব্রাল ইডিমা। এটা এই জন্য দেখাচ্ছি, মনে করেন যে একটা পেশেন্ট আপনার ওয়ার্ডে আসলো আনকনসিয়াস নিয়ে, তার ক্রিয়েটিন হচ্ছে 12, তার সিটি স্ক্যান করলেন। এখন আনকনসিয়াসনেস কি আমার পেশেন্টের ইউরিমিয়ার জন্য নাকি কোনো স্ট্রোক করলো, ডিফারেন্সিয়েট করে যে আমরা সিটি স্ক্যান করি, তখন সিটি স্ক্যান পেটে এরকম আসে, এরকম দেখলে আমরা কি বলে দেই, দিস ইজ নর্মাল সিটি স্ক্যান। এটা কি নর্মাল না নর্মাল, কখনো নর্মাল না। এই জিনিসটা পরীক্ষা আমরা ভুল করি, ওয়ার্ডে ভুল করি, পরীক্ষা লাগবে না। দেখবেন হচ্ছে যখন কোনো মেটাবলিক কারণে পেশেন্ট আনকনসিয়াস হয়, যেমন ইউরিমিক এনকেফালোপ্যাথি হতে পারে, অন্য মেটাবলিক সেপ্টিসিমিয়া থেকে হতে পারে, তখন দেখেন এখানে কোনো সালকাস জারি দেখা যাচ্ছে, কিচ্ছু নাই। ভেন্ট্রিকল গুলো একদম একদম কম্প্রেসড হয়ে আছে ভেন্ট্রিকল গুলো। তাহলে যদি ভেন্ট্রিকল গুলো কম্প্রেস থাকে, কোনো সালকাই যদি দেখা না দেয়, এটা হচ্ছে ডিফিউজ সেরিব্রাল এডিমা। এটা কখন পাবেন, এখন পাবেন যে মেটাবলিক কোনো কারণে যদি পেশেন্ট আনকনসিয়াসনেস হয়, ইউরিমিক এনকেফালোপ্যাথি হতে পারে, আপনার পেশেন্টের ইলকোয়াড ইমরেজ থেকে হতে পারে, সেপ্টিসিমিয়া থেকে হতে পারে, তখন এই ধরনের একটা ডিফিউজ সেরিব্রাল এডিমা আমরা পাবো। পরীক্ষা লাগবে না কিন্তু, এটা আপনি ওয়ার্ডে পাবেন এমনি। আচ্ছা, এবার একটা কোশ্চেন দেখেন, কোশ্চেনের প্যাটার্নটা কি হবে। সিটি স্ক্যান অফ এ 15-year-old গার্ল উইথ রিকারেন্ট সিজার। তাহলে দেখেন মাল্টিপল কি আছে এখানে, প্যাথোলজিক্যাল ক্লাসিফিকেশন আছে, পেশেন্টের কি আছে, রিকারেন্ট সিজার আছে। ঠিক আছে, তাহলে ডিফারেন্সিয়াল কি কি হতে পারে, হাইপোপ্যাথোরিজম হতে পারে। আচ্ছা ঠিক আছে, তার আগে মেইনলি কোনটা আনবেন এখানে, টিউবারাল স্ক্লেরোসিস আনতে পারেন, আরেকটা কি আনতে পারবেন, সিডো হাইপোপ্যাথোরিজম আনতে পারবেন। ঠিক আছে, তারপর কোশ্চেন গুলো পড়বেন, সবসময় মনে রাখবেন যে কখনো ডায়াগনোসিস করার সময় এটা অস্পি করে এই কথাগুলো মনে রাখবেন, যে একটা অস্পি আপনার পরীক্ষায় যখন দেখবেন থাকবে, প্লিজ অস্পিটা কোশ্চেনটা পড়বেন, অস্পিটা পড়বেন, কোশ্চেন গুলো পড়বেন। অনেক সময় কোশ্চেনের মধ্যে ডায়াগনোসিসের ক্লু দেওয়া থাকে আপনাদের, তাহলে পুরোটা পড়ার পর আপনি লেখা শুরু করবেন। অনেকে কি করেন, কোশ্চেনটা পড়লেন দেখলেন, ধুম করে লেখা শুরু করে দিন, সবগুলো স্ট্রিম পড়েন না কোশ্চেন, একটু স্ট্রিম গুলো পড়ে নিবেন। যেমন এখানে দেখেন, what are the CT scan findings, what is your diagnosis, right for musculoskeletal feature। যখনই মাস্কুলোস্কেলেটাল ফিচার চারটার কথা বলা হবে, আপনার মাথায় হিট করতে হবে তো এটা কি টিউবারাল স্ক্লেরোসিস নাকি এটা হচ্ছে আমার সিডো হাইপোপ্যাথোরিজম। তাহলে আমার মনে হচ্ছে সিডো হাইপোপ্যাথোরিজম মাস্কুলার ফিচার গুলো ডিভিশন আলাদা করে দিয়ে আছে চারটা, তাহলে তখন আপনার মোর ইন ফেভার অফ কি লিখতে হবে,
সিটো হাইপারপ্যারাথিজমেটিক লিখতে হবে। তাহলে এইভাবে এই কোশ্চেন থেকে কিন্তু অনেক সময় আমরা ডায়াগনোসিস যাই, ঠিক আছে? এটা মনে রাখতে হবে যে সেটা আনসার গুলো হচ্ছে এটা, যেহেতু শর্ট স্ট্রাকচার থাকে, ওবিসিটি থাকে, ব্রেডিডাক্টাইলি থাকে, শর্ট টিস্যু ক্যালসিফিকেশন থাকে, দেখে নেবেন জিনিসগুলো, ঠিক আছে? আমরা সিটি স্ক্যানটা শেষ করলাম, আমরা এবার এমআরআই শুরু করবো। এটা কি ফুল বলেন তো? এই যে অস্পির মতো ভুল করলেন আবার। অপরাজিতা কি কি কালারের হয়? তাহলে এটা কোন কালার? নীল অপরাজিতা। আপনি একের মধ্যে কত পাইছেন? 0.5 পাইছেন। এই মার্কগুলো কাটা যায়, বুঝছেন তো? এটাই আমরা ভুল করি। বিশ্বাস করেন পরীক্ষায় এটাই ভুল হয়। একটা অস্পি ফুললি পারি আমি, কিন্তু যখন আমরা খাতাগুলো কাটি বা আমাদের ওয়ার্ডের ডিপার্টমেন্ট পরীক্ষাগুলো হয় খাতা কাটি, কাউকে 10-10 দিতে পারি না, কারণ সবাই পাই হচ্ছে কি সহজ একটা অস্পিতে 8, 8.5। এই 1.5 মার্ক হচ্ছে খামখেয়ালির জন্য ছুটে চলে যায়, ঠিক আছে? অপরাজিতা কি কি কালার হয় বলেন তো? সাদা হতে পারে, নীল হতে পারে। পড়াশোনার বাইরে মনে কিছু করেন না, তারপর যদি ফেল করেন তাহলে খবর আছে, ফুলও তো চিনেন না। পড়াশোনায় যদি করেন সারাদিন। ওকে, আমরা একটু এমআরআই পড়ার চেষ্টা করবো এবার, ঠিক আছে? সিটি স্ক্যানের মতো এমআরআই অত বেশি আমার লাগবে না, ঠিক আছে? গতবার যেহেতু আমার গতবার ছিল দুইটা অ্যাবডোমেন ছিল, আর একটা কি ছিল বললাম, সিপি অ্যাঙ্গেল টিউমার ছিল। এবার কিন্তু সিটি স্ক্যান আসার চান্স অনেক বেশি। এর মধ্যে আমার কাছে যেটা মনে হচ্ছে সাবরেনাল হ্যামোরেজ আসার চান্স খুব বেশি, ঠিক আছে? কিন্তু এটা গত কয়েক টার্মে আসে নাই। সাবরেনাল হ্যামোরেজ এডিপিকে দিয়ে বা যে কোনো ফর্মে আসার চান্স খুব বেশি। এমআরআই আমার যতটুকু লাগে আমি ততটুকু করবো, খুব বেশি আপনাদের লাগবে না, যতটুকু লাগে এতটুকু, ঠিক আছে? অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে জাস্ট সিটি স্ক্যানের উল্টা, জাস্ট উল্টাই দেন, পড়ার দরকার নেই, এটা পড়ে নিবেন আপনারা, ঠিক আছে? পরীক্ষা হল আমার দরকার নেই এগুলো। এখানে কি বলবো, ডেনসিটি না ইন্টেন্সিটি? এমআরআই ফর আই ফর ইন্টেন্সিটি, শেষ। এখানেও তিনটা প্লেন, এক্সিয়াল, স্যাজেটাল, করোনাল। তাহলে সিটি স্ক্যানের সাথে এমআরআই পার্থক্য কি? এখানে তো তিনটা প্লেন, ওখানে তিনটা প্লেন, তাহলে এটার দাম এত বেশি, ওটার দাম এত কম কেন? খরচ এত বেশি আর কম কেন? রেডিয়েশন একটা ফ্যাক্টর। আর সিটি স্ক্যানে তো তিনটা প্লেন করতেছে, এক্সিয়াল, স্যাজেটাল, করোনাল। এখানেও তিনটা প্লেন। সিটি স্ক্যানের মেশিন কি কখনো রোটেট করে দেখছেন? সিটি স্ক্যান করতে কতক্ষণ লাগে? 2 থেকে 3 মিনিট। ঢুকলেন, একটা নিল, শেষ। তাহলে এখানে তিনটা প্লেন কখন, তিনটা। আর এমআরআই মেশিনে কখনো ঢুকছেন আপনারা? মেশিনটা কিন্তু রোটেট করে, একবার এইভাবে একবারে রোটেট করে করে তিনটা প্লেনে নিচ্ছে। তো সিটি স্ক্যান তো রোটেট করলো না, তাহলে সিটি স্ক্যানে তিনটা প্লেট কোথেকে আসলো বলেন? সিটি স্ক্যান মানে কি? কম্পিউটারাইজড টোমোগ্রাফি। তার মানে এখানে যে তিনটা প্লেট তৈরি করা হচ্ছে, এটা কম্পিউটারের মাধ্যমে তৈরি করা হচ্ছে, সিকোয়েন্স গুলো বের করা হচ্ছে। এই জন্য এটা হচ্ছে কম্পিউটারাইজড টোমোগ্রাফি। কম্পিউটারের মাধ্যমে সিকোয়েন্স গুলো তৈরি করা হয়। আর এমআরআই তে হচ্ছে কি অরিজিনাল এই সিকোয়েন্স গুলো নেওয়া হচ্ছে, কারণ মেশিনটা রোটেট করতেছে, তিনটা প্লেনে মেশিন নিচ্ছে। এটা হচ্ছে সিটি স্ক্যান এমআরআই একটা বেসিক পার্থক্য, ঠিক আছে? এই কিন্তু প্লেন হচ্ছে তিনটাই, আমরা তিনটা প্লেন রাখবো। আর পার্থক্যের মধ্যে দেখেন যে ওই যে বললাম, সিটি স্ক্যান এমআরআই যদি বেসিক কারো ধরতে সমস্যা হয়, এই যে এই ছবিটা মনে রাখবেন। বলছিলাম কি সিটি স্ক্যানের বাইরে কি থাকে? বোনস, হোয়াইট। আর এমআরআই বাইরে কি থাকে? ফাইব্রো ফ্যাটি টিস্যু। তাহলে দুইটা দেখেন, দেখেই কিন্তু আলাদা করা আছে, এটা সিটি স্ক্যান না এমআরআই। পরীক্ষার জন্য সিটি স্ক্যান এমআরআই ডিফারেন্স করতে ভুল না হয়, ঠিক আছে? আর সিকোয়েন্সের কথা বলা হয় সিটি এমআরআই ক্ষেত্রে, আমার অনেকগুলো সিকোয়েন্স আছে, আমার অত দরকার নেই। আমরা জানবো তিনটা, একটা T1, একটা T2, একটা হচ্ছে ফ্লেয়ার। এই তিনটা শুধু আমাদের চিনলেই হবে, ওকে? আমরা একটু তিনটা একটু চিনানোর ব্যবস্থা করে দিই। এগুলো থিওরিটিক্যাল, আমি আর যাচ্ছি না এগুলো। আচ্ছা, আমরা একটু সিকোয়েন্স গুলো চিনি। T1 সিকোয়েন্স যেটা, দ্যাট ইজ লাইক জাস্ট লাইক সিটি স্ক্যান। তার মানে এখানে হচ্ছে আমার সিএসএফ দিয়ে আমরা চিন্তা করবো, সিএসএফ এ থাকবে কি ব্ল্যাক। সিএসএফ ব্ল্যাক হলে সেটা কোন সিকোয়েন্স? T1, শেষ। সিএসএফ যদি হোয়াইট হয়, এটা কোন সিকোয়েন্স? T2, শেষ। সিএসএফ ব্ল্যাক, বাট বাইরে যদি একটা হোয়াইট লাইনিং থাকে, খেয়াল করে দেখেন একটা হোয়াইট লাইনিং থাকবে। এখানে দেখেন একটা হোয়াইট লাইনিং দেখা যায়, এটা হোয়াইট কোট পরানোর মতো মনে হবে, এটা একটা হোয়াইট লাইনিং দেখেন। এখানে দেখেন জাস্ট একটা হোয়াইট লাইনিং থাকবে। তাহলে সিএসএফ ব্ল্যাক, বাইরে একটা হোয়াইট লাইনিং যদি পাওয়া যায়, সেটা কোন সিকোয়েন্স? ফ্লেয়ার সিকোয়েন্স। তাহলে সিএসএফ ব্ল্যাক T1, সিএসএফ হোয়াইট T2, সিএসএফ ব্ল্যাক বাট বাইরে একটা হোয়াইট লাইনিং, কি? ফ্লেয়ার সিকোয়েন্স। আরো যদি সহজ করতে চাই, দেখেন আমার যে লিশন গুলো পাওয়া যাবে, লিশন যদি ব্ল্যাক হয়, T1 এর লিশন অলওয়েজ হবে কি? ব্ল্যাক। আর T2 এবং ফ্লেয়ারের লিশন হবে অলওয়েজ কি? হোয়াইট। তাহলে T1 এর সাথে ফ্লেয়ার যদি কখনো আপনার ঝামেলা হয়, যদি লিশনটা হোয়াইট পান, তাহলে T1 না ফ্লেয়ার হবে? ফ্লেয়ার। ক্লিয়ার? তাহলে এখানে দেখেন এই জিনিসগুলো এখানে লেখা আছে যে সিএসএফ ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাক, এখানে কোনটা কি, জাস্ট এখান থেকে কিন্তু আপনি ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে T1, T2, ফ্লেয়ার। কনফিউশন থাকলে আবার বলেন, আমি আবার যাব, কিন্তু ডিফারেন্সিয়েট আপনাকে করতে হবে। সিএসএফ ব্ল্যাক, সিএসএফ হোয়াইট, সিএসএফ ব্ল্যাক বাট বাইরে একটা লাইনিং কি থাকবে? হোয়াইট। এখানে লিশন পাবো ব্ল্যাক,
আর T2 এবং ফেয়ারের লিশন পাবো অলওয়েজ হোয়াইট। এখানে একটু দেখেন জাস্ট আরো ক্লিয়ারের জন্য, তাহলে আমার এটা হচ্ছে কি কনসিকুয়েন্স T2, আর এটা হচ্ছে লেয়ার। T1 পরীক্ষায় কখনো দেয়াই থাকবে না, T1 আসলে ভালো লিশন বোঝা যায় না, তাহলে আমার পরীক্ষা ইউজুয়ালি এই দুইটার মধ্যে যে কোনো একটা থাকবে। জাস্ট দেখেন একটা হোয়াইট লাইনিং থাকবে বাইরে, ঠিক আছে। আচ্ছা, এগুলো একই কথাবার্তা আপনারা যখন পড়বেন এগুলো আমার এখানে কি কি চিনবো আমরা, এটা ইনফ্রাক, হ্যামোরেজ, অ্যাসওয়েল, ইনফ্লামেটরি লিশন। এর মধ্যে ইনফ্রাক, হ্যামোরেজ, অ্যাসওয়েল এগুলো সিটি স্ক্যান দিয়ে ডিফারেন্সিয়েট করা যায়। আমরা এখানে মেইনলি পড়বো হচ্ছে ইনফ্লামেটরি লিশনটা, এটা একটু আমরা দেখার চেষ্টা করবো আজকে। হাউ টু রিড জাস্ট লাইক আগের মতোই, সিটি স্ক্যানের মতো জাস্ট ফ্লেয়ার সিকোয়েন্সটা আপনাকে এখানে যোগ করতে হবে, ঠিক আছে, আগের মতোই সব একই রকম। আচ্ছা, এখন আসেন আমরা একটু দেখি, এখানে হচ্ছে আমরা ইনফ্লামেটরি লিশন গুলো পড়বো, বাকিগুলো পরীক্ষা এমআরআই পরীক্ষা আপনাদের থাকে না। ইনফ্লামেটরি লিশনের জন্য কখনো মিডল্যান্ড শিফটমেন্ট হবে না, ফার্স্ট কথা হচ্ছে এটা, কি হবে না, ক্যালসিফিকেশনের মতো এরকম ইনফ্লামেটরি লিশনে কোনো মিডল্যান্ড শিফটমেন্ট হবে না, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে যদি এরকম রাউন্ডেড, দেখেন রাউন্ডেড, ওভোয়েড, মাল্টিপল অ্যারাউন্ড দ্য পেরিভেন্ট্রিকুলার রিজনে যদি এই ধরনের ইনফ্লামেটরি লিশন থাকে, দ্যাট ইজ মোস্ট লাকিলি ডিম্যালিটিং লিশন, মোস্ট লাকিলি হচ্ছে এমএস। তাহলে কি কি বললাম, স্মল, ওভোয়েড, রাউন্ডেড, পেরিভেন্ট্রিকুলার, নো ভেন্ট্রিকুলার কম্প্রেশন, ডায়াগনোসিস কি এমএস। যদি কনফিউশন থাকে তারপর আপনি ইনফ্লামেটরি ডিম্যালিটিং লিশন বললেও পরীক্ষায় পাস, কিন্তু আমার বেসিক্যালি হচ্ছে পেরিভেন্ট্রিকুলার এখানে পাওয়া যায়, মেইনলি হচ্ছে কি এমএস। এমএস মানে কি, মাইন্ডা শুনতনি, এমএস মানে কি মাল্টিপল স্ক্লেরোসিস, ঠিক আছে। তাহলে ওটা হচ্ছে এমএস এটা। তাহলে এমএস এর ক্লিনিক্যাল ফিচার এইখানে দেখেন, আরো কিছু উদাহরণ দেখাচ্ছি। মানে দেখেন যতগুলো দেখবেন, দেখেন এই পেরিভেন্ট্রিকুলার, এখানে দেখেন পেরিভেন্ট্রিকুলার, এখানে দেখেন পেরিভেন্ট্রিকুলার, এখানে দেখেন পেরিভেন্ট্রিকুলার। তাহলে পেরিভেন্ট্রিকুলার যদি এরকম মাল্টিপল লিশন থাকে, ডায়াগনোস হচ্ছে আমার এমএস। আর এমএস এর কোশ্চেন যদি পরীক্ষা থাকে, এই ডেভিসন এই বক্স থেকে কিন্তু সিনারি আপনাকে সাজিয়ে দেওয়া থাকে। বিশেষ করে এটা আমরা সবাই জানি, এটা কিন্তু রিল্যাপস লিমিটিং থাকে, ঠিক আছে, অপটিক নিউরোটিস দিয়ে পরীক্ষায় কোশ্চেন আসে। সো আপনি জলিল স্যার বা বকর ভাই বই থেকে যে সিনারি গুলো আছে ওগুলো একটু দেখবেন, কি কিভাবে এমএস এর প্রেজেন্টেশন পরীক্ষায় আসতে পারে, ওইটা কিন্তু আপনার ডিফারেন্সিয়েট করতে হবে। আর বাকি আনসার তো এমএস তো পরীক্ষার জন্য পড়ছেনি, আপনার রিটেনের জন্য ডিটেলস, লং কেসের জন্য আপনারা পড়ে আসছেন, বাকি সিনারি গুলো কিন্তু ডেভিসন থেকে পড়বেন। আমি কিন্তু ওদিকে যাচ্ছি না, বারো থিওরি কিন্তু আপনাকে পড়তে হবে। এরপর যেটা চিনবো আমরা এডেম, এমএস আর এডেম দুইটাই হচ্ছে কি ডিম্যালিটিং লিশন, ভাস্কুলার ডিস্টার্বের লিশন, কিন্তু ডিফারেন্স হচ্ছে কি এটা লার্জ, এটা সিঙ্গেল বা মাল্টিপল থাকে, এটা হচ্ছে ইরেগুলার এবং মোস্টলি ইন দা বলা হচ্ছে হোয়াইট ম্যাটারে থাকে, মানে একটু পেরিফেরির দিকে থাকবে, ঠিক আছে। এখন যদি বলেন এটাকে আমি এমএস বললে কি ভুল হবে, না এমএস বললে আপনাকে ভুল হবে না, আপনি এটাকে এমএস বলতেই পারেন, কোনো অসুবিধা নাই, বা ডিমিনেটিং লিশনও বলতে পারেন। তাহলে আমাকে ডিফারেন্সিয়েটিং মেইন পয়েন্ট হচ্ছে ক্লিনিক্যাল ফিচার। এখন বলা হলো এই পেশেন্টের রিসেন্ট ভ্যাকসিনেশন একটা হিস্ট্রি আছে, তাহলে ডায়াগনোস কনফার্ম কি হবে, এডেম। বলো এই পেশেন্টের রিসেন্ট চিকেন পক্সের হিস্ট্রি আছে, ডায়াগনোস কি হবে, এডেম। বলা হলো এই পেশেন্টের রিসেন্ট রেসপিরেটরি ইনফেকশনের হিস্ট্রি আছে, ডায়াগনোস কি হবে, এডেম। তাহলে আমাকে ক্লিনিক্যাল হিস্ট্রি দিয়ে এই ডেভিসনের এই বক্সে যে দেয়া আছে, এই বক্স থেকে আমার ক্লিনিক্যাল হিস্ট্রি দিয়ে আমাকে এটা ডায়াগনোস করতে হবে, দিস ইজ এডেম। ক্লিয়ার, এমএস এডেম এই দুইটাই আপনাদের জন্য লাগবে, এর বেশি পরীক্ষা লাগবে না। এরপর আসেন এই ছবিটা ডেভিসনের একটা ছবি, ডেভিসনের কোন চ্যাপ্টার থেকে বলেন তো দেখি, বারবার পরীক্ষা নিচ্ছি, হ্যাঁ ইনফেকশন ডিজিজে কোন ডিজিজটা, হার্পিস সিম্পলেক্স এনকেফালাইটিস, ঠিক আছে। টেম্পোরাল লোবে এখানে আপনার ইয়ে ছিল, ঠিক আছে, হার্পিস সিম্পলেক্স, এটা ডিম্যালিটিং লিশন। যেহেতু ডেভিসনের ছবিটা আছে, এরকম একটা ছবি যা সেখানে দেখা দিলাম আপনাদেরকে, ঠিক আছে। এরকম টেম্পোরাল লোবে ডেফিনেটলি এখানে আপনাকে ভাইরাল ফিভার একটা কোনো হিস্ট্রি দেওয়া থাকবে, ওটা ভাইরাল এনকেফালাইটিস বা এরকম কিছু একটা হিস্ট্রি দেওয়া থাকবে আপনাকে, ঠিক আছে। এবার আসেন এটা যেটা গতবার লাস্ট পরীক্ষা আসছে, প্রতিবারই বলে দেয়, এটা এটা ডায়াগনোস হচ্ছে সবচেয়ে সোজা। এটা এটা কোন রিজন, এটা সেরিবেলাম। সেরিবেলামে এটা একটা যদি একটা ইনফ্লামেটরি লিশন পান, এবং এখানে যদি একটা আমার প্রজেকশন পান, কনিক্যাল প্রজেকশন পান, দেখেন এটা কিন্তু রাউন্ডেড হবে না কখনো, সাথে একটা কনিক্যাল প্রজেকশন পান, দ্যাট ইজ সিপি অ্যাঙ্গেল টিউমার অথবা একিউস্টিক নিউরোমা অথবা সোয়ানোমা, যেটাই বলেন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে, আরো যদি ছবি দেখেন, একটা মিনিট, ভালো, হ্যাঁ আগের অর্ডারটা ফলো করবেন, জাস্ট আগের অর্ডারটা, ঠিক আছে। বার করে আমি অর্ডার তো দিয়ে রাখছি, ব্লাড ফ্লো হচ্ছে আপনার 200-র উপরে রাখবেন, 220 রাখেন, ব্লাড ফ্লো 220, ডায়ালাইজার ফ্লো 500, ডিউরেশন 4 ঘন্টা, আল্ট্রাফিল্ট্রেশন 2 লিটার দিবেন, ঠিক আছে। হ্যাঁ, অথবা যে ডায়ালিসিস টেকনিশিয়ান আছে আমাকে ফোন দিতে বলবেন, ঠিক আছে। মিলন আছে ওখানে, মিলনকে বলবেন আমাকে ফোন দিতে ডায়ালিসিস শুরু করার সময়। জি জি, থ্যাংক ইউ।
তাহলে যেটা বললাম, একুস্টিক নিউরোমা চিনার সহজ উপায় হচ্ছে আমার এখানে একটা কনিক্যাল প্রজেকশন থাকবে, ঠিক আছে? ওই কনিক্যাল প্রজেকশন দেখে আমাকে চিনতে হবে দিস ইজ একুস্টিক নিউরোমা। সরি, একটা মিনিট। ওকে, তাহলে সেরিবেলামে যদি এরকমটা আমার কনিক্যাল প্রজেকশন থাকে তাহলে ডায়াগনোসিস হচ্ছে একুস্টিক নিউরোমা। এটা কিন্তু এবার পরীক্ষা আসছে, সিপি অ্যাঙ্গেল টিউমার যেটা বলেন পরীক্ষা কিন্তু আসে। এবং এটা আব্দুল্লাহ স্যারের বইতে আমার মনে হয় সবচেয়ে ভালো লেখা আছে, গুছায় লেখা আছে জিনিসটা অস্পির জন্য। আব্দুল্লাহ স্যারের শর্ট কেসের বইতে দেখবেন একুস্টিক নিউরোমার উপর সুন্দর করে লেখা আছে। ডেভিসনের চেয়ে ওখানে আরো ভালো আছে আব্দুল্লাহ স্যারের শর্ট কেসের বইটা, একটু ওখান থেকে পড়ে নেবেন, ঠিক আছে? তাহলে এটা সেরিবেলামে এরকম একটা কনিক্যাল প্রজেকশন একুস্টিক নিউরোমা, এটা এবার পরীক্ষা আসছে। আর হচ্ছে সেন্ট্রাল পন্টান ডিমালেশন, এটা পরীক্ষা আসার চান্স খুবই কম আপনাদের। এটা বলা হয় যে রেপিড কারেকশন অফ সোডিয়ামের কারণে এরকম এই পন্সের মধ্যে একটা আমার এই যে ইনফ্লামেটরি একটা লিশন থাকতে পারে। আপনাদের পরীক্ষা আসার খুব চান্স খুব কম, আমার মনে হয় খুব বেশি এটা দরকার নেই, ইগনোর করে যান এটা। আর এটা হচ্ছে সেই স্যাজেডাল ভিউ। এখানে হচ্ছে আমার এই পোস্টেরিয়র পিটুইটারি, দিস ইজ অ্যান্টেরিয়র পিটুইটারি। স্যাজেডাল ভিউ থাকা মানেই ধরে নেবেন এটা পিটুইটারি একটা এডিনোমা ম্যাক্রোডিনোমা আপনার পরীক্ষা আছে, ঠিক আছে? এই ধরনের দেখেন পিটুইটারি একটা ম্যাক্রোডিনোমা ছবি দেওয়া থাকবে। এটা অ্যাক্রোমেগালির সাথে তিনটা জিনিস এখানে সাথে একসাথে পড়বেন, একটা হচ্ছে অ্যাক্রোমেগালি, একটা পিটুইটারি ম্যাক্রোডিনোমা, আর একটা হচ্ছে হাইপারপোলেকটিনিমিয়া। এই তিনটা দিয়ে কিন্তু সিনেটে সাজানো হয়, তিনটার কাছাকাছি যে কোনো একটা। অনেক সময় শুধু হাইপারপোলেকটিনিমিয়া দিয়ে আপনাকে সিনেটে দেওয়া হয়, অনেক সময় অ্যাক্রোমেগালি দিয়ে সিনারি সাজানো হয়, আর অনেক সময় আপনার পিটিউটারি ম্যাক্রোডিনোমার ভিজুয়াল ডিস্টারবেন্স হেডেক দিয়ে সিনারি সাজানো হয়। তিনটা যে কোনো একটা দিয়ে পরীক্ষা ঢুকবে, ঠিক আছে? এরপর আমরা পড়বো এমআরআই অফ স্পাইন। আমার 10-15 মিনিট লাগবে, ঠিক আছে? এমআরআই অফ স্পাইনের মধ্যে আমার এখানে কোনো ফ্লেয়ার সিকোয়েন্স থাকে না, ঠিক আছে? এখানে মেনলি হচ্ছে T1 এবং T2। যদি সিএসএফ ফাইট হয় তাহলে হচ্ছে T2, আর সিএসএফ ব্ল্যাক হলে T1। এই আমার এখানে দুটো জিনিসই করতে হবে, সেটা হচ্ছে আমার লিশনটা কোথায় সে জায়গাটা চিন্তা করতে হবে, এবং লিশনটা কি লিশন সেটাকে বের করতে হবে। তাহলে আমাকে শুরুতে যেটা হতে হবে, আমার ভার্টিব্রাল পজিশন চিনতে হবে। আমার যখন একটা ভার্টিব্রাল কোথাও লিশন থাকবে, এটা কত নাম্বার পজিশন সেটা আমাকে চিনতে হবে। তাহলে লিশন চিনতে হলে আমাকে হয় উপর থেকে কাউন্ট করে যেতে হবে অথবা নিচ থেকে যেতে হবে, যে কোনো একদিক থেকে। উপর থেকে যদি আমরা কাউন্ট করে আসি, দেখেন C1 C2 কখনো ভার্টিব্রাল বডি ভালো মতো দেখা যাবে না। C2টা মেনলি একটু কনিক্যাল প্রজেকশনের মতো দেখা যায়, আর C1 এখানে পাবেনই না। তাহলে যেখান থেকে এই ভার্টিব্রাল বডি দেখা যাবে দ্যাট ইজ কি C3, শেষ। তাহলে তারপর C4 5 6 7 T1। উপর থেকে যদি আসেন, প্রথমটা কাউন্ট করবো কি C3, ক্লিয়ার? আর যদি নিচ থেকে আসেন, এবার দেখেন এই কনজয়েন্ট সবগুলো হচ্ছে কি সেক্টরাল। দেখেন এগুলো কিন্তু কনজয়েন্ট থাকবে। আমরা ভুল করি, এটাকে L5 বলে আমরা ভুলটা করি পরীক্ষায়। এটা হচ্ছে কিন্তু সেক্টরাল। তারপরে 5 4 3 2 1, ক্লিয়ার? তাহলে হয় উপর থেকে কাউন্ট করে আসবো অথবা নিচ থেকে কাউন্ট করে যাবো, ক্লিয়ার কিনা? এবার আসেন আমরা একটা দুইটা এখানে পরীক্ষা লাগবে, মেনলি দুইটা, একটা টিবি স্প্যান, একটা হচ্ছে মেলিগনেন্সি, দুইটাই পরীক্ষা, ঠিক আছে? এখন যদি দেখেন আমরা যেটা টিবি স্প্যানে মেইন ইনভলভমেন্ট আগে কোথায় হয়, ডিস্কে, আর মেলিগনেন্সিতে মেইনলি বডিতে। তবে এর উল্টাও কিন্তু হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। তাহলে এখানে যদি আমরা দেখেন কোন জায়গাটা ইনভলভমেন্ট একটু গনে বলেন তো দেখি। এটা কি স্যাক্রাল, তাহলে এটা এটা 3 2 1। তাহলে 1 এবং L5 এর মাঝখানে ইন্টারভার্টিক্যাল ডিস্কটা দেখেন এখানে ভেনিস্ট হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এটা যদি সাথে, তো অবশ্যই আপনার ক্লিনিক্যাল ফিচার থাকবে, ইরেগুলার টেম্পারেচার থাকবে, ইভিনিংনেস টেম্পারেচার থাকবে, ওয়েট লস থাকবে। আর যদি কোনো ক্লিনিক্যাল ফিচার দেয়া না থাকে, এটাকে আপনি টিবি মেলিগনেন্সি দুইটা ধরেই আপনি লিখবেন। আপনাকে বললো এই সিটি স্ক্যানটা দিয়ে বলো 5 হিস্ট্রি, আপনি জ্বরের প্যাটার্ন নেবেন, ওয়েট লস আছে কিনা দেখবেন, তার টিউবারকুলোসিস হিস্ট্রি ছিল কিনা আগে দেখবেন, তার হচ্ছে কোনো কন্ট্রাক্ট হিস্ট্রি আছে, টিউবারকুলোসিস কন্ট্রাক্ট হিস্ট্রি আছে কিনা দেখবেন, ঠিক আছে? আপনি তার এক্সপোজার হিস্ট্রি নেবেন, অকুপেশনাল হিস্ট্রি নেবেন, মেলিগনেসি কিনা, তার আগে থেকে কোনো অস্টিওপোরোসিস বা কিছু না, আপনি সবগুলো হিস্ট্রি নেবেন, কোনো অসুবিধা নেই। এবং এফএনসি করে আপনি ডায়াগনস্টিক কি করেন, সিটি গ্যাডেড এফএনসি করবো, আমি স্পুটাম করব, সিটি চেস্ট করবো, আপনি যা যা করা সবকিছু করবেন, ক্লিয়ার? তাহলে এটা ডিস না থাকলে যে শুধুমাত্র টিবি চিন্তা করবো তা না, ক্লিনিক্যাল ফিচার থাকলে টিবির দিকে যাবো, না থাকলে আমি মেলিগনেন্সিটা কিন্তু আমি মাথায় রাখবো, আমি দুইটা ধরেই পরীক্ষা লেখার চেষ্টা করবো, ঠিক আছে? তবে ডিস যদি ইনভলভ করে, আমরা মোস্ট লাকিলি হচ্ছে কি টিউবারকুলোসিস। এই টিবি টিবি বলবেন না, টিউবারকুলোসিস পুরো শব্দ উচ্চারণ করবেন। তারপর আসেন এটা দেখেন, এটা কোন ভার্টিব্রা, এটা কত, এটা 3
1 1 ভার্টিব্রা দেখেন কলাপস করে গেছে, এই ডিস্কও ইনভলভ, এখানেও ডিস্ক ইনভলভ, মাঝখানে এই ভার্টিব্রাটা দেখেন একদম কলাপস করে গেছে। কত বার ভার্টিব্রা? L1 ভার্টিব্রাটা একদম কলাপস করে গেছে, ঠিক আছে? তাহলে যেহেতু ভার্টিব্রা বডি এরকম কলাপস করে যায়, দ্যাট ইজ মোর ইন ফেভার অফ মেলিগনেন্সি, ঠিক আছে? তাহলে আমরা এই দুইটা লিশন শুধু চিনবো, একটা টিবি, একটা হচ্ছে মেলিগনেন্সি, আর আমি সাইট চেনার চেষ্টা করব। বাকিগুলো কিভাবে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া হাবিজাবি সব আপনারা আশা করি পারবেন, ঠিক আছে? এই এটাও একটু দেখেন, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কোন ভার্টিব্রা, এটা নিচ থেকে আসতে হবে, এটা মেনলি হচ্ছে একটা মেলিগনেন্সি, এখানে লিশন দেখা যাচ্ছে এক্সট্রা, ঠিক আছে? পরীক্ষা তো লাগবে না, এটা ইম্পর্টেন্ট না আপনাদের জন্য। এরপর সিরিনগোমাইলিয়া, রিসেন্টলি আসে না পরীক্ষা, কিন্তু মাঝে যে দিয়ে দেয় এরকম। সিরিনগোমাইলিয়াতে খুব সোজা, এটা T1 না T2? T2, কারণ CSF হচ্ছে হোয়াইট। তাহলে দেখেন একটা সিরিঞ্জ ফর্ম হবে আমার স্পাইনাল কর্ডের মাধ্যমে, এটা সিরিনগোমাইলিয়া, ঠিক আছে? এটা ডেভিসনের ছবিগুলো যেগুলো আছে দেখেন, এটা T1 সিরিনগোমাইলিয়া, এখানে দেখেন সিরিনগোমাইলিয়া, ঠিক আছে? তো ডেভিসনের ছবিগুলো, এই সিরিনগোমাইলিয়া ছবিগুলো দেখবেন, এবং এটাও ডেভিসন থেকে পড়ে নেবেন, এনাফ, এর বাইরে লাগবে না। পরীক্ষা আসার চান্স যদিও কম, কিন্তু মাঝে মাঝে এই ধরনের এটিপিক্যাল জিনিস চলে আসে, কারণ আমি বাদ দিব না, আমরা পড়ে নিব একটু, ঠিক আছে? কত ইম্পর্টেন্ট না, বাট অবশ্যই পড়তে হবে আমাকে। এটা ভার্টিব্রাল কলাস ডেভিসন একটা ছবি, এটা হচ্ছে আপনার সার্ভিক্যাল স্পন্ডাইলিটিসের একটা ছবি, ডেভিসনে ছিল। জাস্ট ভার্টিব্রাল কলাস, এটা অস্টিওপোরোসিস কিন্তু মাথায় রাখতে হবে। একটা ভার্টিব্রাল কলাস যদি হয়, আমি মেলিগনেন্সি যেমন মাথায় রাখবো, টিবি যেমন মাথায় রাখবো, অস্টিওপোরোসিসও মাথায় রাখবো, ট্রমাটিকও মাথায় রাখবো। তাহলে কলাপসের সবগুলো জিনিসই কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। আর একটা ডিফিউজ ওয়াট ইমেজিং বলা হচ্ছে যে আর্লি সিটি স্ক্যান করলে অনেক সময় নর্মাল পাওয়া যায়, বাট যখন আমি ডিফিউশন ওয়াট ইমেজিং করবো ওই স্পেশাল টেকনিকে, তখন দেখাচ্ছে আমার প্যাথোলজিটা আর্লি ডায়াগনোস করা যায়, ইনফ্রাকশন বা হেমোরেজটা আর্লি চলে আসে, ঠিক আছে? ডায়াগনোস করা যায়। এই পরীক্ষা আপনাদের দরকার নেই অত বেশি। আমরা এবার সিটি অ্যাবডোমেনটা দেখবো, আমরা একদম শেষের দিকে, ঠিক আছে? সিটি অ্যাবডোমেন প্রতিবারই পরীক্ষা থাকবে, প্রতিবারই পরীক্ষা থাকে, এটা স্যাররা রিসেন্টলি খুব পছন্দ করে, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে সবচেয়ে সোজা, এইটা চেনার জন্য আপনি আগে নর্মালটা চেনার চেষ্টা করেন, ঠিক আছে? একটু নাড়াচাড়া দিয়ে বসেন, ঘুম আসলে এই জিনিসটা আমরা দিয়ে আমরা আর এরপর চেস্টে দুই একটা দেখে আমরা শেষ করে দিব, ঠিক আছে? দেরি হবে না। সিটি অ্যাবডোমেনের মধ্যে আমার ফার্স্টে নর্মালটা একটু আমরা চেনার চেষ্টা করি, নর্মালটা চিনলে অ্যাবডোমেনটা আপনি ডায়াগনোস করতে পারবেন। এইটা আমরা শুরু করলাম হচ্ছে জাস্ট বিলো দা থোরাক্সের থেকে, থোরাক্সের নিচ থেকে আমরা শুরু করলাম, ঠিক আছে? এই ব্রেক টেক লাগবে না, কেউ বলেন? ওকে, তাহলে জাস্ট থোরাক্সের নিচ থেকে যখন আমরা শুরু করব, আপনি জাস্ট এখানে কোনটা চেহারা কেমন, কোনটা সাইজ কেমন একটু দেখার চেষ্টা করবেন। তাহলে দিস ইজ লিভার, আর এখানে দেখেন লাংস এর কিছু পোর্শন চলে আসে, যেহেতু থোরাক্সের নিচে লিভার, এটা হচ্ছে স্টোমাক, কারণ এটা হচ্ছে ফান্ডিক গ্যাস, আর এটা হচ্ছে স্প্লিন। আমরা জানি স্প্লিনটা আমার স্টোমাক ব্যাড তৈরি করে, এটা স্প্লিন, ঠিক আছে? তাহলে এইখানে লিভারের চেহারাটা এরকম, স্প্লিনের চেহারাটা হচ্ছে এরকম। চেহারাটা দেখেন, সাইজটা দেখবেন, সাইজটা খেয়াল করবেন। এটা স্টোমাকের চেহারা দেখে কোনো দরকার নেই আমার। তারপরে আসেন আরেকটু নিচে গেলাম, এটা হচ্ছে কি লিভার, ঠিক আছে? স্টোমাক চেনার কোনো দরকার নাই, এটা হচ্ছে কি স্প্লিন। এখন স্প্লিনের চেহারাটা সাইজ যদি এরকম বড়, উপরের দিকে এত বড় হয়ে যায়, তাহলে কি থাকবে? স্প্লিনোমেগালি, ঠিক আছে? এখানে কিন্তু নাই, এটা নর্মাল স্প্লিন, আমি নর্মাল দেখাচ্ছি। এগুলো ইনফ্রাভেনাকা বা অ্যাবডোমিনাল অ্যাবটা, এগুলো আমাদের কোনো দরকার নেই, এগুলো তাকানোরই দরকার নেই, এগুলো চিনার আমার কোনো দরকার নেই পরীক্ষার জন্য। এরপর আসেন আরেকটু নিচে গেলাম, এটা হচ্ছে লিভার, এটা হচ্ছে কি প্যানকিয়াস। দেখেন বডি অফ দ্য প্যানকিয়াস, টেল অফ দ্য প্যানকিয়াস, এই যে গ্রিন মার্ক করা যেটা আছে, দিস ইজ প্যানকিয়াস। এখানে দেখেন স্প্লিনটা ছোট হয়ে গেল এই পাশে। আর এটা হচ্ছে লেফট কিডনি, রাইট কিডনিটা পরে রিপেয়ার করবে, কারণ লিভারের জন্য রাইট কিডনিটা কিসে থাকে? একটু নিচে থাকবে। তাহলে লিভার, স্টোমাক বাদ দেন, দিস ইজ প্যানক্রিয়াস, এটা স্প্লিন, এটা লেফট কিডনি। আর লেফট কিডনির উপরে লেফট অ্যাড্রেনাল গ্ল্যান্ড থাকে, ছোট্ট করে যে জিনিসটা দেখা যাচ্ছে লেফট অ্যাড্রেনাল গ্ল্যান্ড। কারণ যদি অ্যাড্রেনাল এডিনোমা থাকে বা টিউমার থাকে, এখানে বড় একটা মাস দেখা যায়, ঠিক আছে? এই ছোট্ট দেখেন এই জায়গাটা হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড, কিন্তু এটা মাস থাকলে অনেক বড় একটা কিছু হয়ে যাবে। এখানে যদি আসেন 10 মার্কের, এটা কোন রিজন? লিভার। 5-এর এটা কি? প্যানক্রিয়াস। 9 হচ্ছে প্যানক্রিয়াস, এটা বডি অফ দ্য প্যানক্রিয়াস, এটা টেল অফ দ্য প্যানক্রিয়াস। 8 হচ্ছে কি? 7 হচ্ছে কি? লেফট কিডনি। আবার ভুল করতেছেন কেন? লেফট কিডনি। আর 1 হচ্ছে কি? লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড, অ্যাড্রেনাল গ্ল্যান্ড, অ্যাড্রেনাল সুপ্রারেনাল যেটাই বলেন, ঠিক আছে? আবার যদি এখানে আসি, দেখেন এটা কি? এটা হচ্ছে, এটা, এটা লেফট কিডনি, এটা রাইট কিডনি। আর একটু নিচে যখন আমার রাইট কিডনি কিন্তু রিপেয়ার করে গেল, ঠিক আছে? আবার একটু নিচে গেলাম, দেখেন এটা লিভার, এটা প্যানক্রিয়াস, এটা, 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 বাস। আপনি এই জায়গাগুলো যদি চিনেন, চেহারাটা কেউ মনে রাখবেন, সাইজ কোনটা কতটুকু, তাহলে যদি স্প্লিন বড় হয় আপনি ধরে ফেলতে পারবেন, কিডনি বড় হলে ধরে ফেলতে পারবেন, কোনটার ভিতরে লিভার ভিতরে কিছু থাকলে আপনি ধরে ফেলতে পারবেন, ঠিক আছে? এই 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 পর্যন্ত আমার হচ্ছে নর্মাল, ঠিক আছে? আমরা যদি আবার একটু দেখার চেষ্টা করে আসি উপর থেকে, দেখেন চেহারাগুলো, এটা হচ্ছে লিভার,
স্প্লিন উপরে, লিভার স্প্লিন, লিভার স্প্লিন, আরেকটু নামলাম, লিভার প্যানক্রিয়াস স্প্লিন লেফট কিডনি, লিভার প্যানক্রিয়াস স্প্লিন লেফট কিডনি সুপ্রানাল গ্ল্যান্ড, লিভার প্যানক্রিয়াস স্প্লিন লেফট কিডনি রাইট কিডনি, লিভার প্যানক্রিয়াস লেফট কিডনি রাইট কিডনি স্প্লিন। বাস আমার এতটুকু পর্যন্ত চিনা শেষ, ঠিক আছে। এবার ডায়াগনোসিস আপনারাই করতে পারবেন, এরপর কোনো সমস্যা নেই। এবার আমরা প্যাথোলজিক্যাল কিছু জিনিস দেখার চেষ্টা করবো, ঠিক আছে। এক নম্বর দেখেন, আমার কিছু জিনিস দেখে চিন্তা করতে হবে। এখানে আপনার বুঝার বা যে বললাম আমরা রেডিওলজিস্ট না, আমি রেডিওলজিস্ট না, আপনাকে আমি উভয় বোঝানোর কোনো দরকার নেই। এটা হচ্ছে পানি, এখানে লিভার, পুরোটা লিভার থাকার কথা ছিল না, এই চেহারাটা হচ্ছে লিকুইডের চেহারা। তাহলে এইখানে যদি এরকম থাকে দ্যাট ইজ অ্যাসাইটিস। লিভারের উপরে যদি আপনি এরকম একটা লিশন পান তাহলে এটা কি বলবো আমরা, অ্যাসাইটিস। আর এটা হচ্ছে কি, এটা লেফট কিডনি। এখানে আর কোথাও কোনো প্যাথোলজি নাই। দেখেন কিডনি লিভার স্প্লিনের সাইজ বরাবর মতো আছে, কিডনির মতো আছে। এখানে এই স্প্লিনের লিভারের জায়গায় উপর আমার অ্যাসাইটিস ডেভেলপ করে গেছে। তাহলে দিস ইজ জাস্ট অ্যাসাইটিস। ক্লিয়ার? এবার আসেন, এটা কি, আর এটা স্প্লিনের চেহারাটা কেমন, এক সাইজ বড়, কয়েক সাইজ বড়, ঠিক আছে। স্প্লিনের ভিতরে কি দেখা যাচ্ছে, আমার একটা হাইপোটেনস লিশন দেখা যাচ্ছে, ঠিক আছে। এখন এটা কি কি হতে পারে, এখন বললাম যে এই পেশেন্টটা আপনার কাছে প্রেজেন্ট করছে, এই পেশেন্টটা আপনার কাছে প্রেজেন্ট করলো হাই গ্রেড কন্টিনিউড ফিভার নিয়ে উইথ চিলস এন্ড রাইগর, তার ডায়াগনোস কি বলবেন, স্প্লিনিক অ্যাবসেস। আমি বললাম যে পেশেন্টটা প্রেজেন্ট করছে আপনার অ্যাবডোমিনাল পেইন নিয়ে, ডাল অ্যাবডোমিনাল পেইন, নৌসিয়া, ভমিটিং, অনেকদিন ধরে একটা হিস্ট্রি আছে, তাহলে কি চিন্তা করবো, ইনফ্রাক্ট কিনা আমি সেটা একটু চিন্তা করবো, ঠিক আছে। তাহলে এই হিস্ট্রি থেকে আমি ডিফারেন্সিয়েট করবো। আর যদি কিছুই না থাকে, এটা ইনফ্রাক্ট হতে পারে, আমার অ্যাবসেস হতে পারে, আমি দুইটা নিয়ে আগাবো। ক্লিয়ার? এরপরে এই ছবিটা দেখেন, এটা কি, লেফট কিডনি, এটা রাইট কিডনির ভিতরে কি দেখা যায়, একটা আমার একটা লিশন দেখা যাচ্ছে, ঠিক আছে, একটা হাইপোটেন্স লিশন দেখা যাচ্ছে। এটা যে কোনো কিছু হতে পারে, আমি কনফার্ম করে কন্ট্রাস্ট দিব, ঠিক আছে। তার আগ পর্যন্ত আমার যে কোনো হতে পারে, হিস্ট্রির উপর ডিপেন্ড করে, এটা অ্যাবসেস হতে পারে, ইনফ্যাক্ট হতে পারে, আবার মাস লিশন হতে পারে। এটা হিস্ট্রির উপর ডিপেন্ড করে আমরা ইয়ে করবো, ঠিক আছে। তাহলে এই দুইটা পেশেন্টের যদি হাই গ্রেড, আচ্ছা এটা আরেকটা ছবি দেখেন, এটা কি, লিভার, আর এখানে স্প্লিনের অবস্থা দেখেন বিশাল বড় হয়ে গেছে। এখন এইটা অনেকে আবার ভুল করে বসে থাকেন, প্যানক্রিয়াটিক সিরোসিস বলে বসে থাকেন। এখানে কি প্যানক্রিয়াস আসার কথা ছিল এই লিশনে, যেখানে প্যানক্রিয়াস থাকবে ওখানে কি থাকার কথা, লেফট কিডনি থাকার কথা। তাহলে এখানে এটা অনেকে প্যানক্রিয়াটিক সিরোসিস বলে ভুলটা করেন। এটা জাস্ট কি ছিল, স্প্লিন, স্প্লিনের ভিতর বিশাল একটা অ্যাবসেস। আমি একটু পর দুইটা ছবি একটা দেখাবো, তাহলে আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন, ঠিক আছে। এটা দেখেন, এটা কি, লেফট কিডনি, রাইট কিডনি, কিডনির মধ্যে এখানে দেখেন একটা হাইপোটেন্স লিশন। তাহলে এটা অ্যাবসেস হতে পারে, ইনফ্যাক্ট হতে পারে, ডিপেন্ডস আপন দ্য ক্লিনিক্যাল ফিচার, ঠিক আছে। এটা দেখেন মাল্টিপল আমার সিস্টিক লিশন ইন লিভার এন্ড কিডনি, এটা ডায়াগনোস হচ্ছে এডিপিকিডি। পরীক্ষা আসে 2-3 বছর আগে, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখবেন, এডিপিকিডি। এডিপিকিডি চেহারা দেখে চিনতে হবে। এবং এডিপিকিডি সিস্ট শুধুমাত্র যে কিডনিতে থাকবে তা না, লিভারও থাকতে পারে, স্প্লিনও থাকতে পারে। আমাকে সবগুলো জায়গায় খেয়াল করতে হবে কোথায় কোথায় আছে, ঠিক আছে। এটা এডিপিকিডি মাল্টিপল সিস্ট ইন কিডনি এবং লিভার, এবং এইটা থেকে অ্যাসওয়েল ডিফারেন্সিয়েট করতে হবে। দেখেন এই চেহারা, মানে কিছু জিনিস দেখে আপনাকে মুখস্থ করতে হবে, এগুলো আমার ব্যাখ্যা করার কিছু না, আপনাকে দেখে দেখে মুখস্থ করতে হবে যে সিস্টের চেহারাটা হচ্ছে এরকম, আর অ্যাসওয়েলের চেহারাটা হচ্ছে এরকম। দেখেন দিস ইজ অ্যাসওয়েল, এটা পরীক্ষা আসছে গতবার যেটা আসছে, ঠিক আছে। কোনটা এটা, কোনটা, সরি, এটা এখানে, এখানে, হ্যাঁ, কোনটা, এটা, 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 এটা ফান্ডিক গ্যাস আছে এখানে, ঠিক আছে। এটা ফান্ডিক গ্যাস, এখানে তো স্টোমাক ছিল না, ওই যে শুরুর দিকে তো স্টোমাক, এটা ফান্ডিক গ্যাস, ঠিক আছে, আর কিছুই না, ওকে। আর আমরা ডানে বামে কোথাও তাকাবো না, আমাদের অর্গান হচ্ছে কয়েকটাই, লিভার, স্প্লিন, কিডনি, প্যানক্রিয়াস, এর ডানে বামে কোথাও তাকাবেন না, ঠিক আছে, তাকালে ভুল হওয়ার চান্স বেশি। তাহলে আমার সিস্টের চেহারা হচ্ছে এরকম, সিস্টটা আমাকে চিনতে হবে। আর অ্যাসওয়েলের চেহারা হচ্ছে এরকম, এটা গতবার পরীক্ষা আসছে। ডেফিনেটলি আপনার ক্লিনিক্যাল ফিচার থাকবে। এখন এটার ফুল ডায়াগনোস বলেন তো, এটার এই ছবিটা বলেনি তো ভাই, অ্যাসওয়েল, আবার কি ফুল ডায়াগনোস জানতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, বল, স্প্লিনোমেগালি আছে, স্প্লিনের সাইজটা কি বড়, তাহলে ফুল ডায়াগনোস কি বলবো, এইচসিসি অন দ্য টপ অফ সিএলডি। এই হচ্ছে ডায়াগনোসিস। কারণ দেখেন এই যে স্প্লিনোমেগালি কিন্তু আছে এখানে, ঠিক আছে, ডেফিনেটলি। তাহলে এত বিভারাস সিভিয়ারাস ইরিটেট হতে আপনার এইচসিসি হয়ে গেছে, তাতে আগে থেকে সিএলডি ছিল।
ঠিক আছে, এই ভুল যেন না হয়, এই যে বললাম বারবার চেহারার দিকে মনে রাখতে, বারবার চেহারার দিকে তাকাতে হবে, এটা ভুল যেন না হয়। এইটা দেখেন, এইটা ডেভিসনের ছবিটা, তাহলে এখানে কিডনি আছে, যদি এখানে কিডনি ছিল তাহলে এখানে হচ্ছে প্যানক্রিয়াটিক সিউটিসিস্ট, এটা ঠিক আছে, এটা হচ্ছে এটা। এটাও দেখেন মাল্টিপল অ্যাসওয়েল ইন দ্য লিভার, মাল্টিপল অ্যাসওয়েল ইন দ্য লিভার, ঠিক আছে, এখানে কিন্তু স্প্লিনোমেগালি আছে, তাহলে সি অন দ্য টপ অফ সিএলডি। এটা দেখেন একটা বড় সিস্ট, এটা তো সিস্টের চেহারা মনে আছে তো, তাহলে সিস্ট ইন সিস্ট, হাইড্রেটিস সিস্ট। ডেভিসনের দুই জায়গায় হাইড্রেটিস সম্বন্ধে লেখা আছে, কোন কোন জায়গায়, একটা ইনফেকশন ডিজিজে আর একটা হ্যাপাটোলজিতে, ঠিক আছে, তাহলে দুইটা মিলে একসাথে পড়বেন, ওকে। তাহলে সিস্ট ইন সিস্ট। আরেকটা জিনিস, যদি কখনো ভিতরে এই লিভারের মধ্যে কোনো ক্যালসিফাইড কোনো রিম পান, ডায়াগনোসিস একটাই, কি, হাইড্রেটিস সিস্ট। হাইড্রেটিস সিস্টে মার্জিন কি হতে পারে, মার্জিনটা ক্যালসিফাইড হতে পারে। যদি এখানে একটা ক্যালসিফিকেশন পান, সাদা একটা মার্জিন রিম পাইলেন লিভারের ভিতরে, তাহলে ডায়াগনোসিস একটাই, হাইড্রেটিস সিস্ট। আর যদি এরকম একটা বড় সিস্ট, ভিতরে আরো ছোট ছোট সিস্ট, সিস্ট ইন সিস্ট, হাইড্রেটিস সিস্ট। ক্লিয়ার? থিওরি কিন্তু পড়বেন আপনারা। ফিওকোমোসাইটোমা যেহেতু ডেভিসনে একটা ছিল, দেখেন এই যে দেখেন এই লেফট কিডনির উপরে একটা দেখেন বড় একটা মাস, ঠিক আছে, অ্যাড্রেনাল মাস, বড় একটা অ্যাড্রেনাল মাস এখানে, এটা ফিওকোমোসাইটোমা। এখানে যদি আসেন দেখেন এই দেখেন কিডনির উপরে একটা মাস, এখানে কিন্তু কোনো মাস থাকার কথা ছিল না আমাদের, ঠিক আছে। এখানে দেখেন এই কিডনির উপরে দেখেন একটা বড় একটা মাস তৈরি হলো এখানে, তাহলে আমার এখানে এই ধরনের অ্যাড্রেনাল মাস যেহেতু ডেভিসনে ফিওকোমোসাইটোমা আছে, আমরা একটু দেখে রাখবো এটা, ঠিক আছে। এটা খুব কঠিন কোশ্চেন হলে এটা আসবে, নাহলে এটা আসার কথা না, তারপর দেখে রাখবো, ঠিক আছে। এটা প্যানক্রিয়াস যেটা দেখাচ্ছি না, এটা প্যানক্রিয়াসের জায়গাটা দেখানো হচ্ছে, শুধু আর কিছুই না, ঠিক আছে। তাহলে অ্যাবডোমেন চেনা যাবে তো, এর মধ্যেই পরীক্ষা থাকে, এর বাইরে কখনো যায় না। স্প্লেনিক অ্যাবসেস আসছে একবার, গতবার এসসিসি আসছে, তার আগে এডিপিকিডি আসছে, ঠিক আছে। এইবার হয়তো আপনার হয়তো রেনাল সেল কার্সিনো দিয়ে দিবে, ডেভিসন একটা রেনাল সেল কার্সিনো ছবি আছে জানেন তো, ডেভিসে একটা রেনাল সেল কার্সিনো কিন্তু একটা অস্পি ছবি আছে, ঠিক আছে। সিটি চেস্ট দিয়ে আমরা শেষ করে দিব, সিটি চেস্টে শুধু আমরা দুইটা জিনিস পড়বো আর কিছুই না। সিটি চেস্টে হচ্ছে, এটা হচ্ছে আমার মৌচাকের বাসা, যদি এরকম হানিকম্বিং এপিয়ারেন্স থাকে, মৌচাকের মধ্যে এরকম হানিকম্বিং, এই মৌচাকের বাসার মধ্যে থাকে, দ্যাট ইজ ডায়াগনস্টিক ফর কি, ডিপিএলডি, ঠিক আছে, ডিপিএলডি। তাহলে আর সাথে কি থাকবে, এরকম রেটিকুলো নোডিউলার শ্যাডো থাকবে, যা সুতার মতো দেখবেন, রেটিকুলার অনেকগুলো সুতার মতো এরকম শ্যাডো। আর একটু গ্রাউন্ড গ্লাস অপেসিটি, ঘষা কাচের মতো একটা অপেসিটি, গ্রাউন্ড গ্লাস যেমন কাচ ঘষলে যেমন একটু ঘষা ঘষা থাকে, ঝাপসা থাকে, এরকম একটা ঘষা কাচ এপিয়ারেন্স, নিচে দেখেন হানিকম্বিং এপিয়ারেন্স, আর মাল্টিপল রেটিকুলো নোডিউলার শ্যাডো দেখেন, রেটিকুল অনেকগুলো রেটিকুল দেখা যাচ্ছে, তাহলে দিস ইজ ডায়াগনস্টিক ফর এডিপিকিডি, সরি ডিপিএলডি। তাহলে এখানে দেখেন মনে হচ্ছে যে একটু ঘষা কাজ, কাজটা কেউ ঘষে রাখছে, ক্লিয়ার না, ঠিক আছে, ঘষা কাজ। এখানে পেরিফেরিতে একটু হানিকম্বিং আছে, আর রেটিকুলো নেডুলার শ্যাডো আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি কোশ্চেন আসবে কি, হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট ফাইন্ডিংস, হোয়াট আর দ্য ডায়াগনোসিস, কমন সিমটম, ইম্পর্টেন্ট সাইন, তারপর হচ্ছে 5টা হিস্ট্রি কি নিবেন, লাং ফাংশন টেস্ট কি করবেন, এই যে এটা জাস্ট নমুনা কোশ্চেন, ঠিক আছে। এটা আইএলডি বা ডিপিএলডি এর কোশ্চেন গুলো জাস্ট একটু আপনারা পড়ে নেবেন, ঠিক আছে, এটা। আর এটার সাথে পরীক্ষা আপনাদের কনফিউশন করেন হচ্ছে এটা, এটা হচ্ছে বলা হয় সিগনেট রিং, এটা হচ্ছে সিগনেট রিং। দেখেন এটার সাথে কম্পেয়ার করেন, এটা হচ্ছে সিগনেট রিং এপিয়ারেন্স, এটা হচ্ছে সিগনেট রিং এপিয়ারেন্স, ঠিক আছে। এটা হচ্ছে ডায়াগনস্টিক ফর ব্রঙ্কিকটেসিস। তাহলে এরকম সিগনেট রিং যদি থাকে, দিস আর দ্য ডায়াগনস্টিক ফর, দেখেন এই যে দেখেন সিগনেট রিং এপিয়ারেন্স, ডাইলেটেড ব্রঙ্কাই গুলো দেখেন, এই সিগনেট রিং এপিয়ারেন্স, এখানে দেখেন সিগনেট রিং, জাস্ট দেখেন সিগনেট রিং। তাহলে এই ধরনের যদি থাকে, তাহলে দিস ইজ ডায়াগনস্টিক ফর ব্রঙ্কিকটেসিস। তাহলে এইবার পরীক্ষা যদি দুইটা, এই যে দেখেন এই সিগনেট রিং এপিয়ারেন্স, এই দেখেন সিগনেট রিং এপিয়ারেন্স, একদম চমৎকার, আপনি একটু তাকালে এগুলো পেয়ে যাবেন, ঠিক আছে। কোশ্চেন হচ্ছে এই ধরনের কোশ্চেন থাকবে, একই কোশ্চেন, এগুলো দেখে নেবেন। এইবার পাশাপাশি যদি রাখেন, এটা কি ডায়াগনোসিস, আর এটা হচ্ছে পরীক্ষায় কিন্তু দুইটা আপনারা একটার সাথে একটা মিলাই ফেলেন, গুলাই ফেলেন, এই জন্য দুইটা পাশাপাশি রাখলাম, পাশাপাশি দেখবেন যেন ভুল না হয়, ঠিক আছে। এই দুইটা পাশাপাশি পড়ার চেষ্টা করবেন, কোনোভাবে যেন ভুল না হয়। অনলাইনে যারা আছেন তাদের কোনো সারা শব্দ নেই, আপনারা কি আছেন আমাদের সাথে, তো সারা শব্দ করেন। এইবার একটা শুধু দেখাচ্ছি, কারণ এটা পরীক্ষা একবার আসছে আপনাদের, মিলিয়ারি টিভি, এটা পরীক্ষা একবার, আপনাদের পরীক্ষা একবার আসছে, এই জন্য জাস্ট এই জিনিসটা দেখানো, ঠিক আছে। মিলিয়ারি টিভির এই এক্সট্রা আমরা সবাই চিনি, মিলিয়ারি, মাল্টিপল মিটিয়ালি, মডেলিং শ্যাডো থাকবে, ক্লিনিক্যাল ফিচার, এগুলো আমরা সবাই জানি। এটা সিটি স্ক্যানটা পরীক্ষা, এই সিটি স্ক্যানটা একবার পরীক্ষা আসছে আপনাদের 2-3-4 বছর আগে, এই জন্য জাস্ট একটু দেখানো যে মিলিয়ারি টিভি সিটি স্ক্যানের চেহারা হচ্ছে এটা, ঠিক আছে, জাস্ট চেহারা, আর কিছু মনে দরকার নেই, চেহারাটা একটু মনে রাখবেন। এরকম একটা ছবি থাকলে যদি মিলিয়ারি টিভি ক্লিনিক্যাল ফিচার থাকে, তাহলে ধরে নেবেন দিস ইজ মিলিয়ারি টিউবারকুলোসিস। কনসলিডেশন গুলো পরীক্ষা হতে আপনাদের লাগবে না, ওগুলো দরকার নেই। এই তাহলে এই পর্যন্ত ছিল আমার মোটামুটি সবগুলা লেকচার। এবার যদি ডেভিসনের ছবিগুলো দেখাবো, আপনারা যদি ডায়াগনোসিস করতে পারেন তাহলে লেকচার সার্থক, না করতে পারলে বুঝলাম আবার লেকচার করতে হবে। আর রিকোয়েস্ট করবো আজকে বাসায় যেয়ে আজকে রাতের বেলা এই লেকচারটা একবার পড়বেন, যদি কালকের জন্য ফেলে রাখেন আপনি সব ভুলে যাবেন। আজকে বাসায় যে পড়বেন, আর
অনলাইনে যে সার্চ দিবেন, সাপোজ মনে করেন আমি একটা সিটি স্ক্যান দেখালাম, মিডল সেরিব্রাল আর্টারি হ্যামোরেজ বা কিছু একটা, আপনি অনলাইনে সার্চ দিবেন যে সিটি স্ক্যান অফ আপনি অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি ইনফ্রাক্ট, দেখবেন যে অনেকগুলো ছবি আসবে। আপনি আরো ছবি দেখবেন, ল্যাপটপে দেখবেন, নট মোবাইলে, বড় একটা স্ক্রিনে দেখবেন, তাহলে এই জিনিসগুলো আপনি কখনো ভুলবেন না। আপনার কাছে যে ছবিগুলো দেখে থিওরি তো আপনি চাপটার সাথে পড়ে ফেলবেন, কিন্তু আজকে ছবিগুলো দেখে যেন আপনার সিটি স্ক্যান এমআরআই জন্য ডায়াগনোসিস জন্য ভুল না হয় পরীক্ষায়। কোনো আত্মীয় স্বজন একটা সিটি স্ক্যান এমআরআই নিয়ে আসলে যেন অ্যাটলিস্ট আমরা ধরে একটু ভাব নিয়ে একটু ডায়াগনোসিস করে দিতে পারি। এতটুকু পারা যাবে, পারবেন না? আশা করা যায় এতটুকু পারা যাবে, এতটুকু না পারা অ্যাটলিস্ট চেম্বার চলে যাবে। আমার তো এগুলো দিয়ে আমার চেম্বার চলে যায়, চেম্বারে সিটি স্ক্যান আমার ডায়াগনোসিস হয়ে যায় আমার, যতটুকু চেম্বার চালানোর জন্য। ডেফিনেটলি আমি তো আর রেডিওলজিস্ট না যে আমি ডায়াগনোসিস করবো, কিন্তু চেম্বারে আপনি ভালো একটা ইমপ্রেশন রুগী থেকে নিয়ে নিতে পারবেন। ঠিক আছে, সো এই জিনিসটা চেম্বার লাইফে খুব কাজে লাগবে আপনার। ওকে, আমরা একটু সিটি স্ক্যান এমআরআই এই 24তম এডিশনে যেগুলো আসছে সেগুলো একটু দেখার চেষ্টা করি। এটা লাস্ট নতুন এডিশনে, ঠিক আছে। এটা দেখেন, আমরা কিছু আগে যেটা দেখে আসছি, দেখেন পার্থক্য আছে কিন্তু। আমরা একটু আগে দেখে আসছি এটা, দিস ইজ মিলিয়ারি টিবি, এই চেহারাটা দেখেন। আর এটা হচ্ছে কিন্তু তার মাল্টিপল মেটাস্টেটিক লাং লিশন, দুইটা কিন্তু এক না, এই জন্য দুইটা পাশাপাশি রাখছি আমি। এটা ডেভিসনের ছবি, এটা হচ্ছে মাল্টিপল মেটাস্টেসিস, ঠিক আছে। এটা সিটি স্ক্যানটা, এক্সরেটা, আর এটা সিটি স্ক্যান হচ্ছে এটা, দুইটা ডিফারেন্সিয়েট করবেন প্লিজ। এগুলো ছবিগুলো পাশাপাশি রেখে পড়বেন, এটা মিলিয়ারি টিবি আর এটা হচ্ছে মেটাস্টেসিস। এটা দেখেন মাল্টিপল কি রিং এনহান্সমেন্ট শ্যাডো, মাল্টিপল রিং এনহান্সমেন্ট শ্যাডো, সেটা ক্লিনিক্যাল ফিচারের উপর ডিপেন্ড করে যা যা হতে পারে সবই হতে পারে, ঠিক আছে। এইটা পায়োজেনিক একটা লিভার অ্যাবসেস, আমরা কিন্তু স্প্লিনিক অ্যাবসেস দেখছি, আমরা হচ্ছে হেপাটিক রেনাল অ্যাবসেস দেখছি, এটা লিভার একটা অ্যাবসেস। ছবিটা খুব একটা ভালো না, ডেভিসনের ছবি তো জাস্ট যেটা সেটা দিলাম। এরকম বড় একটা অ্যাবসেস ডেভিসনের, মানে এটা বড় একটা ইনফ্রাক্ট লিভারের ভিতরে থাকতে পারে, সাথে হাইগের টেম্পারেচার থাকবে, আপনার ওই ইয়ে থাকবে, ঠিক আছে। এটা এটা দেখেন, এই নিউরো, এটা পরীক্ষা লাগবে না, এমপাইমা এগুলো খুব কঠিন, এগুলো জাস্ট আমি যে বিষয়ে যেহেতু আছে আমি নিয়ে আসছি, এগুলো পরীক্ষায় নিউরো সার্কোলোসিস আসার চান্স কম, এমপাইমা আসার চান্স কম, ঠিক আছে। সেরিব্রাল টক্সোপ্লাজমোসিস এগুলো পরীক্ষার চান্স কম, এগুলো আসবে না পরীক্ষা, জাস্ট নতুন ডিভিশন আছে তাই এগুলো দেখানো, ঠিক আছে। আহ আহ, এটা দেখেন, এটা লিভারে বড় একটা মাস লিশন, ঠিক আছে। এটা ইনফ্রাক্ট দেওয়ার পর হচ্ছে এটা ইনফ্রাকশন, আমার কন্ট্রাস্পিটাল নিলে সেটা হচ্ছে আমার বড় একটা ইনফ্রাক্ট, ঠিক আছে, হ্যাপাটিক ইনফ্রাক্ট, হ্যাপাটিক টিউমার। এটা কি ডায়াগনোসিস? অনেক সিস্ট, এডিপিকিটি, এই সিস্ট এগুলো দেখে চিনতে হবে, ঠিক আছে। মাল্টিপল এরকম সিস্ট, মাল্টিপল সিস্ট এগুলো দেখে চিনতে হবে, ঠিক আছে। এটা লিভার মেটাস্টেসিস। এটা হচ্ছে প্যাট স্ক্যানের একটা ছবি, ঠিক আছে। দেখেন, এটা আমার কিডনির ভিতরে, এখানে দেখেন জেনারেল কর্টেক্সে হচ্ছে আমার এখানে টিউমার দেখা যাচ্ছে, ঠিক আছে। আর এটা যখন আমি প্যাট সিটি করলাম, এই ধরনের মেটাবলিক, প্যাট সিটিতে কি দেখা যায়, মেটাবলিক অ্যাক্টিভ টিস্যু গুলো এরকম দেখা যায়, দেখেন এই যে এগুলো মেটাবলিক অ্যাক্টিভ টিস্যু, মেটাস্টেসিসটা খুব দেখেন দ্রুত ডায়াগনোস করা যায়। এটা কি পেরিভেন্ট্রিকুলার মাল্টিপল লিশন, তাহলে কি ডায়াগনোস কি এমএস। এটার সাথে একটা রিং এনহান্সমেন্ট শ্যাডো কিন্তু এখানে আছে একটা সিঙ্গেল। আগে ডেভিসন গুলো দেখেন, এবার ডায়াগনোস করে যান খুব দ্রুত। এটা ডায়াগনোসিস কি বলেন, দ্রুত বলেন। ব্রঙ্কিকটিসিস, এটা ডিপিএলডি, এটা অ্যাসপাজিলোমা। এই একটা ছবি কিন্তু বাড়তি আছে, এটা কিন্তু পরীক্ষা আসে অ্যাসপাজিলোমা। গতবার সম্ভবত এফসিবিএস না কোথায় যেন আসছে অ্যাসপাজিলোমা। এই অ্যাসপাজিলোমা একটা, সেটা হলো লাগে স্ট্রাকচার থাকবে একটা অ্যাসপাজিলোমা, ঠিক আছে। অ্যাসপাজিলোমার একটা ছবি কিন্তু ডেভিসনে আছে, এটা একটু পড়বেন, অনলাইনে একটু চেক করবেন, ঠিক আছে। এটা ডায়াগনোসিস কি অ্যাডেনাল ফিকোমোসাইটোমা, এটা প্যানকেটিক সিউরোসিস, ঠিক আছে। কারণ কি আমার কিডনি দেখা যাচ্ছে এখানে, এটা কিন্তু স্প্লিনিক সিস্ট হওয়ার চান্স নেই, প্যানকেস দেখা যাচ্ছে। এটা পিটুইটারি ম্যাকটেটিনোমা, এটা অ্যাসাইটিস। আর এখানে স্প্লিন বড়, ঠিক আছে, তার মানে সিএলডি আছে, সিরোসিস হয়ে গেছে। এখানে এটা লিভারের মধ্যে কি দেখা যাচ্ছে, ক্যালসিফিকেশন দেখা যাচ্ছে, তাহলে হাইড্রাটিস সিস্ট। এটা মাল্টিপল সিস্ট, ঠিক আছে, পলিসিস্টিক কিডনি ডিজিজ। এটা লিভার একটা অ্যাসওয়েল আছে, ঠিক আছে। এটাও লিভারে মাল্টিপল অ্যাসওয়েল, এটার বড় ছবি দেখলে আরো বুঝবেন। এটা এমএস, এখানে হচ্ছে সিরিঙ্গোমাইলিয়া, এটা ফক্সেরিবের সাথে অ্যাটাচমেন্ট, মেনিনজিওমা। এটা কন্ট্রাস্ট নেওয়ার পর ইয়ে নিল, সিঙ্গেল রিং এনহান্সমেন্ট, তাহলে ব্রেন অ্যাক্সেস হতে পারে, গ্লায়োমা হতে পারে, সবই হতে পারে। ক্লিনিক্যাল ফিচার উপর ডিপেন্ড করে আমরা ডায়াগনোসিস করব। এটা ইনফ্রাক্ট, এটা হার্পিস সিমপ্লেক্স এনকেফালাইটিস। এটা কোন কিডনিতে, রাইট কিডনিতে। এটা ওই ছবি, এই যে বললাম দেখেন অপটিক নার্ভ, আর এখানে দেখেন অপটিক নার্ভটা কি হয়ে গেছে,
কম্প্রেসড হয়ে গেছে। ফাইব্রোভেটিভ দিকে এই যে দুই পাশে ফাইব্রোভেটিভ টিস্যু দিয়ে দেখেন অপটিক নার্ভটা কম্প্রেশন হয়ে গেছে, ঠিক আছে? এটা অপটিক নার্ভ কম্প্রেশন, দেখেন চোখটা বাইরের দিকে বের হয়ে আসছে। এই ফাইব্রোভেটিভ টিস্যু গুলো পলিফারেশনের কারণে চোখটা বাইরের দিকে বের হয়ে আসছে, ঠিক আছে? এটা ডেভিসনের ছবি। এগুলি পরীক্ষায় আসার চান্স কম, তারপরও জাস্ট একটু দেখা রাখলাম যে এটা এনিউরিজম, ঠিক আছে? এনিউরিজম আর হচ্ছে আর্টারিওভেনাস মেলফরমেশন, এই দুইটা ডিফারেন্সিয়েট করবেন কিভাবে? আর্টারিওভেনাস মেলফরমেশনটা হচ্ছে আমার ইন্টার আর্টারিয়াল এনজিওগ্রাফি করে করে, তো এনজিওগ্রাফিটা যখন করে একটা ব্লিডিং ভেসেল দিয়ে, এই এই ছবিটা দেখা যাবে। একটা সিঙ্গেল ভেসেলে ডাই দেওয়ার পর এই ছবিটা ক্লিয়ার হচ্ছে। তাহলে এরকম একটা ভেসেল দেখার পর যদি এরকম পান, তাহলে এটা হচ্ছে আর্টারিওভেনাস মেলফরমেশন। আর যদি এটা যদি এমআরআই এরকম একটা ছবি পেলে, দ্যাট ইজ এনিউরিজম। আমি বুঝাতে পারছি? একটা ভেসেল থেকে যদি দেখা যান তাহলে হচ্ছে এনিউরিজম ম্যালফরমেশন। আর যদি একটা এমআরআই এর প্লেট থাকে, দ্যাট ইজ এনিউরিজম। পরীক্ষা আসার চান্স কম, অত ওয়ারিড হওয়ার কিছু নেই, এগুলো পরীক্ষা ইউজুয়ালি আসে না। পরীক্ষা আপনাদের লেভেলে দেওয়ার চান্স খুবই কম। এগুলো এবিএম। ওই দেখেন একটা ব্লিডিং ভেসেল দিয়ে ছবি, একটা ভেসেল থেকে ছবি, একটা ভেসেল থেকে ছবি, একটা ভেসেল থেকে ছবি, এই জন্য এবিএম। আর এটা তো ডেভিসনে ছিল একটা ছবি, ঠিক আছে? এটা কি ডায়াগনোসিস? কি গ্রানাটারি স্টেনোসিস। এটা কিন্তু পরীক্ষা অনেক সময় বায়োলেটারালও থাকে, খেয়াল রাখতে হবে। এটা ডায়াগনোসিস কি? স্প্লেনোমেগালি আছে, আর এখানে কি আছে? অ্যাসেটিস আছে। তাহলে ফুল ডায়াগনোসিস কি হবে? ওকে। এটা প্যানক্রিয়াসের মধ্যে দেখেন মাল্টিপল কি ক্যালসিফিকেশন আছে, ঠিক আছে? এটা আপনার ফাইব্রোসিস্টিক প্যানক্রিয়াটিক ডিজিজ, যেটা সেটা পরীক্ষা আসার চান্স কম। এটা সিটি প্যাড, এটা হচ্ছে সিটি স্ক্যান, এটা হচ্ছে প্যাড স্ক্যান, দুইটাকে এক করতে বলা হয় সিটি প্যাড। এখানে মেটাবলিক অ্যাক্টিভ টিস্যু গুলো দেখা যায়, ঠিক আছে? যেগুলো মেলিগনেন্সি, যে লিশন গুলো দেখা যায়, কোথায় কোথায় মেলিগনেন্সি আছে, ঠিক আছে? এখানে একই দেখেন লিভার একটা ম্যাটার অ্যাসওয়েল আছে, এক্সিলার লিম্ফ নোডে অ্যাসিড আছে। পরীক্ষা যদি কখনো আসে, এখানে দেখেন প্লুরাতে অ্যাসওয়েল আছে, মেলিগনেন্সি আছে, ঠিক আছে? চান্স কম, জাস্ট দেখে রাখেন, এগুলো আসার চান্স কম। তারপর যেন আসলে বাই চান্সে আসলে যেন আপনি একটু ডায়াগনোস করতে পারেন। এখানে দেখেন বোনস এর মধ্যে এই মেটাস্টেজ গুলো দেখা যাচ্ছে, বোনস এর মধ্যে মাল্টিপল মেটাস্টেজ লিশন। এটা ডায়াগনোসিস কি? ডিপি। আর এটা ব্রঙ্কিকটিসিস। এই পর্যন্ত বা এই বিস্তারে সবগুলো ছবি দেখা কিন্তু শেষ। তাহলে এখন বাকি কাজ হচ্ছে আপনাদের। আজকে যে একটা যদি পড়েন, এই লেকচার শিটটা কালার প্রিন্ট দেওয়া আছে, লেকচার শিটটা খুব ভালো করে দেওয়া হয়েছে। আপনি এই ছবিগুলোর সাথে অনলাইনে যে আরো নিজে নিজে ছবি দেখতে হবে। আর যখন যে চ্যাপ্টারটা পড়বেন, ওই চ্যাপ্টারের সাথে ওই চ্যাপ্টার রিলেটেড অস্পি থিওরিটা আপনাকে পড়ে ফেলতে হবে। জলিল স্যার এবং বকর ভাইয়ের বইটা পড়ে ওই অস্পি রিলেটেড কোশ্চেন গুলো একটু আজকে রাতে একটু পড়ে ফেলবেন। মানে আজকে রাতে অ্যাটলিস্ট এটা শেষ করে কমপ্লিট করে রেখে দেন, যেন পরীক্ষায় এখান থেকে 2টা অস্পি পরীক্ষা থাকবে। মানে 10টা অস্পির মধ্যে আজকের লেকচার থেকে যদি 2টা অস্পি চলে আসে, এটা কিন্তু খুব সহজ জিনিস না। একটু পরিশ্রমটা এটার জন্য করতে হবে। আমরা হয় কি সিটিএমআর এর জন্য আমরা সময় দিতে রাজি হই না। আমরা অন্য চ্যাপ্টার পড়ার সময় পড়ি, আলাদা করে এটার সাথে সময় দিতে চাই না। সো আমাকে আজকের রাতটা ডেডিকেট করেন, যে আজকের রাতটা আমি সিটিএমআর এ করবেন। কারো কোনো কোশ্চেন আছে কিনা? অনলাইনে যারা আছেন তাদের কোনো কোশ্চেন আছে কিনা? কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তারপরে পড়েন। আর আপনার সাথে আমার সম্ভবত একটা লাস্ট ক্লাস আছে, ক্লিনিক্যাল একটা শর্ট কেস লং কেস আমার সাথে একটা ক্লাস আছে। অনলাইনে যারা আছেন তাদেরকে রিকোয়েস্ট করে ক্লাসটা একটু সশরীরে আসবেন। এটা ঈদের পরেই নিব ধীরে সুস্থে। ওই ক্লাসটা একটু চেষ্টা করবেন অ্যাটেন্ড করার। পরীক্ষার হল রিলেটেড অনেকগুলো কথা আমি বলবো, নট ট্রেডিশনাল কোনো ক্লাস আমি এটা নিই না। পরীক্ষার হলে কি ভুল হয় কি হয় ওগুলো নিয়ে একটা সামগ্রিক একটা ক্লাস নিব, ঠিক আছে? সো অনলাইনে কারো কোনো কোশ্চেন আছে? না থাকলে আমরা আজকে এখানেই শেষ করবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।